হ্যালো এভরিওয়ান, আমাদের নবনূর পডকাস্টের হ্যালো আজকে সবাইকে। 56তম এপিসোড। আর আমাদের আজকের গেস্ট, যাকে নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, মানে একজন গুণী মানুষ, সর্বগুণে মানে সব দিক দিয়ে পারদর্শী, লেখালেখি থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে সবকিছু। আর তিনি একজন পেশায় শিক্ষকও। আমাদের সাথে আছে নাজমুস সাকিব ভাই। ভাই, কেমন আছেন? হ্যালো। ঠিকঠাক। আমি দুইজন হ্যালো। যোগ্য নারীর সাথে একটা পডকাস্টে আছি, সো আই ফিল রিয়েলি গ্ল্যাড। আর সবচেয়ে বড় কথা, মার্সি একটু বেশি ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছে। সব কাজে আসলে পারদর্শী না, যেমন আমি রান্না খুব কম পারি না বলা যায়। এন্ড আই হুম। থিঙ্ক আই শুড লার্ন কুকিং। শুধু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের শেখা উচিত আসলে। সো আই ফিল হ্যাঁ। ভেরি অ্যাশেমড, বাট আমি আমার স্টুডেন্টদের কাছে ওয়াদা করছি যে আমি খুব দ্রুতই শিখবো। যেহেতু আচ্ছা। রিসেন্টলি বিয়ে করেছি, সো শিখতে হবেই আর কি। সব প্রেশার তো আর ওয়াইফকে দেওয়া যাবে না। সো আই এম ট্রাইং, বাট হ্যাঁ, আমি হ্যাঁ। তবে যে কাজটা করি সেই কাজটা ভালোবেসে করার চেষ্টা করি। আর হুম। সেটা কিছু মানুষ দেখে, অ্যাপ্রিসিয়েট করে, ক্রিটিসিজম করে, এন্ড আই এম হ্যাপি উইথ দ্যাট, আই এম ওকে উইথ দ্যাট, দ্যাটস ইট। এন্ড আমি বলি যে আমি একজন কামলা আর কি, বা আমি একজন ওয়ার্কিং লেবার বলা যায় আর কি, এন্ড আই এম হ্যাপি উইথ দ্যাট হুম। আইডেন্টিটি। হ্যাঁ, আমরা তো ভাই সবাই কামলা, মানে বলতে গেলে যে আমাদের জন্মই হয়েছে কামলা খাটার জন্য। নিঃসন্দেহে হ্যাঁ, পৃথিবী জায়গাটা মানে জীবন মানে তো যুদ্ধ এক অর্থে বলা যায়, তো সবাই এক অর্থে যোদ্ধা, কেউ বড় যোদ্ধা, কেউ ছোট যোদ্ধা, এই আর কি। যে যার যার জায়গা থেকে যোদ্ধা। কেউ আর পলায়নপর ইকোনমি যোদ্ধা, শেখ প্লাস হাসিনার মতন। ইনফ্লেশন এত বাজে হয়ে গেছে আমাদের এই যুগে এসে, তো কামলা না দিয়ে আর নিঃসন্দেহে, হচ্ছে না, যে সম্ভব হচ্ছে না। একদমই একদমই। এবং এই স্ট্রাগলটা হ্যাঁ। ইজ ইজ ভেরি সিস্টেমটাই এমন বানায় ফেলা। ভেরি ডিফিকাল্ট আর কি, সবকিছু মিলে। তারপরও চেষ্টা, মানুষ তার চেষ্টা সমান বড়, এটাই আর কি। হ্যাঁ। আর আপনার জন্ম প্লাস আপনার হচ্ছে বড় হওয়া, আপনার স্কুল কলেজ এইসব নিয়ে আমরা একটু শুনতে চাই ভাই। আচ্ছা, আমার জন্ম, আমি কি রিয়েলটা বলবো না সার্টিফিকেটটা? রিয়েল রিয়েল। ওকে, রিয়েল, রিয়েলটা ওকে, নাইস। বলেন ভাই। আচ্ছা, রিয়েলটা হচ্ছে 1992 সালে 24শে জানুয়ারি, ঢাকা আচ্ছা। সিএমএইচ এর 5 নম্বর কেবিনে। আহ, এটা আমার মা আমাকে বলেছেন আর কি। এবং সন্ধ্যার সময় আমার জন্ম। ওই সময় নাকি মানুষের মন খুব খারাপ থাকে। তো সেই মনকে আরেকটু খারাপ করার জন্য অথবা ভালো করার জন্য, মানে আমি পৃথিবীতে আসি আর কি, বা আমাকে পাঠানো হয়। আর সন্ধ্যা হ্যাঁ। 7:30, ইফ আই এম নট রং, 7:30 আর কি পিএম। এন্ড এই তো জন্ম। এবং জন্মের পরে যিনি আমাকে, মানে যেই গাইনি ডক্টর যিনি আমাকে আর কি বের করে নাকি, তিনি নাকি আমার মায়ের দিকে তাকিয়ে বলেন, এই মহিলার তো একটা ফরেনারের বাচ্চা হয়েছে, বাচ্চাটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা নাকি তিনি বলেছিলেন। তারপরে তো এই তো ছোটবেলা আমার নাম রাখা হয়, কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তারেক। সেখানে একটা শব্দ আছে আচ্ছা। নাজমুস সাকিব, যার অর্থ উজ্জ্বলতম নক্ষত্র, মানে ইংরেজিতে যদি বলি তাহলে শাইনিং স্টার। তো স্টার আমি হুম। আসলে জন্মের পর থেকেই। তো ও, হ্যাঁ হ্যাঁ নামের হ্যাঁ অর্থ হ্যাঁ হ্যাঁ থেকে ভাই, হ্যাঁ। ইয়েস। ফাইন। তো এই হচ্ছে ছোটবেলা। আর আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এমইএসি ছিলেন, হুম মিলিটারি হুম ইঞ্জিনিয়ারিং সার্ভিস। এবং তার চাকরির যে স্পেশালিটি সেটা হচ্ছে 3 বছর পর পর তার পোস্টিং হতো। সো এই হুম। কারণে আমার বিভিন্ন মানুষের সাথে মেশা হয়েছে, এবং বাংলাদেশের মোটামুটি বেশ কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমার ফ্রেন্ড টিচার ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং আই এম হ্যাপি টু অ্যানাউন্স দ্যাট তাদের মোস্ট অফ দেম এর সাথে আমার ফেসবুকে আই এম কানেক্টেড উইথ দেম। এবং এটা শুনলে অনেকেই খুব ওয়াও। অবাক হয়। ইভেন আমি যার সাথে ক্লাস 3-তে পড়েছিলাম, ক্লাস ক্যাপ্টেন, আমি তাকেও ফেসবুকে খুঁজে বের করছি। তো ইটস ভেরি ফ্যাসিনেটিং। আমি সুইট আসলে এটা আমার অনেক। জীবন থেকে আহ, মানুষকে হারাতে দিতে খুব একটা চাই না আর কি, আনলেস আই এম ভেরি মাচ হুম। পিসড অফ হিম অর হার। এছাড়া আমি খুব একটা হারাতে দিতে চাই না, আমি চাই সবাইকে হোল্ড অন করে রাখা, আমার কাছে ভালো লাগে আর কি। আর এই তো আর স্কুলের কথা যদি বলি, প্রথম স্কুল ছিল কুর্মিটোলা শাহিন। হুম। আমি 5 বছরে ওয়ানে ভর্তি হয়ে গিয়েছিলাম। আমার মা আমাকে, মানে মনে করতেন তারা যে ছেলে মোটামুটি সব পারে। আমি নাকি কোন একটা বই মোটামুটি মুখস্থ বলতে পারতাম। ওই যে 5 in 1 ছোটবেলায় কিছু বই ছিল না, হুম হুম। বাংলা হ্যাঁ ইংরেজি হ্যাঁ মিলে, তো হ্যাঁ ওগুলো হ্যাঁ। মোটামুটি, তো হুম ওগুলো হুম। পারতাম। তো মনে হলো যে তাদের কাছে, মনে হলো যে ওকে এত কেজি, প্লে, নার্সারি এসব না পড়িয়ে একবার ওয়ানে দিয়ে দিই। তো একটু আগে দিয়ে দেওয়া হয়েছিল, বাট আই ওয়াজ ওকে উইথ ইট, আমি মোটামুটি সেটাকে ম্যানেজ করে ফেলি। দেন 3 বছর পর পর পোস্টিং হতো, নতুন স্কুল। হ্যাঁ, অনেকটা পিকনিকের মতো মনে হতো, অনেক সময় পিকনিক করতেছি, কিছুক্ষণ পর পিকনিক শেষ, আবার আরেক পিকনিক। তো এইভাবে হতো আর হুম। কি। তো দেন কুর্মিটোলা শাহিনের পর থেকে বগুড়া ক্যান্ট পাবলিক, দেন কুমিল্লা ইস্পাহানি, তারপরে সাভার ক্যান্ট পাবলিক, 4টা স্কুল, কলেজ ছিল সাভার ক্যান্ট পাবলিক কলেজ। তো আচ্ছা। এই হচ্ছে শিক্ষা জীবন। এবং দেন হচ্ছে সাভারেই আমাদের সবার যেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।
তো Yes. এই করে এভাবেই চললো আর কি। আর আমরা হচ্ছে কি 3 ভাই, আমি বড়, আমি আমি তো সাকিব, আমার মেজো ভাইয়ের নাম সৈয়দ নাজমুস সাদাত, ছোট ভাইয়ের নাম সৈয়দ নাজমুস জাওয়াদ। হ্যাঁ মেজো ভাই হ্যাঁ এই মুহূর্তে স্কটল্যান্ডে আছে ও। আর ছোট ভাইটা বাংলাদেশে আছে, বুটেক্স থেকে পাশ করেছে, ইএমকে সেন্টারে ছিল, হুম আর এই মুহূর্তে জিআরই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আমার বাবা মারা গেছেন 2010-এ, 14 বছর চলছে। হুম আই ওয়াজ 18 when my father passed away, এবং আমি তখন জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছি, এবং আমার কোথাও চান্স হচ্ছে না। হুম খুব ক্রিটিক্যাল একটা সময় তিনি হুম মারা যান। আর এই তো, দ্যাটস হোয়াট লাইফ ইজ, এন্ড টুডে আই এম হিয়ার, এই আর কি। ওই যে আপনি যে ভর্তি পরীক্ষার সময় আঙ্কেল মারা গেলেন, এরপর থেকে তো আপনি ফ্যামিলির যেহেতু বড় সন্তান, তো আপনার হুম, উপরে তো অটো একটা প্রেসার চলে আসার কথা যে এখন তো মোটামুটি হ্যাঁ, এটা তো ফ্যামিলির যেহেতু বড় চলে আসেই। সন্তান হাল ধরতে হবে, চলে আসছে। হ্যাঁ, এবং হ্যাঁ, আমি মানে আই ওয়াজ তখনের ওকে জার্নিটা উইথ ইট। কেমন ছিল আপনার? তবে জার্নিটা খুব একটা মসৃণ ছিল না, সবচেয়ে বড় কথা ওটা তো আসলে কেউ বলে দেয় না। বেসিক্যালি আমাদের কেউ বলে হ্যাঁ দেয় না যে তোমার বাবা মা যে কোনো সময় চলে যেতে পারেন, এবং আমার ওইটা হুম প্রসেস করতে আমার আসলে অনেক মানে সময় লেগেছে আর কি। বাট আই ওয়াজ ভেরি হুম মাচ লাকি যে আমি এখনো বলি এবং আমি বিশ্বাস করি, আই ট্রুলি বিলিভ দ্যাট খোদা আমার কাছ থেকে আমার বাবাকে নিয়ে গিয়ে আমার বিনিময়ে আমাকে জাহাঙ্গীরনগর দিছে। আমি হুম জাহাঙ্গীরনগরকে এতটাই ভালোবাসি, জাহাঙ্গীরনগর না থাকলে আমি ভেসে যেতাম, আমার কিছুই হতো না। এবং হুম আমার চান্স হওয়ার কথাই ছিল না, কারণ আমার ইন্টার রেজাল্ট খুব একটা ভালো ছিল না, 4.20 ছিল। সেইখান থেকে আমি জাহাঙ্গীরনগরে আই বিকেম 64th আউট অফ 27,000 পরীক্ষার রেজাল্ট আমি যেটা দেখেছিলাম আর কি। এবং আমি খুব হুম মানে ওই ভাই আপনি কয়েকটা অনেক মাস, ট্যালেন্টেড। না আমি ট্যালেন্টেড, আমি পরিশ্রমী, সবসময় বলি আই এম নট ট্যালেন্টেড, আমি খুব পরিশ্রম আচ্ছা। করতে পারি, পরিশ্রমে আমার সাথে পাড়ার লোকজন কম এটাই বলি, বাট আমার চেয়ে ট্যালেন্টেড অনেকে আছে, এবং আমার সামনে আমি দেখেছি তারা নষ্ট হয়ে গেছে জাস্ট বিকজ তারা হার্ড ওয়ার্ক করে নাই, এটা আমি বলতে চাই। হুম 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 এটা কোনো বিনয় থেকে বলছি, দের ইজ নো মডেস্টি, ইটস ট্রুথ। আমি খুব হুম হুম পরিশ্রম করতে হুম হুম পারি, এবং ওইটা আমি চেষ্টা করি যে কাজটা পছন্দ করি করার। আর আমার বাবা যখন মারা যায়, আমি কান্নাকাটি করারও খুব একটা সময় পাই নাই আসলে, বিকজ আমার হুম মাথায় এই চিন্তা ছিল যে আমাকে চান্স পেতে হবে। আমার মা শুধু আমাকে বলছিল, বাবা তোমার বাবা চলে গেছেন, তো তোমাকে প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর মতো টাকা আমার কাছে নাই, এখন তুমি কিভাবে পড়বে হুম আমি বুঝতেছি না, তুমি যদি কোনো সরকারি হুম ভার্সিটিতে পড়তে পারো আমি পড়াইতে পারবো, বাট বাকিটা আমি চাই না। তো আমি হুম তখন বলছিলাম যে আম্মা আমাকে একটু পড়তে দাও, আমি দেখি। মানে আর 1 মাস পরেই তো আমার পরীক্ষা, জাহাঙ্গীরনগর পরীক্ষাটা লাস্ট পরীক্ষা। এবং আমার বাবা হুম বলেছিলেন যে উনি 3 জায়গায় ফর্ম তুলেছিলেন, ঢাকা ভার্সিটি, মেডিকেল, জাহাঙ্গীরনগর। তো উনি হুম বলেছিলেন যে তুমি এই 3টাতে পরীক্ষা দাও, বাকিগুলো আমি পরে তুলবো। তো সে পরে তো আর আসে নাই, তার আগে তিনি মারা গেছেন। সো আই হ্যাড নো আদার অপশন আর হ্যাঁ কি। হ্যাঁ, এবং তখন যতদিনে তিনি মারা গেছেন অন্য জায়গার মোটামুটি কয়েক জায়গার ফর্ম তোলার সময়ও শেষ। সো মানে হ্যাঁ আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড যে চান্স পেতেই হবে, তাও হচ্ছিল না। আর মানে বেসিক্যালি হচ্ছিল, বাট ওই আমার ইন্টারে পয়েন্টের জন্য অনেক বেশি পেছনে পজিশন আসছিল বারবার। হুম ইভেন ঢাকা ভার্সিটিতে আমার চান্স হয়েছিল পলিটিক্যাল সায়েন্সে, 2037 ছিল মাই পজিশন আউট অফ খুব সম্ভবত 75,000 এর মধ্যে, কিন্তু অনেক বেশি পেছনে, হুম মোটামুটি পেছনে। ওখানে হয়তো পলিটিক্যাল সায়েন্সই পড়তাম, বাট তখনই জাহাঙ্গীরনগর এক্সামটা আমাকে বাঁচিয়ে দেয়। তো ওইটা রেজাল্টটা বেশি ভালো হয়ে যায় মোটামুটি। ওখানে আবার হ্যাঁ আমি এবার জিকে ভালো পারতাম, মানে সাধারণ জ্ঞান, হুম মানে হুম বাইরের বই একটু হ্যাঁ পড়া হতো। তো তো আমার এখনো মনে আছে যে আমি যখন অ্যাডমিশন দিতে বসলাম, আই ওয়াজ ভেরি মাচ হার্ট ব্রোকেন। বাবা মারা গেছে, আর আশেপাশের হুম সো কল যাদেরকে বন্ধু বান্ধব বলতাম সবার চান্স হয়ে গেছে, সো কেউ আর খোঁজ খবর নিচ্ছে না আমার, হুম আমি হুম বেঁচে হুম আছি হুম না মরে গেছি, যেটা হয় আর কি, রিয়েলিটি আর কি। মানে রিয়েলিটি হুম আমাকে যা হুম শেখালো। একটা ফ্রেন্ড শুধুমাত্র আসছিল, এখনো ওকে বেস্ট ফ্রেন্ডই বলি, আমার বাসার কাছে ওর বাসা, ইরফান। যদি ওর সাথে দেখা হয় না, কিন্তু দেখা হলে আবার কথাবার্তা শুরু শেষ কোনোটাই নাই। তো ও আমাকে, হ্যাঁ ওর হ্যাঁ আবার ততদিনে চান্স হয়ে গেছে ঢাকা ভার্সিটিতে। তো আমি ওকে বললাম তোর তো চান্স হয়ে গেছে, তুই আসছিস কেন? ও আমাকে বলছে, সাকিব আমার মনে হচ্ছে তোকে সাহস দেওয়া দরকার, তুই একা আসবি। হ্যাঁ হাউ আমি সুইট এটা যেহেতু ফর্ম তুলছিলাম, সেজন্য আমার চান্স না হলেও সমস্যা নাই, কিন্তু যেহেতু ফর্ম তুলছিলাম আমি আসছি, তোর সাথে একই রুমে বসবো, তুই খালি মাথায় রাখিস আমি আসি তোর জন্য, তুই পরীক্ষা দে, তুই টেনশন নিস না। সো মাই আইস বিকেম টিয়ারি, আই ওয়াজ লাইক যে আচ্ছা এরকম মানুষও আছে আর কি। তো ওইটা পরীক্ষা দিয়েছিলাম, হুম ওটা হুম জিকে কোশ্চেন দেখে আই ওয়াজ সারপ্রাইজ, কারণ বেশিরভাগ প্রশ্ন ছিল অন্য আউট, আমাদের বাবা মারা যেটাকে আউট বুকস বলে আর কি, অন্য হুম বই। এবং সেই সবগুলো বই আমার পড়া, যে কোনটি সুনীলের হুম বই নয়, কোনটি সমরেশের লেখা, কোনটি হুম তসলিমা হুম নাসরিন লেখেন নাই। তো আমি দেখি এগুলো তো সবই আমার পড়া, এই কোশ্চেন কি ঠিক আছে নাকি ভুল কোশ্চেন দিল আমাকে। পরে আশেপাশে দেখি সবাই মাথা চুলকাইতেছে, কারণ তারা তো শুধু মানে টেক্সট বুক পড়ে আসছে, এবং সেখান থেকে বুঝতে প্রশ্ন আসছে পারছি কম। হ্যাঁ হ্যাঁ 25টার মধ্যে আমার মনে হ্যাঁ আছে, আই স্টিল রিমেম্বার, 25টার মধ্যে 13টা হচ্ছে বইয়ের বাইরের আর 12টা হচ্ছে টেক্সট বুকের। তো সবাই 12টা আনসার করে হ্যাঁ বসে আছে, আর আমি ওই 13টা আনসার করে আমি আরো খুঁজতেছি যে আরো আছে কি এরকম প্রশ্ন আর কি। তো ওটা করছিলাম। হ্যাঁ আর মানে যেটা পারি নাই সেটা আবার ফিল আপ করি না, কারণ নেগেটিভ মার্কিং এর মাথায় ছিল।
তো পরের দিন বাংলায় 24টা আনসার করছিলাম, একটাতে সন্দেহ ছিল। তো আর সাধারণ জ্ঞান যেটা ভালো পারতাম সেটাতে গিয়ে দেখি প্রচন্ড কঠিন প্রশ্ন আসছে। মানে আমার একটা প্রশ্ন এখনো মনে আছে, আমি পারি না, মানে মিকি মাউস কার্টুন প্রথম কবে মুক্তি পায়? মানে আই ডিডন্ট প্রথম নো কবে দ্য, মুক্তি পায়? হ্যাঁ প্রথম কবে মুক্তি পায়, হোয়াট ওয়াজ দ্য এক্সাক্ট ইয়ার। এটা আমার মনে মানে এটা পড়ি নাই, হ্যাঁ যে এটাও কি। তো তারপরে যাই হোক, তো দেন আমি তো আনসার করি নাই। তো এবং আমি মোটামুটি শিওর ছিলাম এখানে মানে চান্স হবে না, তো আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্সই পড়তে হবে ঢাকা ভার্সিটিতে। বাট পরের দিন আমার এক বন্ধু জোর করে, আমি রেজাল্ট দেখতে চাই না, ওর মোবাইলে আমার রোল পাঠিয়ে দেখে, ও বলছে তোমার তো হয়ে গেছে। আচ্ছা কি বলে, পরে আমি দেখলাম যে আমি যা আনসার করছি আমি ঠিক তত নাম্বারই পেয়েছি। মানে বাংলাতে আমি 25-এ 24ই পেয়েছিলাম। আম, সাধারণ জ্ঞান আমি 50 আউট অফ 50 আমি 39 আনসার করেছিলাম, 11টা আনসার করতে পারি নাই। এবং আমি দেখি আমি 39ই পাইছি। মানে বাইকে যেগুলো পারি নাই সেগুলো নাই, যেটা পারছি সবগুলোই হয়েছে আর কি। আর আউট অফ 25 ইংলিশে পেয়েছিলাম মনে হয় 19, এই আর কি। সো দ্যাটস ওয়্যার দ্য জার্নি ও বিগিন। মাই গড সেই ভাই, ইউ আর গুড উইথ নাম্বারস। মানে এক্সাক্ট হচ্ছে যে ডে, মানে হ্যাঁ, এক্সাক্ট নাম্বারস আপনার মনে আছে। আমি মানে প্রথম আমার থেকে আমার কি শুনতেছি যে 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 জিনিস আমি আপনার হচ্ছে কত পছন্দ হাজার করি পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ যে জিনিস আমি পছন্দ করি এগুলো আমার সেটা আমার মনে নাই মনে ভাই। মনে থাকে। বিশেষ করে সিনেমার ব্যাপারে। আমি আমার আরেকটা গুণ ছিল, এখন কমে গেছে। আমরা ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই আমাদের ক্লাসে স্টুডেন্ট ওয়াজ 87। আমি 87 জনের বার্থডে মুখস্থ বলতে পারতাম, এবং আমি এদের ওকে। প্রত্যেকে উইশ দেখছেন, করতাম আপনি আলাদা আপনি করে। আপনি ট্যালেন্টেড না, আপনি জিনিয়াস। তাইলে আপনার হচ্ছে সব মনে না, থাকে এখন একটার পর এখন মনে একটা। নাই, আমি থার্ড ইয়ার থেকে ভুলে গেছি। কারণ তারা আমাকে উইশ করতো না বেশিরভাগ, তো যারা আমাকে উইশ করে এদেরটা আমি ভুলে গেছি, আর যারা উইশ করতো এদেরটা মনে রাখছি। এই হচ্ছে ব্যাপার। ডেঞ্জারাস। তো দ্যাটস হোয়াট ইট ইজ। সেই এই আর কি। আর আমার মনে হতো যে একটা হ্যাঁ মানুষের জন্মদিন খুব ইম্পর্টেন্ট, আমার মনে হতো যে ওই দিনে তাকে উইশ করাটা ইজ মাই ডিউটি। এন্ড ইফ হি অর শি ইজ মাই হ্যাঁ ক্লাসমেট, তাকে অ্যাটলিস্ট একটা হ্যাপি বার্থডে বলা উচিত আর কি। তো এই ধারণা থেকে আমি হ্যাঁ, বলতাম, ওই এবং আমার মানুষটা আমার কিন্তু ভালো মানে লাগতো খুশি আসলে। হয় খুব। হ্যাঁ হ্যাঁ খুশি হয় আর কি, হ্যাঁ। জন্মদিনের প্রহরে যেই দিক, এটা কিন্তু সবাই খুব খুশি হ্যাঁ হয়। কিন্তু ইন রিটার্ন আমি যখন দেখলাম হ্যাঁ 2 বছর হয়ে গেছে আমার জন্মদিন বেশিরভাগ ভুলে যাচ্ছে, সো দেন দেন আই স্টপড কেয়ারিং। ভাই সবার মেমোরি তো হ্যাঁ, আপনার এই যে মতো না, যে না আমি আর মেমোরি না, মারছি মানে আর এত না না, আমাদের ভুলে আমাদের যাই লেট মি সবকিছু। ক্লিয়ার, লেট মি ক্লিয়ার, দে ওয়্যার অনলাইন, ওটা ফেসবুকে ভিজিবল, বাট দে ডোন্ট উইশ মি। সো দ্যাট ওয়াজ মাই প্রবলেম। যে তুমি তো ওকে, দেখতেছো, এমন না যে তোমার ঠিক ডায়েরিতে আছে। লিখে রাখা, আমি তো সেটা বলি নাই, বাট ওয়াই নট। আচ্ছা যাই হোক, সেটা হ্যাঁ হ্যাঁ আলাদা ব্যাপার। বাট আমি এখনো চেষ্টা করি সেটা মনে রাখার, উইশ করার, এই আর কি। তো এই তো লাইফ আর কি আমার, যদি বলি যে মানে শিক্ষা জীবন, এডুকেশনাল লাইফ, এভাবেই বেড়ে ওঠা, এই আর কি। হ্যাঁ। আর ভাই ওই যে মানে আপনাদের সময়ও কি ছিল যে আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে কিন্তু মানে ডিপার্টমেন্টে কারো জন্মদিন থাকলে আমরা সবাই চাঁদা উঠাই হচ্ছে যে বার্থডে হ্যাঁ, মানে পালন করি। সেলিব্রেট যে করতাম। আপনারাও কি করতেন? আমাদের সময় আস্তে আস্তে ওইটা অতটা সেভাবে ছিল না, দুই একজন ব্যতিক্রমের ক্ষেত্রে হয়তো আচ্ছা হতো, বা সবার ক্ষেত্রে সেভাবে হতো না। তবে আমি একটা কাজ করতাম আমার জন্মদিনে, আমার আমার মা আবার বাসায় ওই বেকিং আইটেম, বেকারি আইটেম যেগুলো সেগুলো খুব ভালো উনি নিজে বানাতে পারেন। মানে শি আচ্ছা, ইজ ভেরি মাচ হ্যাঁ প্রো। হ্যাঁ চাইনিজ আইটেম থেকে ইভেন বিস্কুটও উনি বাসায় বানান। মানে শি ইজ প্রো আর কি, ওগুলো আচ্ছা খুব ভালো পারেন। তো আমার জন্মদিনে হুম আম্মু প্রতিবার বড় একটা কেক বানিয়ে দিতেন। সেটা আমি কেটে ওই ওইটা 87 পিস করতাম, ছোট ছোট পিস হতো, এটা পিস করে ক্লাসে সবাইকে আমি খাওয়াতাম আর কি। হ্যাঁ তো ওটা করতাম আর কি। বাট অন্য ওয়াও ওই যে চাঁদা তুলে ওইটা আর কি, ওইটার ছবিগুলো এখন আমার প্রোফাইলে আছে, আমার প্রোফাইলে এখন আছে ফার্স্ট ইয়ারের জে ইউ, সেকেন্ড ইয়ারের জে ইউ, এই নামে আমার প্রোফাইলে খুঁজলে পাওয়া যাবে। তো আমি ওটা করতাম আর কি, আমার মধ্যে কেন চাঁদা দেওয়া কি কষ্ট, তার চেয়ে এরকম ইয়ে করি আর কি। তো ওটা করতাম। বাট অনেকের শুনতাম যে হয় তারা হয়তো একটু আলাদা কি করতো, যে গেরুয়াতে করতো বা ট্রান্সপোর্টে করতো। তো আমি আবার ওই বিকাল সন্ধ্যা পর্যন্ত শুরুর দিকে খুব একটা থাকতাম না, বিকজ বাবা মারা গিয়েছিল তখন, এবং আম্মু খুব ট্রমাটাইজ হ্যাঁ থাকতো। আম্মু ভাবতো যে ছেলে হুম বাসায় আসতে 10 মিনিট দেরি হলে আম্মু মনে করতো যে আই ওয়াজ ইন এ ডেঞ্জার অর সামথিং। হুম হ্যাঁ মানে তার হুম খুব হুম। মানে নাইটমেয়ার আসতো অনেক সময় যে আমার কিছু হয়ে গেছে। তো আমি এটা বুঝতাম। তো মোটামুটি দুশ্চিন্তা ক্লাস শেষ হয় তো হলে আমি ভাই। চেষ্টা করতাম, হ্যাঁ আমি খুব স্বাভাবিক সেটা হওয়া, আমি মোটামুটি চেষ্টা করতাম যে মোটামুটি দুপুরের মধ্যে বাসায় চলে আসার আর কি। বাট পরে আস্তে আস্তে আমি জেনেছি যে এরকম কিছু নাকি অনেক হয় আর কি। বাট আমি যখন যতদিন জানতে পেরেছি ততদিন আমার সাথে আর হয় নাই। বাট আই ওয়াজ ওকে উইথ ইট, আমি মানুষেরটা দেখতাম, সেলিব্রেট করতাম মাঝে মধ্যে, বা আই মানে আই পার্টিসিপেটেড, এটাই আর কি। দ্যাটস হুম ইট। হুম হুম হুম। আচ্ছা ভাই, আপনি তো মানে ওই যে ইউনিভার্সিটি ওঠার পর থেকে পরে তো আহ, মানে আপনার প্রথম চাকরি কোথায় ছিল জীবনে, যে প্রথম চাকরি কোথায় করেছেন? আচ্ছা প্রথম চাকরি আমার ছিল
সিটিএফএম এ, ওটাকে চাকরি ঠিক অর্থে বলা যাবে না, মানে আমাকে সেভাবে অ্যাপয়েন্ট করা হয় না। ওরা আমাকে বলেছিল যে আপনি আরো 1 মাস উইদাউট পে চাকরি করলে দেন আমরা আপনাকে ফাইনাল করবো, বাট আমার তখন উইদাউট পে, আমি বলছি, না উইদাউট পে কেন, একদমই জিরো ইয়েতে আপনি অ্যাটলিস্ট যাওয়া আসা কনভেন্স দিবেন না, কিছু না, ওইটা না। হুম অফিসিয়াল চাকরি যদি বলি সেই অর্থে বলতে গেলে রেডিও নেক্সট, সেখানে আমার কাজ হ্যাঁ হয়। বাট আমি শুরু থেকে সত্যি কথা বলতে আই ওয়াজ ভেরি মাচ ডিটারমাইন্ড যে আমি মিডিয়াতে জব করব। মানে আমি ভাই বলতাম যে আমার চেহারা টিভিতে দেখা যেতে হবে। হ্যাঁ, এবং আমাকে ফার্স্ট ইয়ারে যখন বসানো হয় 39 ব্যাচ যখন আমাদের সাথে বসে, আমরা জানি যে জাহাঙ্গীরনগর একটা হচ্ছে সিনিয়র ব্যাচ একটু মানে সিটিং সিটিং দেয় না। হ্যাঁ সিটিং ভাই, সিটিং ক্লাসের পরে সিটিং। হ্যাঁ হ্যাঁ, তো সিটিং যখন দিয়েছিল, তো যেটা করে ভাইয়ারা জিজ্ঞেস করছিল যে কার কি করার ইচ্ছা আর কি, হ্যাঁ কার কি স্বপ্ন। তো আমি ফার্স্ট ইয়ারে র্যান্ডমলি আই সেড ইট সাউন্ডস ভেরি মাচ, মানে কি বলবো, সাররিয়াল। আমি বলেছিলাম যে একদিন মানুষ আমাকে টাকা দিয়ে দেখবে। হ্যাঁ, হ্যাঁ বাহ তো বড় ভাই তাকায় বলছে যে কি এমন হয়ে গেছিস তুই, তোকে টাকা দিয়ে দেখবে। আমি বলছি, "ভাই, আমি তো বলি নাই হইছি, আমি বলছি আমি হয়তো হব, হব ইটস মাই ড্রিম আর হ্যাঁ কি। একদিন। হ্যাঁ, একদিন হবে, এটা আমার, আমি চাই যে আমাকে ওরকম বড় পর্দায়, পারলে সিনেমা হলে দেখা যাবে, হ্যাঁ মানুষ টাকা দিয়ে দেখতে আসবে। হ্যাঁ উইচ হ্যাঁ হ্যাপেন্ড। আমি দুটো সিনেমায় কাজ করেছি এবং আমাকে হইচইতে দেখতে হলো টাকা দিয়ে দেখতে হয়। এবং যিনি এটা বলেছিলেন, আম, আমাদের পরিচিত ইংরেজির 39-এ নিশাদ আদনান, উনি এখন আমেরিকাতে থাকে এবং গত নিশাদ কয়েক ভাই, মাস হ্যাঁ আগে হ্যাঁ নিশাদ ভাই। নিশাদ ভাই হইচই সাবস্ক্রাইব করে আমাকে ফোন দিছে যে ছোট ভাই, ফার্স্ট ইয়ারে তুমি বলছিলা তোমাকে দেখতে নাকি টাকা দিয়ে দেখতে হবে, আমার এখন আসলে টাকা দিয়ে দেখতে হয় তোমাকে। বাহ, এটা আসলে তো একটা খুশির এটা ব্যাপার। মুহূর্ত। এবং আমি ক্লাস হ্যাঁ শেষে বেশিরভাগ সময় চেষ্টা করতাম যে আমি আমি খোঁজ লাগানোর চেষ্টা করলাম যে কিভাবে কাজ করা যায়। তো তখন বিজ্ঞাপন খুব রমরমা বিজনেস, বিজ্ঞাপনে কাজ করলে নাকি একটা সুযোগ হয়। হুম তো আমি ওই হুম হুম নিকেতন, যেটা নিকেতনে বাংলাদেশে গুলশানে নিকেতন, ওইটা হচ্ছে হুম জায়গা সমস্ত মানে ডিরেক্টরদের শুটিং হাউস, প্রোডাকশন হাউস। তো আমি ওখানে অডিশন দিতাম আকরা এবং ভাই। একদমই, তো কাস্টিং ডিরেক্টরের সাথে হুম যোগাযোগ রাখতাম এবং সাভার থেকে যেতাম। এবং তখন তো আবার উবার পাঠাও আবিষ্কার হয় নাই। সো ওই হুম বৈশাখী বাস, একটাই হুম বাস গুলশানে যায়, ওই বৈশাখী বাসে যেতাম, গিয়ে নামতাম, অডিশন দিতাম। বেশিরভাগ সময় না শুনতাম যে সরি ইউ আর নট সিলেক্টেড, তো একটা সরি একটা নো শোনার জন্য আমি সাভার থেকে যাইতাম আর আসতাম। এবং বেশিরভাগ সময় আই ওয়াজ রিজেক্টেড। এবং আমরা, আমি নাম বলে সবাই চিনবে, আদনান আর রাজীব ভাই, সবচেয়ে ভালো বিজ্ঞাপন হুম নির্মাতা বলা যায়, বাংলাদেশের অন্যতম মেধাবী নির্মাতা বিজ্ঞাপনের ক্ষেত্রে। তার সাথে আমার কাজের খুব হ্যাঁ ইচ্ছা ছিল, কারণ তিনি তখন অ্যাট 18 বানিয়েছিলেন। ওইটা খুব ভালো রেসপন্স পেয়েছিল ওইটা, এবং ওখানে যারা কাজ করেছিল তারাও হ্যাঁ বিজ্ঞাপন থেকেই আসা। তো আমার ইচ্ছা ছিল ওনার সাথে কাজ হ্যাঁ করতে হবে। হি রিজেক্টেড মি 48 টাইমস। এন্ড অনেক আমি, ধৈর্য আপনার। হ্যাঁ, এবং যতবার আমাকে বলতেন আমি ততবার শুধু একটা কথা বলতাম বের হওয়ার সময়, উনি সরি বলতেন, আমি বলছি ভাই একদিন আপনি আমাকে নেবেন। প্রতিবার সেম, একদিন আপনি আমাকে নেবেন। এভরি টাইম 48 টাইমস আমি এই কথাই বলতাম। তো উনি একদিন বলে, এই ছেলে কি, এই ছেলে কি বারবার এই কথা বলে কেন। আমি বলছি, "ভাই, আমার মনে হয়, আমার মন থেকে আসে যে আপনি একদিন কাজ করবেন।" এবং এরপরে একবার না দুইবার না, তার সাথে আমার 3বার কাজ হয়েছে। বাহ। এবং উনি আমাকে ওয়াও। এখনো দেখা হলে আমাকে উনি বলে যে তুমি তো কচ্ছপ, কামড় দিলে তুমি ছাড়ো না, তুমি আমার সাথে 3বার কাজ করলা, সেই তুমি, তো তুমি কামড় দিলে ছাড়ো না। হ্যাঁ তো দ্যাট ওয়াজ, ভাই যদিও খুব কিন্তু ছোট ভাই কাজ, বাট মানে আমি আনা সেটাই আর কি। আর আমি এই 3টা আমি কাজের মধ্যে একটা ছিল সাকিব আল হাসানের সাথে, একটা টিভিসি ছিল, আচ্ছা আচ্ছা, আচ্ছা এই আর কি। ওয়াও। কিন্তু আপনার মাথায় এই যে সিনেমায় কাজ করতে হবে, হ্যাঁ, বা স্ক্রিনে আমাকে মানুষ দেখবে, এই ভূতটা কবে ঢুকলো? ওই এটা ফার্স্ট ইয়ারে বেসিক্যালি যে আমার আমার বললেন আপনি যে আমাকে টাকা হ্যাঁ, দিয়ে দেখবে লোকে, কিন্তু আমার মনে এই হয় চিন্তাটা কখন আসলো আমার মনে আসলেই? হয় আমার বাবার মৃত্যুটা একটা ধাক্কা। তো তো তখন আমার মনে হচ্ছিল যে যে মানে কিছু একটা তো করতে হবে। আর আমি না স্ট্যান্ড আপ কমেডি বা ওই যে তখন তো এফএম খুব জনপ্রিয়, তো ওগুলো খুব দেখতাম আর হুম শুনতাম। হুম হ্যাঁ, হুম এবং খুব এনাক্ট করার চেষ্টা করতাম যে উনি কিভাবে এটা বলতেছে। আমি মিমিক্রি খুব ভালো করার চেষ্টা করতাম। ইভেন আমার ডিপার্টমেন্টের সমস্ত টিচারকে আমি খুব ভালো একদম হুবহু মিমিক্রি করতে পারি। ইউটিউবে ভিডিও আছে আর কি। আমার এক্স চেয়ারম্যান যিনি মাসরু শাহিদ হোসেন, আহ, ওনাকে আমি মোটামুটি হুবহু নকল করতে পারি। এবং স্যার আমাকে একটা কমপ্লিমেন্ট দিয়েছিলেন যে সাকিব, আপনি তো আমাকে আমার চেয়েও ভালো নকল করেন। তো সেই এবং তো তখন আমি অন্যান্য কাজ যেগুলো দেখতাম বাংলাদেশে, আমার
উইথ উইথ নো ডিসরেসপেক্ট, আমার মনে হতো অনেকের কাজ দেখলে আমার মনে হতো আচ্ছা এখানে আমার মনে হয় আমি ওর চেয়ে বেটার করতে পারবো, এটা আমার খুব মনে হতো আর কি। তো তখন আমার মনে হতো এই সুযোগটা তো আমাকেই করতে হবে, হ্যাঁ। এবং আর আমার মনে হতো যে এটা আমার ভেতর থেকে আসে, নট ফর জাস্ট ফেম অথবা নট ফর জাস্ট মানি অথবা নট ফর জাস্ট ফিমেল অ্যাটেনশন, নট ফর দ্যাট। আমার ভেতর থেকে আসতো এবং আমি না ওটা নিয়ে পড়াশোনা করতাম, আমি বই পড়তাম, আমি রেগুলার সিনেমা দেখতাম। আমার সিনেমা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে ছিল, যেহেতু ছোটবেলায় বাসায় ডিশ ছিল না, তো তখন একটা নির্দিষ্ট ধরনের সিনেমা দেখতাম। বাট ভার্সিটিতে ওঠার পর, কম্পিউটার কেনার পর আমি আস্তে আস্তে অস্কারের যেসব সিনেমা, মার্টিন স্করসিজের কালেকশন, এরপরে ফ্রেঞ্চ সিনেমা, ইউরোপের সিনেমা, এসব যখন আস্তে আস্তে দেখা শুরু করলাম, তখন আরো ধারণাটা আরো পোক্ত হলো। আমার মনে হলো যে না, এটা আমাকে টানতেছে এবং এনিহাও এটা আমার করতে হবে আর কি। তো সেখান থেকে করা, এবং আস্তে আস্তে যখন মনে হলো যে আর ওইটা যদি করতে নাও পারি, অ্যাটলিস্ট আমার ইয়ে ছিল যে আচ্ছা যদি করে শিখতে না পারি, আমার ওইটা নিয়ে লিখবো, সেটাও আমার ভালো লাগতো, মানে আমার ওইটার মধ্যে থাকতে আসলে ভালো লাগতো আর কি। তো ওইটা নিয়ে করতে 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 এরপরে তো তারপরে যা হওয়ার তাই, এভাবেই করলাম হ্যাঁ আর কি। হ্যাঁ, আপনি হচ্ছে যে সাধারণত অরণি। সাধারণত এটা আমাদের মানে বাচ্চাদের জন্য, যারা হচ্ছে অল্প বয়সে বা খুব টিনেজ টাইমে আমরা প্যারেন্টসদেরকে হারাই, তো এটা মানে আর্ট রিলেটেড যে কোনো ড্রিমই কিন্তু আমাদের জন্য অনেক এক্সপেন্সিভ, যেখানে আপনার মা একদমই অলরেডি একদমই আপনাকে জানায় দিচ্ছে, তাই না, একদমই যে তুমি যদি পাবলিকে না চান্স পাও তাহলে এটা আমার জন্য কঠিন তোমাকে একটা প্রাইভেট একদমই ইনস্টিটিউশনে পড়ানো। একদমই তো একদমই এই সাহসিকতাটাই আর কি আমি মানে চিন্তা করছিলাম যে না, ওরকম একটা টাইমেও এত এক্সপেন্সিভ একটা ড্রিম দেখা, যে বারবার মানে আমাদের পকেটে স্টুডেন্ট অবস্থায় কয়টা টাকা থাকে যে একদমই। এবং বৈশাখী সবচেয়ে বড় বাসে ব্যাপার, আমি যাব, সবচেয়ে বড় আসবো, ব্যাপার, অডিশন সবচেয়ে দিব। বড় ব্যাপার, আই মেড ইট শিওর যে আমি খুব মানে ফ্রিতে কাজ করবো না আর কি, আমার কাজের যেন একটা ভ্যালু থাকে। আই মেড ইট ভেরি শিওর, আমি ওটা করার চেষ্টা করতাম। এবং এই যে তুমি যেটা বললা যে যাওয়া আসা আমাদের কয় টাকা থাকে, আম্মু আমাকে, হুম আমার মনে আছে আম, হয়তো দুপুরে খাওয়ার জন্য বা সবকিছু মিলে 100 টাকা দিতেন। তো আমার যদি অডিশন হ্যাঁ থাকতো আমি সেদিন খেতাম না, কারণ আমি যদি খাই তাহলে আমি যেতে পারবো না, আমার টাকা নাই। হ্যাঁ, টিউশন এটাই। করাচ্ছি অল্প, বা সেটাতে কত টাকা আসে। তো বৈশাখী বাসের ভাড়া ছিল 45 টাকা, তো 45 35 90 টাকা শেষ যাওয়ার সাথেই, তো দশ দশ টাকায় কি টাকা হবে? তো 10 টাকাই থাকতো আর কি, এবং 10 টাকা তো আর লাঞ্চ করা যায় না। তো বাট আমি বলতাম না না। যে আমি লাঞ্চ করি না, বাট আম্মু তো, মায়েরা তো এফবিআই এর চেয়েও বেশি ভালো গোয়েন্দা। তো মায়েরা বুঝে ফেলতো যে আমি চেহারা দেখেছে হয়তো কিছু একটা হয়েছে, আমি দুপুরে খাই, আমি বলছি, না সারাদিন খাইছি, কিছু অনেক খায় টায়ার্ড নাই। আর কি। বাট আমি ইয়ে করতাম, কারণ আমি আমি চাইতাম যে একটা ভালো কাজ করতে, আমি এটা চাইতাম আর কি। এবং আমার মানে আমার আমার কেন জানি না, আমার একটা মানে আই হ্যাড এ বিলিভ যে আমি পারবো, আমি যদি আমি সবসময় হার্ড ওয়ার্কিং ব্যাপারটা আমি খুব ইয়ে করি। এন্ড অ্যাজ আই এম এ বিগ ফ্যান অফ মিস্টার শাহরুখ খান, সো আমার মনে হয় যে যদি তার পক্ষে, সে যে জায়গা থেকে আসছে, তার পক্ষে যদি করা, আমার তো জাস্ট হ্যাঁ একজন, তার তো বাবা মা দুজনেই মারা গেছিলেন। তো সেই জায়গা থেকে হুম তিনি যদি আজকে এখানে আসতে পারেন পরিশ্রমের দ্বারা, তো মানে আমি যদি অত বড় জায়গায় যেতে নাও পারি, অ্যাটলিস্ট কিছু একটা তো করবোই আর কি। তো সেটা সবসময় ইয়ে করতো। তবে আমি হাল ছাড়ি না, আমার মধ্যে একটা ব্যাপার আছে, আমি না মানে হাল ছাড়ি না, খুব রেয়ারলি আর কি, যখন মনে হয় যে না অনেক হয়েছে, এটা মনে আর হবে না, কিন্তু আমি হাল ছাড়ি নাই। এবং আই ওয়াজ লাকিও বলা যায়, আই ওয়াজ অ্যাক্সিডেন্টলি এট দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম। এটাও আমার ক্ষেত্রে অনেক সময় অনেক ভালো কাজ করেছে আর কি। এবং মানে আই হ্যাঁ, মেড দ্য বেস্ট মানে ইউজ অফ ইট, এটা হচ্ছে ব্যাপার। আপনার সাথে চমৎকার। এতক্ষণ কথা বলে মানে সত্যি না, যেটা আমার মনে হয়েছে ভাই হচ্ছে প্রচন্ড পরিমাণে পজিটিভ, হ্যাঁ, এন্ড মানে ভাইয়ের পেশেন্স, ভাই ধৈর্য, যে এবং ধৈর্যের বাই দ্য ওয়ে, সহিত ধৈর্য। তিনি আমার পরেও একটা লোকের কাছে তাও গেছে যে বাই 48 দ্য ওয়ে টাইমস ম্যান। আমার ব্লাড গ্রুপও কিন্তু বি পজিটিভ, সো মেবি দ্যাটস হোয়াট দ্য রিজন। ভাই আমার ব্লাড গ্রুপ বি আরেকটা পজিটিভ। ব্যাপার কি, আরেকটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে ভাইয়ের প্ল্যানিং কিন্তু অনেক সুন্দর, উনি কিন্তু আগায় গেছে। দেখো আমরা স্টুডেন্ট অবস্থায় কিন্তু মানে এখন এই যে আমরা আনপেড ইন্টার্নশিপ নিয়ে অনেক কথা বলি না, এই আনপেড ইন্টার্নশিপে একটু এক্সপিরিয়েন্স হবে জন্য কিন্তু আমরা দাঁড়ায় যাই, কাজ করি, না কিন্তু আমি করি নাই, উনি কিন্তু এই কম্প্রোমাইজ করে নাই। তো শুরু থেকে করেছিলাম নিজের করেছিলাম ভ্যালুটা মিথ্যা বলবো না, বুঝতে করেছিলাম, পারাটা। তবে করেছিলাম হাইয়েস্ট 1.5 মাস এক জায়গায়। আমি বলছি, যখন 1.5 মাসেও হচ্ছে না, না এটাই, এটা আর না, ওই এটা আমাকে বোধটা পেয়ে আসা বসবে। বা ওই প্ল্যানটা করা ওই আমার কথা হচ্ছে যে ওই আমি অল্প আমি বয়সে হয়তো, কঠিন। হ্যাঁ, আমার 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 বাবা নাই, আমার হয়তো অনেক কিছু নাই, কিন্তু আই এম নট টেকেন ফর গ্রান্টেড। আপনি আমাকে টেকেন ফর না, গ্রান্টেড হ্যাঁ, নিতে পারবেন না।
আপনি একদম। তার চেয়ে আমাকে হ্যাঁ যদি হ্যাঁ তার চেয়ে যদি আপনি আমাকে বলে দেন সাকিব ইউ আর নট কেপেবল, সাকিব ইউ আর দ্য ওর্স্ট অ্যাক্টর উই হ্যাভ এভার সিন, আপনি যদি এটাও বলেন আমার কোনো আপত্তি নাই। আই এম ভেরি মাচ, আই উইল টেক হুম। এভরিথিং, আমার ক্রিটিসিজম ইয়াতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি বলবেন যে নো ইউ আর গুড বাট আরেকটু করো না দেখি, হ্যাঁ আরেকটু করো, আরে এখনই কিসের টাকা পয়সা না, আপনি বলতেছেন আমি ভালো করি তাহলে কেন, ওয়াই উইল নট পে মি, তাই না? ওই জায়গায় আমি ইয়ে করবো না আর কি। কম হলে আপনি 10 টাকা হলে আমাকে দিতে হবে, কিন্তু এটাই। ওই জায়গাটা ইয়ে হুম করবো না। এটা হচ্ছে ব্যাপার, আমার মনে এটা হয় যে তো এই আমাদের জায়গায় ইন্ডাস্ট্রিতে বোঝা এই উচিত। প্র্যাকটিসটা আসলে খুব কমে আসতেছে দিনকে দিন। একদমই। সো আর আর এই ক্ষেত্রে আমি মানুষ খুব বলবো যে ইজিলি ইজিলি হ্যাঁ বলে ফেলে, যেটা আমি চাই না। কারণ এটাই আমার কাছে এটাই মনে হয় না না বলা উচিত, না বলতে পারা অনেক বড় একটা গুণ জীবনে, না বলাটা খুবই উচিত। হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে একজন কমেন্ট করছেন, গতকালকের পডকাস্টের গেস্ট ছিল সে, আমার শুনে খুবই ভালো লাগলো, এ ধরনের পজিটিভ মানুষের দরকার চারপাশে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই, মানে আমি আর আরেকটা জিনিস আপনি যে একটু শাহরুখ প্রশ্ন খানের করতে ফ্যান চাই। বললেন, হ্যাঁ হ্যাঁ আমি আগে করি প্লিজ। হ্যাঁ প্লিজ হ্যাঁ হ্যাঁ। গো অন। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন ভাই করো। আপনার শাহরুখ খানের হচ্ছে যে সবচাইতে পছন্দের সিনেমা কোনটা? কয়েকটা থাকতে পারে একটা কিন্তু সবচাইতে পছন্দের। একটা বলা টাফ, বাট একটা সিনেমা আছে যেটা ওর নিজেরও খুব পছন্দের, ওর নিজেরও, ওর অনেক ইন্টারভিউতে তিনি বলেছেন, সেটা হচ্ছে কাভি হ্যাঁ কাভি না। মনে আছে আমার, আচ্ছা। খুবই আগের একটা মুভি। খুবই আগের সিনেমা, এন্ড হ্যাঁ দ্যাট হ্যাঁ শোজ আ ডিফারেন্ট সাইড অফ লাভ। মানে আমরা সবসময় লাভ কি লাস্টে কি কি দেখি যে মিলন হয়, এখানে মিলন হয় না। হয় না। ইটস এ ভেরি না। ট্র্যাজিক এন্ডিং, মানে নায়িকার সাথে ওর মিল হয় না এবং হি একসেপ্টেড ইট। এটা খুব বড় ব্যাপার ওই সময় 90s যেখানে বেশিরভাগ জোর করে মিলিয়ে দেওয়া, সেখানে একসেপ্ট করা যে না, আ গার্ল হ্যাজ দ্য রাইট টু সে ইউ নো অ্যান্ড ইউ হ্যাভ টু একসেপ্ট ইট। এটা কিন্তু বিশাল ব্যাপার। আমরা এখন এসে আবার হয়তো অনেক মুভির কিছু নিয়ে করছি। নামটাও কিন্তু এভাবে দেয়া, হ্যাঁ কভি হ্যাঁ, মানে কখনো একদমই, হবে কাভি হ্যাঁ কখনো কভি না। হবে না, এই যে এত সুন্দর করে একদমই। বলা। এবং এই আর মনে সিনেমাটা আছে তার এত, নায়িকার নাম ছিল অ্যানা, অ্যানা অ্যানা রাইট? হ্যাঁ এম অ্যানা, আই রাইট? একদম রাইট হ্যাঁ রাইট। ওর নাম থাকে সুনীল হ্যাঁ এবং হি হ্যাঁ। ওয়াজ ভেরি গুড অ্যাট ইট। এবং আমার কাছে মনে হয় যে এটা এই সিনেমার একটা বিরাট পোস্টার ওই ডিরেক্টরকে দিয়ে সাইন করে ওর বাসায় টানিয়ে রাখছে, ওর একটা ইন্টারভিউতে বলছিল সে। আচ্ছা। এবং আমার নিজের খুব হুম। পছন্দ। আর অ্যাক্টিং ওয়াইজ যদি আরো বলি তাহলে তো স্বদেশ, মাই নেম ইজ খান ইজ ভেরি গুড, আমার কাছে মনে হয় যে খুব ভালো। আই লাভ চাক দি ইন্ডিয়া অলসো, আমার খুবই পছন্দের। আর আচ্ছা। আই লাইক হিম ওয়েন এভার হি প্লেজ আ ব্যাড গাই, সো দ্যাটস ওয়াই আই লাইক ডন, বাজিগর, হ্যাঁ আনজান, হ্যাঁ পুরানো সিনেমার মধ্যে আনজান মনে আছে? ওইটাতে আঞ্জাম। সে যে, হ্যাঁ Anjam was, আনজান, oh my God, terrifying. ও মাই Anjam গড। was very much terrifying. ও আমার শাহরুখ খান হচ্ছে কাল হো না হো দেখে আমার এত ভালো লাগছে, আমি জানি না ওই সিনেমাটা আমার আমার ও মাই Nice, গড, lovely, ও মাই lovely. গড। এবং হ্যাঁ, আমি ওটা কাল হো কত ডায়লগ না হো সহ ওটা আমার সুইট পছন্দের। রোমান্টিক শাহরুখ খান। খুবই ভালো। That was a হুম। different movie and that was a different era also. আমার মানে ভালোই, মানে চেষ্টা করে আর কি, ওটাই তো ভালো লাগে আর কি এতে। হ্যাঁ হ্যাঁ ইভেন তবে আমি করানোর জন্য নিশ্চয়ই দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওগুলো সবই দেখা হয়েছে, এটা কোনোটাই তো বাকি। সব তবে দেখা হয়েছে। দ্য দ্য মোস্ট থিং দ্যাট আই লাইক অ্যাবাউট হিম হিজ ইন্টারভিউজ, সেই ইন্টারভিউ আরো ভালো দেয়। মানে তার সিনেমা তো সিনেমা, তার ইন্টারভিউ আমার মনে হয় যে হ্যাঁ অদ্ভুত সুন্দর, প্রাণবন্ত। খুব খুবই ফিলোসফিক্যাল, খুবই ডেপথ। এবং তার লাইফ ফিলোসফি, তার যে কোনো জিনিসকে, মানে হি ক্যান টক অলমোস্ট অ্যাবাউট এনিথিং, যেটা আমার হ্যাঁ ভালো ভাই, লাগে। অনেক জ্ঞানী ভাই। যে ওনার মানে ওনার সিনেমার ক্যারেক্টার গুলো দেখলে মনে হয় না যে লোকজন মনে করবে যে ও ও এরকমই, কিন্তু হ্যাঁ মানে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং, সে যে এত জ্ঞানী এটা অনেকেই জানে এটাই না। আফসোস লাগে হয়তো, মানে হলিউড বা অন্য কোথাও হলে হয়তো ট্যালেন্টটা আরো ভালো ইউজ হইতো, বাট এমন এক জায়গায় জন্ম নিছে যেখানে একটা কমার্শিয়াল, একটা নির্দিষ্ট ধাঁচে সিনেমা না করলে, সিনেমা না হুম। চললে সেটা সমস্যা। আর যেহেতু সে শুধুমাত্র হুম অ্যাক্টর না, একই সাথে স্টারও, তো স্টারডম মেনটেন না করলে আবার আরেকটা ব্যাপার। তো এটাই মাঝে মধ্যে খারাপ হুম লাগে। তো যখন সে ভালো সিনেমা করে এটা চলে না, যেমন স্বদেশ ওয়াজ সুপার ফ্লপ, চলে নাই। আবার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ। করবে, হ্যাপি দেখা নিউ যায় ইয়ার তো আমি ব্লকবাস্টার হয়ে গেছে। জানতাম, এটাই বল। সো এটাই খারাপ লাগে আর কি। আবার আমার হ্যাপি নিউ ইয়ার দেখা হয় না, আমি দেখবো দেখবো করে আমি হ্যাপি নিউ না ইয়ার কেন দেখাই ভালো, দেখি না। দেখিস না না, দেখাই ভালো। দেখার অনেক না, কিছু আছে, এটা দেখিস না ভাই। ওকে, তাহলে তার দেখলাম তার না। চেয়ে তার চেয়ে তার পডকাস্ট দেখো, তার ইন্টারভিউ দেখো, বেটার, মাচ বেটার। হ্যাঁ ভাই, ওনার ইন্টারভিউ খুব সুন্দর। হুম। আমার হ্যাঁ কিন্তু মানে ওই যে কোয়েলাও কি যেন ছোটবেলায় খুব ভাল লোকারণ্য ফিল্ম লাগছিল। ফেস্টিভ্যালের ইন্টারভিউটা হচ্ছে যে খুব অসাধারণ। খুবই ভালো। ওর ওর একটা হ্যাঁ পডকাস্ট আমার খুব ভালো, এআইবির সাথে একটা পডকাস্ট ছিল, 2 পার্টস। 2 হ্যাঁ পার্ট অনেক আছে আগের। ইউটিউবে, আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। এবং ওইখানে
মানে এআইবির লোকজন আর কি হাসাবে, ওরাই হাসতে হাসতে মরে যাচ্ছে। মানে শাহরুখ খানের সেন্স অফ হিউমার এখানে এত মানে অন পার লেভেল, মানে সুপার। হ্যাঁ, ইউটিউবে আছে 2 পার্টে, আচ্ছা, মানে আমি দেখি নাই। সুপার। এটা খুবই ভালো, মানে ইউ শুড নট মিস দ্যাট, খুবই খুবই ভালো। এটা ওইখানে অনেক সে, আচ্ছা, আগের আমি দেখবো এটা। মনে হয় না? হ্যাঁ মোটামুটি বেশ কয়েক ওটা বছর অনেক আগের, এবং আগে, বেশ কয়েক বছর আগে। ওইখানে সে বলতে গেলে মানে এভরিথিং, এই যে তার সিনেমা যখন আম, চলে না, ভালো করলে চলে না, বা ব্লকবাস্টার যেটা হুম হিট হয় সেটা আবার ক্রিটিক্সে ভালো লাগে না, হি টকড অ্যাবাউট অলমোস্ট এভরিথিং, সবকিছু নিয়ে কথাবার্তা বলছে। হ্যাঁ, তাকে ক্রিটিক্সটা কিভাবে হ্যাঁ, কি বলে, সে কিভাবে নেয়, বা কোনো অ্যাড করতে হ্যাঁ, গেলে অ্যাডের যারা ওই যারা ক্লায়েন্ট যারা, তারা ওইটা কিভাবে ওকে বোঝায় যে একটা বিস্কুট, এই বিস্কুট শুধু বিস্কুট না, এটা হচ্ছে আপনার জীবন। হ্যাঁ, এটাকে ওইভাবে কামড় দেন, সে আবার দেখায়। কিন্তু আলটিমেটলি দিন শেষে এমন কিছুই না, জাস্ট একটা কামড় দিব শেষ। তো এটাকে ও যেভাবে বলছে আর কি, তো এই খুব হ্যাঁ। সবকিছু নিয়ে, ইভেন ওর ফ্যামিলি ট্যামিলি নিয়ে ও যেভাবে বলছে, আবার টুইটারে যখন ওকে কারা কারা গালি দেয় ওর মুখস্থ হয়ে গেছে নাম, ও সেটাও বলছে, সেটাও বলছে। এবং সে আবার বলে যে গালি দিলে সমস্যা নাই, কিন্তু গালির বানান ভুল করলে নাকি ওর খারাপ লাগে। তো এটা বলতেছে সে, সে আবার বলছে যে আমার ইচ্ছা করে ওকে আমি গালির বানান শিখাই আসি, এবং সে বলছে যে হ্যাশট্যাগ সেভ দ্য গালিজ, এটা আবার বসে লিখা দিয়ে আসতে। তো এই হচ্ছে ব্যাপার, ইট ইজ ফান, এটা খুবই চমৎকার। আমার মনে হয় তোমাদের মিস দেওয়া উচিত না, ইউ শুড ওয়াচ ইট, ডেফিনেটলি ওয়াচ ইট, ওর্থ ওয়াচিং। ইয়েস ভাই, দেখবো দেখবো। অনেক আগে দেখছি, আমি আবার আমি দেখবো, হ্যাঁ। পডকাস্টটা দেখবো। হ্যাঁ এসআরকে এআইবি ভাই, হচ্ছে পডকাস্ট যে লিখে আপনি সার্চ দিলে চলে আসবে। আপনি হচ্ছে সিনে গল্পর হচ্ছে যে কো ফাউন্ডার, তাই না? হ্যাঁ, ইটস আ হ্যাঁ, ফেসবুক পেজ, আমি ছিলাম বেসিক্যালি, এখন নাই, আমি ছেড়ে দিছি। আমি ছিলাম এখানে, খুব একটা সময় দিতে পারছিলাম না, এটা একটা ব্যাপার। অ্যান্ড দ্য ওয়ে আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ ইট, সেইভাবে আসলে কাজ করতে পারতেছিলাম না। তো এখানে আমার কাছে মনে হয় যে যেখানে নিজের মতো করে কাজ করতে না পারা যায় সেটা লেফট করাই ভালো। তবে উই স্টার্টেড আ ডিফারেন্ট থিং, আমরা চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট মানে আমাদের পেজটার আগ পর্যন্ত বাংলা কন্টেন্ট নিয়ে সেভাবে কথা হতো না, মানে ভালো খারাপ তো পরে কথাই হতো না। হুম মানে আমরা হুম, চাচ্ছিলাম অন্তত একটা প্ল্যাটফর্ম হোক যেখানে অ্যাটলিস্ট কথা হয় যে আচ্ছা এটা ভালো হুম হয়েছে বা এটা খারাপ হয়েছে। তো হুম হুম, সবকিছু আমি এরকম একটা চাচ্ছিলাম, এবং সেটা কিভাবে একটা মোটামুটি একটা প্রচারে একটা মানে পিআর এ একটা মোটামুটি ভূমিকা রাখতে পারে সেটা নিয়ে কাজের চেষ্টা করেছিলাম। বেশ কিছু সফল প্রজেক্টও ছিল, আমরা সেগুলোকে ডিফারেন্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। তো হুম, সেটা নিয়ে কাজ হুম, করছিলাম আর কি, অনেক দূর কাজ করছিলাম, বাট পরে একটা সময় গিয়ে সময় দিতে পারছিলাম, যেহেতু আমি একটা ফুল টাইম চাকরি করি। আর আমি যে হুম, প্রসেসে কাজ করতে চাচ্ছিলাম সেটা পারছিলাম না, বাকিরা অন্য প্রসেসে চাচ্ছিল। সো আমি বলছিলাম ঠিক আছে, হুম, সিওর ব্রেড এন্ড বাটার নাও, তো আপনারা যদি ভাবে চান ওভাবেই করেন, সো বেটার আমি লিভ করি আর হুম, কি, এই হচ্ছে ব্যাপার। বাট হুম, হ্যাঁ, আমরা ডিফারেন্ট কিছু একটা করেছিলাম আর কি, মানুষজন এখনো সেটা দেখে, এখনো পেজটা মানে আমরা যারা আগে ছিলাম তারা কেউই নাই, একজনকে দিয়ে রাখছি, সে মোটামুটি আপডেট গুলো দেয়। তো আচ্ছা, তারপরেও যথেষ্ট ভালো রিচ এখন পর্যন্ত, এবং অনেক খুবই ভালো। ভালো রিচ ভাই, খুব ভালো রিচ একদমই, এখনো এবং সিনে অনেক এবং গল্পগুলো। আমরা চেষ্টা ইন্টারঅ্যাক্টিভ এবং আমরা এখনো। আমরা চেষ্টা করি সেখানে শুধুমাত্র আপডেট না দিয়ে যে ফিলোসফিক্যাল জায়গা, একজন অ্যাক্টর কি স্পিচ দিচ্ছে, কোনো ভালো একটা স্পিচ যদি দিল, বা এমন কিছু একটা জিনিস যেটা কেউ জানতো না, কোনো হুম, ট্রিভিয়া হুম, যদি এরকম ভালো কিছু দেওয়া যায়, এগুলা নিয়ে আমরা খুব চেষ্টা করি যে একটা ইয়ে দেওয়ার, এই আর কি। এবং কোন কোন আপকামিং কোন প্রজেক্ট খুব আশার জায়গা নিয়ে, উইচ ইউ শুড বি হোপফুল, অথবা কি হলে কি হতে পারতো, বা লেটস সে ব্রেকিং ব্যাড যদি বাংলাদেশে হুম বানানো হতো তাহলে সবচেয়ে বেটার কাস্টিং কারা হতো, এরকম কিছু হাইপোথেটিক্যাল হুম, পোস্টও আমরা বানিয়েছি কিন্তু। হ্যাঁ, হুম সেখানে অনেক সময় অনেক নেগেটিভ রিয়েকশন আসছে, হ্যাঁ কোথায় জেসি আহ, আর হাইজেনবার্গ কোথায়, আর কোথায় এটা। আমি বলছি ভাইয়া ওটা তো আমরা চাচ্ছি না, বাট বাংলাদেশে তো আমার এর বাইরে অপশন নাই, আমার মাথায় যেটা আসছে এটাই। না, ইউ মাইট ডিসঅ্যাগ্রি, তো এরকম আর কি, বাট আমরা হ্যাঁ, অ্যাটলিস্ট চেষ্টা করেছি যে মোটামুটি একটা কোয়ালিটি মেনটেন করে একটা জায়গাটা অ্যাটলিস্ট টকিং পয়েন্ট হয়, আমি মানে সবাই যেন বলে যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাই, হ্যাঁ, আমি হচ্ছে এটাই ব্রেকিং চেষ্টা ব্যাড করি। আমি সিজন 4 পর্যন্ত দেখে আমি শেষ করতে পারি না, আমার আর হচ্ছে আগ্রহ পাই না, আমি যাই না। এটা শুনলে অনেকে আমাকে গালিগালাজ করবে, না না, ইউ শুড আই ওয়াচ নো। ইট। ফোরের ভাই আমার শেষের দিকে আগ্রহ কিন্তু চলে আসলে, গেছে। না না, ফোরের শেষের দিকে আসলে আসল মজা, আর ফাইভে তো রোলার কোস্টার রাইড, ইউ শুড ওয়াচ ইট। হ্যাঁ, 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 হ্যাঁ। আপনার মানে পছন্দের সিরিজ আসলে কোনগুলা, যে সিরিজ যেগুলো দেখা হুম হয়? হ্যাঁ, সিরিজ। হ্যাঁ সিরিজ আমি আমি তো দেখি, আমি তো রিসেন্ট যেগুলো সেগুলোও দেখি। আর অল টাইম ফেভারিট যদি বলি, ব্রেকিং ব্যাড তো অবশ্যই থাকবে। আমার সিরিজ দেখা শুরু হ্যাঁ, হয়েছিল ইয়া দিয়ে, যে কি জানি হিরোজ নামে একটা হতো মনে হয়, স্টার ওয়ার্ল্ড হিরোজ, হ্যাঁ, এটা হ্যাঁ, একটা হ্যাঁ, দেখতাম। না সরি, ভুল বললাম, ছোটবেলায় দেখতাম, সেটা হচ্ছে এক্স ফাইলস। এক্স ঠিক ফাইলস আছে।
ওটা দিয়ে শুরু। আর যদি মানে নেশার মতো দেখা শুরু করি, সেটা যদি বলি, সেটা শুরু হয়েছিল প্রিজন ব্রেক দিয়ে। আই লাভ প্রিজন আচ্ছা ব্রেক, আই স্টিল লাভ ইট, আমার খুবই ভালো লাগে। আমি জানি অনেক জায়গায় আচ্ছা অনেক একটু একটু ওভার দ্য টপ আছে, কিছু জায়গায় অনেক কিছু আছে, বাট প্রিজন ব্রেক আমার খুবই পছন্দের, ব্রেকিং ব্যাড পছন্দের। গেম অফ থ্রোনস তো কিছু বলারই নাই, আউটস্ট্যান্ডিং। হুম আই লাভ পিকি হুম ব্লাইন্ডার্স, পিকি ব্লাইন্ডার্স আমার খুবই পছন্দের। হ্যাঁ, দেয়ার ইজ এ এইচবিও সিরিজ দ্যাট আই লাভ, অল টাইম ফেভারিট, দ্যাট ইজ চেরনোবিল, এটা আমার খুব হুম। পছন্দের। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে নেটফ্লিক্সের 5 পর্বের একটা আমার খুব পছন্দের, ওয়েন দে সি আস, দুর্দান্ত সিরিজ একটা। ওয়েন্ডেস সিরিয়াস ওয়েন দে আচ্ছা সি আস, হ্যাঁ। আর একটু যদি আমার ইন্ডিয়ান দিকে বলিস, ওয়েন্ডেস সিরিয়াস দেখা হয় নাই। ইউ শুড ওয়াচ ইট, মাত্র 5 পর্বের, খুবই ভালো, খুবই ভালো, খুবই খুবই ভালো, ইউ শুড ওয়াচ ইট। আর দেন একটু ইন্ডিয়ার দিকে বললে দিল্লি ক্রাইম আমার খুব পছন্দের, দিল্লি ক্রাইম, স্যাক্রেড গেমস। ও সরি, আমি একটা, মানে আমার অল টাইম ফেভারিট হচ্ছে ব্ল্যাক মিরর। আই লাভ ব্ল্যাক মিরর। ও ব্ল্যাক ওয়েট মিরর, ইয়েস করতেছিলাম যে ব্ল্যাক কখন মিরর, বলবে। ব্ল্যাক মিরর আমার ভালো লাগছে, ব্ল্যাক ব্ল্যাক মিরর আমার মিরর ভালো আমার লাগছে। খুবই পছন্দের। ইন্ডিয়াতে আমার পাতাল লোক আমার অল টাইম ফেভারিট, পাতাল লোক আমার খুব পছন্দের। দেয়ার ইজ এ সিরিজ হুম কল্ড গুল্লাক, মাত্র 4 জন নিয়ে, বাবা মা আর 2 ভাই, মানে এত সুন্দর আচ্ছা গল্প বলা যেতে পারে গুল্লাক। পঞ্চায়েত আমার খুব পছন্দের, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল। হ্যাঁ এন্ড দেন আই লাভ, আরো কি কি আছে, স্যাক্রেড গেমস তো বললামই। দেন গ্যাংস অফ ওয়াসেপুর পছন্দ হয় নাই আপনার? ওটা তো সিনেমা, সিরিজ না, ওটা তো মুভি। সিনেমা, হ্যাঁ। আচ্ছা গ্যাংস অফ আচ্ছা ওয়াসেপুর তো ও আমার হ্যাঁ পছন্দের হ্যাঁ সিনেমা। হ্যাঁ হ্যাঁ Gangs of Wasseypur all-time favorite. Maybe the one of the few Hindi movies that I gave 10 on 10. একদম, I loved everything about this movie, everything. আমার খুবই পছন্দের। হ্যাঁ 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 সিরিজ যদি আরো আচ্ছা বলি, আমার যে ফ্যামিলি ম্যান পছন্দের। তারপরে ব্রেথ নামে একটা সিরিজ আছে, এটা ইয়াতে আপনার কি বলে, অ্যামাজন প্রাইমে, হুইচ আই লাভ। আর এই তো আরো অনেকে আছে, গুল্লাক ভালো লাগে, সবই মোটামুটি সবকিছু মিলে ঠিকঠাক। মানে যেগুলো ভালো হয়, রিসেন্টলি আপনি দেখলাম মডার্ন ফ্যামিলি বেবি। দেখেন নাই? মডার্ন ফ্যামিলি দেখা হয় নাই, দেখুন এটা আমার দেখতে হবে, আমি ভাই শুনেছি এটা অনেক। এটা এটা খুবই ফান, এটা হচ্ছে যে ভাবিকে নিয়ে দেখেন একসাথে। ও আচ্ছা, যেটা বলি নাই, অল টাইম ফেভারিট হচ্ছে ফ্রেন্ডস, এটা ছাড়া আমার চলবে না। আচ্ছা অল টাইম ফ্রেন্ডস, ফেভারিট ফ্রেন্ডস, ওকে। ফ্রেন্ডস অল টাইম, মানে আমি ভাত খাওয়ার সময় আমার দেখতে হবে এটা। আই লাভ ফ্রেন্ডস, আমার খুবই পছন্দের, খুবই ভালো লাগে আচ্ছা আমার। ওকে। আর আচ্ছা হচ্ছে ফ্রেন্ডস এর সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কে আপনার? সে আর পৃথিবীতে নাই, চ্যান্ডলার, চ্যান্ডলার, আই লাভ আচ্ছা চ্যান্ডলার, I love Chandler and I হুম miss হুম him a lot. I miss him a lot. And I find some similarities between him and me. মানে আমার মনে হয় আর কি, মানে আমি সার্কাজম করতে আমার ভালোই লাগে, মানে the way he হুম did that, এবং মানে হুম অন্যরকম, আমার খুব ভালো লাগে ওকে আর কি। এবং যাই হোক, হুম আই মিস হুম হিম। হুম আর হুম। রিসেন্টলি আমি সিরিজ দেখলাম হচ্ছে বেবি রেইনডিয়ার, এটা বেবি নেটফ্লিক্সে রেঞ্জার, ও হ্যাঁ। দেখলাম। বেবি রেইনডিয়ার, ও মাই গড, এটা যে কি মানে কি অসাধারণ অ্যাক্টিং I was ভাই, blown away, বেবি blown রেইনডিয়ার। away. I think this is ও acting মাই master class, গড, acting ও master মাই class আমার গড, কাছে মনে হয়, খুবই ভালো। এটা আহ, এটা দেখে এত ভালো লাগছে আমার, যে মানে এত সাসপেন্স আর এত সুন্দর অভিনয় করছে, মানে প্রত্যেকটা খুবই ভালো, ক্যারেক্টারকে হচ্ছে ফেলে দেওয়ার মতো না, যে খুবই সবাই ভালো, খুব ভালো। টানা করে গেছে অভিনয়টা। আর আপনি এটাই কি আর দা কি। বিয়ার দেখছেন? দা বিয়ার আমি মানে বারবার দেখার মানে সময় পাচ্ছি না, আমি নামিয়ে রাখছি। আমি প্রচন্ড প্রশংসা শুনতেছি, আমি দেখবো এটা দেখা আসলে, এত কন্টেন্ট, ওই যেটা বলছিলাম শুরুতে, প্রতি সপ্তাহে এত কন্টেন্ট, হ্যাঁ অমুক তমুক সবকিছু হ্যাঁ, দেখতে হবে। আমি পেঙ্গুইনও নামিয়ে রাখছি, পেঙ্গুইনও দেখতে পারতেছি, পেঙ্গুইন আমার দেখতে হবে। দা পেঙ্গুইন আমার পেঙ্গুইন, দেখা হয় নাই, পেঙ্গুইনও দেখবো। পেঙ্গুইনই দেখবো আর কি, পেঙ্গুইন দেখতে হয়, আমার আমার খুব ইয়েতে লাগে আবার। আর তারপর একটা ব্রিটিশ, বাংলাদেশের পছন্দের কি বলেন? বাংলাদেশের পছন্দের সিরিজ, বাংলা সিরিজের কথা, হ্যাঁ বাংলা সিরিজের কথা বলেন। বাংলা সিনেমা, সিরিজ সিনেমা বললে, থেকে শুরু করি, সিনেমা থেকে শুরু করি। সিনেমা তো অনেক থাকবে, জীবন থেকে নেওয়া, সীমানা হ্যাঁ পেরিয়ে, মোল্লাবাড়ির হুম বউ, হুম আম্মাজান, হুম। ইতিহাস, মাটির মোল্লাবাড়ির বউ ময়না, আমার খুব ভালো লাগছে। দুর্দান্ত সিনেমা। আই লাভ আয়নাবাজি, আয়নাবাজি আমার খুব পছন্দের সিনেমা। আর আচ্ছা লাস্ট যে বাংলা সিনেমা দেখে চোখে পানি আসছিল, হুইচ ভেরি রেয়ারলি হ্যাপেন্স, সেটা হচ্ছে মৃধা বনাম মৃধা, আমার খুব পছন্দের একটা সিনেমা। আচ্ছা ইটস আ ফাদার সান আচ্ছা স্টোরি এন্ড ইটস আ ভেরি ইমোশনাল হ্যাঁ স্টোরি। এন্ড ওই হ্যাঁ। সিনেমা দেখতে গিয়ে আমার আমার ওয়াইফের সাথে আমার প্রথম পরিচয়, হলে আমাদের প্রথম দেখা আচ্ছা। সিনেমা হলে। সো দ্যাট সিনেমা স্পেশাল। এই এই মাসের 2021 সালে 24শে ডিসেম্বর রিলিজ পেয়েছিল। তো
ওটা 3 বছর হবে এই বছর ওই সিনেমাটার। আই আচ্ছা লাভ দ্যাট মুভি। আচ্ছা ভাইয়ের আর যে সিরিজ ডেট মনে থাকে আমি না এটা তো খালি স্পেশাল, শুনতেছি। না এটা তো স্পেশাল, হ্যাঁ ওয়াইফের সাথে দেখা তো, এটা তো হ্যাঁ মনে হ্যাঁ। রাখতে হবে, নাহলে তো ঝামেলা। আর হচ্ছে যে the way he said যে নাইলে তো ঝামেলা। হ্যাঁ দেন আর আমার মনপুরা সিনেমাটা পছন্দের, স্বপ্নজাল মনপুরা মনপুরা, পছন্দের। হ্যাঁ মনপুরাটা তারপর অসাধারণ। রিসেন্টলি আমি এতে আমাদের লিবারেশন ওয়ার নিয়ে অনেকদিন ভালো সিনেমা হয় নাই, বাট রিসেন্টলি একটা সিনেমা হয়েছিল। আনফরচুনেটলি সিনেমাটা বক্স অফিসে খুব একটা ভালো চলে নাই, রিলিজ ডেটটা ভালো ছিল না। বাট যে যত্নের সাথে বানানো হয়েছিল, বিশেষ করে সেটার ওয়ার সিন গুলো খুব সুন্দর করে দেখানো হয়েছিল, সেটা হচ্ছে মানে ওরা 7 জন। এই সিনেমাটা আচ্ছা। আমার খুব পছন্দ ছিল, মানে এটা আমার হ্যাঁ খুব ওরা পছন্দের 7 জন, হ্যাঁ সিনেমা। হ্যাঁ। আর হাওয়া খুব ভালো লাগছিল আমার, হাওয়া। আমি আমি হাওয়া দেখে আমি গালিগালাজ করছি। আমি আমার সিনেমা হল হাওয়া থেকে বের হয়ে আমার খুব রাগ লাগছে যে হাওয়া এরকম কেন, what the fuck is that, যে কি হাওয়া আমার খুব দেখলাম, মানে দেখতে আমার সুন্দর ওকে ফাইন, আমার খুব ডিফারেন্ট লাগছিল আর কি। আমার মনে হয় আমি অ্যাটলিস্ট সরি। বাংলাদেশের এরকম ডিফারেন্ট, না ইটস ওকে। মানে সিনেমা ইজ এ ভেরি সাবজেক্টিভ থিং, এটা আপনার ভালো লাগতে পারে না লাগতে হ্যাঁ পারে, বাট হ্যাঁ হ্যাঁ আমি আসলে এখানে কাজ করি তো, মানে হাওয়ার মতো একটা সিনেমা এই দেশে পুল অফ করা, এটা যে কি পরিমাণ কঠিন কাজ সেটা আমি বুঝতে পারি। হুম এবং হুম তারা তাদের মানে দে গেভ দেয়ার হার্ট এন্ড সোল, তা নাহলে এরকম সিনেমা পছন্দ মানে হ্যাঁ বানানো ভাই সম্ভব না। এবং হ্যাঁ ম্যাথকে তারা দেখানোর ডিসিশনটা আরো বোল্ড আমি বলবো। তারা তারা যে 45 দিন তারা 45 দিন তারা মানে সমুদ্রে ছিলেন, এবং সেখানে তারা যেভাবে ভাই, কাজ মানে এই করছেন ওনার আলহামদুলিল্লাহ। সিনেমার তো ওনার ইন্টারভিউ দেখে যা জানলাম যে উনি তো কত দিন ধরে টাকা জমাইছে। হ্যাঁ একদমই সুমন ভাই, তারপরে হচ্ছে যে টাকা জমায় সিনেমা হচ্ছে যে পরে শুট করতে গেছে, অর্ধেক করে একদমই তারপর আবার শুরু করছে। তো এই যে এবং এই ওনার স্ট্রাগলটা। বিশাল, এবং উনি এটার জন্য অনেকদিন কোনো ফিকশনে কোনো কাজ করে নাই। না হ্যাঁ না। উনি একদম, এবং উনি যখন একটা স্ক্রিপ্ট লিখছিলেন উনি সবকিছু অফ করে দিয়ে হ্যাঁ সমুদ্রের পাশে চলে গিয়েছিলেন, ওখানে বসে হুম বসে হুম হুম স্ক্রিপ্ট লিখছে, এবং তখন কোনো ফোন রিসিভ করে নাই, কিচ্ছু না, হুম হুম স্ক্রিপ্টটা হুম ঠিকঠাক হুম করে এরপরে আর কি। তো এই আসলে সিনেমা ভালো লাগা না লাগা দিয়ে আমি শুধুমাত্র সিনেমাকে জাজ করি না, কারণ যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি আমার ভালো না লাগলেও একটা সিনেমার একটা অন্যরকম ইম্প্যাক্ট আছে। যেমন আমার তুফান সিনেমাটা খুব একটা ভালো লাগে নাই, বাট আই ক্যান নট ডিনাই যে এটা এখন পর্যন্ত হাইয়েস্ট গ্রসিং ফিল্ম বাংলাদেশের, হুম এবং এই হাইয়েস্ট গ্রসিং হুম ফিল্ম হুম হওয়ার কারণে অনেকগুলো হল খুলে গেছে পরে, যে হলগুলো বন্ধ ছিল, খোলার কথা ছিল না। হ্যাঁ হুম এখন হুম হুম খুলে হুম যাওয়ার হুম ফলে কি হয়েছে, এরপরে দুই একটা সিনেমা আবার চলছে সেখানে। যদি আজকে হলটা হুম, নাই খুলতো তাহলে কিন্তু হ্যাঁ কোনো সিনেমাই চলতো না। না হতো না। আই ডিড হ্যাঁ নট লাইক দ্য মুভি, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ আমার ভালো লাগে নাই, ফাইন, আমার ভালো না লাগে সিনেমার ব্যবসা কিন্তু আটকে থাকে নাই, বরং না। সিনেপ্লেক্সের ইতিহাসে মার্ভেল সিনেমাও এত শো পায় নাই যেটা তুফান পাইছে। একদিনে 58 শোজ, 58, হুম। এটা কিন্তু হিউজ নাম্বার। আনবিলিভেবল। এবার অ্যাভেঞ্জার্সও পায় দ্যাটস আ নাই লট, এটা, ইয়া। দ্যাটস এ লট। সো ওই হুম ক্রেডিট তো আমার দিতে হবে। হ্যাঁ যে শাকিব খান হ্যাজ দ্যাট মানে পুল, তার সে অডিয়েন্স পুলটা আছে, সে টানতে পারে, এবং সে যদি হ্যাঁ একটা ভালো হ্যাঁ মোটামুটি একটা মানে ওয়েল মেড, মোটামুটি মানে টেকনিক্যালি ওয়েল মেড সিনেমাতে কাজ করে, তাহলে তাকে দেখার জন্য লোক টাকা খরচ করতে রাজি। এই জায়গাটা তো সে দেখাইছে। ভাই, আপনার হচ্ছে যে মানে অনন্ত জলিলের সিনেমাও তো আমরা তো হচ্ছে যে মানে উনি যাই বানায় ওকে ফাইন, উনি হ্যাঁ বানাচ্ছে, উনি চেষ্টা করতেছে, ফাইন, দ্যাটস ফাইন। হ্যাঁ কিন্তু আমরা তো যাচ্ছি, মানে অনেকে তো একদম গিয়ে দেখতেছে যে কি একদম, হ্যাঁ বানাইছে একটু মানুষের দেখি, মানুষের আমরা একদম, বিনোদনের হ্যাঁ জন্য দেখতেছি ভাই। সেটাই। তবে আমি মনে করি তুফানের আমরা যে পরে হচ্ছে কি এটা হাসি। হয়েছে কি মেইন স্ট্রিম সিনেমা দেখার ক্ষেত্রে, মানে আপনি যেটা বললেন যে শাকিব খান কত পরিমাণ দর্শক হলে টানতে পারে, উনি কিন্তু একটা, আমরা আগে দেখতাম যে মেইন স্ট্রিম সিনেমার দর্শক এক ধরনের হয়ে যাচ্ছিল, তুফানের পর হ্যাঁ কিন্তু সব ঘর থেকে দর্শক আসছে, এবং এখন যাই একদমই বের একদমই হয় না একদমই কেন মেইন একদমই স্ট্রিমে, সেটা মানুষ দেখে এবং সিনেমা হলে যায়। হ্যাঁ কারণ এই সিনেমা হল এন্ড বন্ধ এন্ড হয়ে হচ্ছে যাওয়া, যে আমি ওদিন দেখতেছিলাম কি বাসার পাশ দিয়ে যাওয়ার সময় যে জোনাকি সিনেমা হল আর সিনেমা হল নাই, সেটা একটা কনভেনশন হল হয়ে গেছে। হ্যাঁ, একদম তো এই সেম, যে এভরিডে রাজমণি ভেঙে গেছে আর নাই, মানে এক এলাকার মধ্যে এতগুলা হল ছিল না, এগুলোর দিন দিন নাই। কিছু তো নাই কোনো কিছু একটা নাই। সিনেমা যদি আরো 10টা সিনেমা হল খুলাইতে পারে, এই ক্রেডিট তো অবশ্যই স্বীকার করতেই হবে আমাদের। নিঃসন্দেহে, এবং আমাদের মানে ওই জায়গাটাই আমি বলি যে সব সময় আমি ইদানিং মানে যার সাথে মোটামুটি কথা হয় সিনেমা, মানে আমি সবাইকে বলি যে ভাই শুধুমাত্র ভালো লাগছে কি লাগে না এটা দিয়ে জাজ করে ফেলেন না, সিনেমা ইজ এ হ্যাঁ ভেরি বিগ থিং। এটাই। সিনেমা, আর আরেকটা ব্যাপার আমি মনে করি মাইন্ডসেট, আমি কোন সময় সিনেমাটা দেখতেছি এটাও একটা ব্যাপার।
হুম মানে হুম অ্যাজ ফর হুম এক্সাম্পল আমি যদি বলি যে আমার পরীক্ষার রেজাল্ট দিছে, মানে আই ফেইল, ওই সময় যদি আমি মানে গডফাদারও দেখি, দেখা যাবে আমার ভালো লাগতেছে না, কারণ আমি তো পরীক্ষায় ফেল, আমি তো ওই মাইন্ডসেট নিয়ে হুম দেখছি। আবার হুম দেখা যাবে আমি যদি হুম আমি মানে আমার লেসে আমার এখন বিয়ে হয়েছে, আমার এখন মন খুব ভালো, দেখা যাবে ফার্স্ট এন্ড দ্য ফিউরিয়াসও আমার মাস্টারপিস মনে হচ্ছে। ও মাই গড, কি গাড়ি, হ্যাঁ ও হ্যাঁ ফাটায় ফেলছে অমুক তমুক। আর সেটা তো না। তো এটাও হ্যাঁ মাথায় হ্যাঁ রাখার জন্য চেষ্টা করি যে আমি আসলে কোন মাইন্ডসেটে দেখতেছি, আমার মাইন্ডসেটটা ক্লিয়ার আছে কিনা, মাথায় অন্য কিছু হ্যাঁ মানে প্রি কনসিভ নোশন নিয়ে যেন সিনেমা দেখতে না যায়, এটা আমি সবসময় বলি, তাহলে না মানে জাজমেন্টটা ওইভাবে হয় না। এবং চেষ্টা করি যে মনটাকে, মাথাটাকে শান্ত রেখে সিনেমা দেখার। ওই হুম হাইপার হুম হয়ে হুম দেখতে গেলে দেখা যাবে যে মনে হচ্ছে যে না, মানে দেখা যাবে একটা নর্মাল সিনেমা মনে হচ্ছে স্লো বার্ন, আবার যেটা দেখা হচ্ছে যে স্লো বার্ন, সেটাকে আমি বলে ফেলতেছি না ঠিক আছে, এটা তো ভালোই। তো এটা যেন আর কি মাথায় রাখি, এটা আমি সবসময় বলি। হ্যাঁ, এই যে মানে পরাণ আর হাওয়া তো মনে হয় যে পিঠাপিঠি রিলিজ হয়েছিল তাই না ভাই? পরাণ আর হাওয়া। একদমই একদমই কাছাকাছি হ্যাঁ সময়, এবং হুম দুইটাই এই এই পরপর। দুইটা সিনেমা পুরা হচ্ছে চেঞ্জ করে দিছে সবকিছু। মানে ব্যবসার ক্ষেত্রে সবকিছু না, ব্যবসার ক্ষেত্রে মোটামুটি। এখানে সমস্যাটা যেটা হয় কি, মানে সবাই ভেবেছিল যে পরান হাওয়া যে পরিমাণ ব্যবসা করেছে, এর হুম কয়েক মাসের হুম হুম মধ্যেই মনে হয় আবার এরকম সিনেমা আসবে, বাট সেটা হয় না, সেটা আস্তে আস্তে পুরো আবার 1 বছর হয় লাগছে। নাই। কারণ হুম এখানে হ্যাঁ সেই হ্যাঁ রকম নির্মাতা নাই। হুম কমার্শিয়াল হুম সিনেমার একটা আলাদা সেন্সিবিলিটি আছে। আমি যত হুম কথাই বলি না কেন যে আমরা এখন হুম বলতেই পারি এই সময় এসে আমরা, মানে আমরা 90s এর আমরা যেসব সিনেমা দেখে বড় হয়েছি, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি কুছ কুছ হোতা এর কথা বলি, সেখানে এমন অনেক কিছু আছে যেটা এখন হুম, রিলেভেন্ট না, হুম তাই না? না অনেক কিছুই আছে খুবই, কিন্তু তৎকালীন সময় ছিল, একদমই, কিন্তু এখন এইটা না। বুঝতে হবে যে ওইটা বানানোর যে একটা আলাদা ধরন আছে, সেটা কারণ জোহর কিন্তু পারে, ওইটা পুল হুম অফ করতে পারে সে। ওইটা কিন্তু আবার এই কি বলবো, ওইটা রাজকুমার হিরানি কিন্তু আবার ওইটা পারবে না। না আবার হুম রাজকুমার হিরানি যেটা পারবে সেটা আবার কারণ জোহর পারবে না। না আবার ডিরেক্টর ওরা টু যদি, ডিরেক্টর একজনের ভ্যারি হচ্ছে করবে। পুরো করার ধরন একদমই, এক এক হ্যাঁ, রকম। আবার জোয়া আক্তার, ফারহান আক্তার যে ধরনের সিনেমা বানাবে সেটা আবার কারণ জোহর পারবে না। হ্যাঁ, কিন্তু তো হ্যাঁ ওদের না ওখানে ভ্যারিয়েশনটা আছে। আমাদের সমস্যা কি, আমাদের ওই কমার্শিয়াল সেন্সিবিলিটি বোঝার মতো ডিরেক্টর এই মুহূর্তে ওই রায়হান রাফি ছাড়া আমি দেখি না। সে ভালো বানাক আচ্ছা খারাপ বানাক যেরকমই বানাক, হ্যাঁ, মানে হুম পরাণেরও তো অনেক হুম ইস্যু আছে, বা তার সিনেমা যে হুম ইস্যুটা হয় যে হুম একটু বা মেয়েদেরকে ভিলেন দেখানোর চেষ্টা করে, হ্যাঁ, বা ওইটা ইয়ে থাকে, কিন্তু তার অন্যান্য যে ব্যাপার স্যাপার গুলো, মানে একটা মোটামুটি একটা একটা গল্পের একটা ফ্লো থাকে, যেটা আমি হুম দেখছি তার সিনেমাতে। হুম এবং তার সিনেমাতে গান সে খুব ভালো চুজ করে, উপমহাদেশের হুম সিনেমায় গান একটা বড় ফ্যাক্টর, বিশাল বড় ফ্যাক্টর। হুম হুম তো এটা আমি দেখছি যে, এবং সেটা ওই মিডল ক্লাস অডিয়েন্সকে খুব মোটামুটি সে অ্যাট্রাক্ট করে ফেলে। এবং কথা হুম হচ্ছে আমি যদি চাই মানে পড়ার না হোক, অ্যাটলিস্ট ওরকম ব্যবসা সফল সিনেমা আসবে, সেক্ষেত্রে আমার সেরকম মেকার লাগবে, কিন্তু সেরকম মেকার তো আসতেছে না, ওইটা বোঝার মতো হ্যাঁ ইয়াটা মানে নাই। এবং স্ক্রিপ্ট লেখাটা আর ডিরেক্ট করাটা তো বিশাল বড় একটা ফ্যাক্ট, মানে দুজনের কাজ একদমই। কিন্তু দুইটা। আর বাংলাদেশে হ্যাঁ আরেকটা সমস্যা হচ্ছে, স্ক্রিপ্ট রাইটারদের ঠিক মতো পেমেন্ট করা হয় না। এটা একদম ওপেন হ্যাঁ সিক্রেট, ঠিক মতো করা হয় না, যাদেরকে হ্যাঁ করা হয় মোটামুটি সিক্রেটও তারাই না। টুকটাক লিখতেছে। এবং ওইটা তো পরে ব্যাপার, এর চেয়েও জঘন্য যেটা কাজ করা হয় অনেক সময়, তাদের স্ক্রিপ্ট নেওয়া হয় কিন্তু তাদের নাম দেওয়া হয় না, হ্যাঁ ক্রেডিট নাই। এটা তো হ্যাঁ, আছে। এটা না আছে। তো আমার কথা হচ্ছে তাহলে নতুন স্ক্রিপ্ট রাইটার কেন আসবে, বা যারা এক্সিস্টিং যারা আছেন তারা লিখবেনই বা কেন? আপনি টাকা পয়সা কম দিচ্ছেন, আচ্ছা এটা না হয় মানলাম, হ্যাঁ, যে 20,000-এর জায়গায় 10,000 টাকা দিলেন, হুম কিন্তু আপনি আমার নামটাও হুম দিচ্ছেন না। হুম আপনি মানে হুম আবার মানে দেখা যাবে ক্রেডিটে ডিরেক্টর নিজের নাম বসায় দিচ্ছে, অথচ তিনি একটা লাইনও লিখতে পারেন না। তো এটা তো হইলো না। হুম এটাই হয়ে আসতেছে, এটা হইলো না হ্যাঁ, কিন্তু এটাই হয়ে এটা আসতেছে। হয়ে আসতেছে। তো এটা যদি হয়ে আসে, তাদের মানে যে সমস্যাটা হয় সেজন্য সিনেমার পরিমাণ কম, সেজন্য পরান হাওয়ার পরে আরো 1 বছর ওয়েট করতে হয়, সুড়ঙ্গ আসে, প্রিয়তমা আসে, তারও 1 বছর পরে তুফান আসে, নাহলে এবং তো হয় বলি না। যে ইয়াং হুম হুম নির্মাতারা হুম এই ধরনের সাপোর্টের অভাবেই কিন্তু অনেক বেশি আগ্রহ হারায় ফেলে যে ম্যাসকে একদমই নিয়ে কাজ করব। আমার আমার না, কথা তারপর হচ্ছে দিন শেষে সবাই এটাই মনে করে যে আমি একটা নিশ অডিয়েন্স নিয়ে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট একদমই ফিল্ম মেকার, একদমই আমি মানে সেই ট্রু। অনুযায়ী কাজ করবো। কিন্তু ম্যাসকে নিয়ে কাজ করার জন্য যে সাহসটা লাগে, হ্যাঁ, ইন্ডাস্ট্রির প্রত্যেককে যে বিশাল ব্যাপার। ব্যাকআপটা দেয়া লাগে, সেটা তো আমরা তৈরি করে উঠতে পারি আর নাই আর এতদিনে। আর ম্যাথ কিন্তু এত ইজি জিনিস না, অনেকে ম্যাথ বলে না, নাক কুচকায়, মনে করে হ্যাঁ আরে মোটেই না। মানুষ তো এসব দেখে, কিন্তু ওইখান থেকে ওই ম্যাথ পিপলই কিন্তু মন পুরো দেখছে, ওই ম্যাথ পিপল কিন্তু আয়নাবাজি দেখছে। হ্যাঁ তার মানে কি, এটাই। তাকে দেখানো আয়নাবাজি। গেলে, তাকে যদি দেখানো যায়, মানে তার সাথে যদি সেভাবে মানে প্রেজেন্ট করা যায় প্রেজেন্টেবল ওয়েতে, সে কিন্তু দেখবে।
তো আমার কথা হচ্ছে সেই ক্যাপাবিলিটিতে কয়জন, এবং সবচেয়ে বড় ব্যাপার ওই ক্যাপাবিলিটি আনার জন্য যে পরিমাণ পুঁজি দরকার, মানে আমি যদি বলি মানি দরকার, হুম হুম সেই হুম মানি দেওয়ার মতো প্রডিউসারই বা কয়জন। এখানে প্রডিউসার তো বলতে গেলে নাই, এখানে বেশিরভাগ যারা ইনভেস্টর তারা অর্ধেক টাকা হুম দিয়ে বলে আপনি একটু শুট করে এনে দেখান, যদি আমার ভাল লাগে তাহলে বাকি টাকা দিব। এইভাবে তো সিনেমা হয় না, তাই না? একদমই না। আপনাকে ওইভাবে এবং প্রডিউসার মানে কি শুধু, ম্যাসের প্রডিউসার মানে শুধু টাকা দেওয়া না, প্রডিউসার মানে সিনেমাটা রিলিজের পর পর্যন্ত, মানে ওই পর্যন্ত তার সাথে ডিস্ট্রিবিউশন থাকা, এভরিথিং থেকে এভরিথিং, শুরু করে সবকিছু। শুটিং এর অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কোথায় কি, ডিরেক্টরের কাজ ডিরেক্ট করা, কিন্তু প্রডিউসার মানে সবকিছু প্রডিউস করবে। কিন্তু আমাদের এখানে প্রডিউসার না, আমাদের এখানে সব ইনভেস্টর, এবং তারা দেখা যায় যে অর্ধেক টাকা দেয়, পরে বলে যে না ভাল লাগতেছে না, বাকিটা দিব না, এত কেন। আবার অনেকের উদ্দেশ্য থাকে অন্যরকম, হ্যাঁ, অনেকের উদ্দেশ্য থাকে না এটা করব না, বা এই কারণে করব, বা ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য করবো। হ্যাঁ, সেটাও করে, সেটা অনেক জায়গায় করে, হুম। সেটা বলিউডেও করে, হলিউডেও আছে, অনেক জায়গায় আছে, তো বলিউডেও তো সেটা ঠিক করে আছে। কিন্তু মনে হয়। একদমই, তো এটা আমার সব কথা হচ্ছে, ইন্ডাস্ট্রি কম বেশি করে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওইখানে করলে ওখানে কাজটা অ্যাটলিস্ট চেষ্টা করে যে ঠিক মতো নামানোর। হুম হ্যাঁ, হুম কাজটা হুম। কাজটা তাকেই দেয় যে আচ্ছা আপনি ডিরেক্টর, ঠিক আছে আপনি আপনার মতো করে বানান। কিন্তু এইখানে দেখা যায় অনেক সময় প্রডিউসারও মাতব্বরি করতেছে, যে ভাই আমি টাকা দিছি আমার এটাই লাগবে, আমি টাকা দিছি দেখে ওই নায়িকাকেই নেন, আমি টাকা দিছি এখানেই শুট করেন, আমি টাকা দিছি এটাই করতে হবে। এইভাবে তো আসলে সিনেমা এভাবে হয় না, তাই না? অনেক বেশি হ্যাঁ কমপ্লিকেশন সবাই। চলে আসে একটা নির্মাতার ক্ষেত্রে, তখন মাথার উপরে যে আমি পিপল প্লিজার হওয়ার জায়গাটা আগে করব, নাকি হচ্ছে সিনেমা বানায় ম্যাসকে যে প্লিজ করতে একদমই। হবে সেইটা আগে আর আর চিন্তা করব। আরেকটা আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা সাধারণত বলি না, আমাদের যে মাইন্ডসেট, আমাদের মাইন্ডসেট হুম যে আমাদের এখনো আমাদের দেশে এমন অনেক লোকজন আছে যারা মনে করে যে ভাই সিনেমা দেখা দরকার নাই, সিনেমা দেখা একটা ভালো কাজ না, বা একটা পাপ কাজ। এরকম অনেকে এই মাইন্ডসেট নিয়ে আসলে সেই দেশে সিনেমা যে বড় কিছু হবে সেই স্বপ্ন আমি আসলে দেখি না, সরি টু সে আসলে। হুম 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 এর আর্ট মধ্যে যে কালচারই তো পাপ হ্যাঁ এটা ভাই তো একটা আমাদের ব্যাপার দেশে। আছে। একদমই, একদমই, হ্যাঁ। এবং হ্যাঁ যারা বলতেছেন তাদের কাছে তারা ঘুষ নিয়ে সেভাবে কথা বলেন না, দুর্নীতি নিয়ে সেভাবে কথা বলেন না, খাবারের ভেজাল নিয়ে কথা বলেন না, কিন্তু এন্টারটেইনমেন্টের সময় তাদের দেখা যায় যে তাদের অনেক কথাবার্তা চলে আসতেছে আর কি। তো সেইখানে আমি, আর সবচেয়ে বড় কথা কিন্তু এখানে, ভাই মানে আমরা হুম, যদি পুরোনো দিকে ফেরত যাই, যখন হচ্ছে যে এত এত হল সিনেমা হল ছিল, ধরেন আমাদের বাপ মার হ্যাঁ, জেনারেশন বা তাদের আগে মানে তাদের জেনারেশন, তো তখন তো হচ্ছে যে তারা মানে তাদের বিনোদনের একমাত্র জায়গা ছিল হচ্ছে কোন ছবি আসছে আমরা সবাই দলে বলে একদমই, দেখতে যাব। একদমই, একদমই। হ্যাঁ, তো তখন সম্ভব হয়েছে, এখন কেন সম্ভব না? এটাই হচ্ছে আমি আমার পার্থক্য। মানে আমার কথা হচ্ছে যে মানে এটা সম্ভব করার জন্য মানে এমন না যে তখনও এরকম লোকজন ছিল না, তখনও তারাও এরকম লোকজন ছিল যে না সিনেমা দরকার নাই, ভালো না অমুক, তখনও ছিল। কিন্তু তখন কি সিনেমার হুম ফ্লোটা এত বেশি ছিল যে ওরা ভাইসা যেত, ওদের কথা থাকতো না, একটার পর একটা সিনেমা আসতেই আছে। এখন সিনেমা আসেই, বছরে এখন ব্যবসা হয়ে গেছে ঈদ কেন্দ্রিক, ঈদ ছাড়া ব্যবসা চলতেছে না, হুম বাকি সময় হুম বসে আছে। আর তার চেয়ে বড় ব্যাপার, আমরা হুম না হুম সময়ের সাথে আগাতে পারি না সেভাবে, মেইন স্ট্রিম সিনেমা বলতেছি। হুম হুম মেইন হুম স্ট্রিম সিনেমা হুম পৃথিবীর সব দেশেই বানায়, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস এখনো হয়, ভবিষ্যতে হবে, কিন্তু প্রত্যেকবার তারা স্কেল আপ করে। আর আমরা হুম এখনো মনে করি যে হুম। চিৎকার করে চৌধুরী সাহেব অমুক তমুক বড় লোক গরিব, না, সেখানে নাই এখন আর। তো ওই জায়গাটা যদি আমরা আপ করতে না পারি, আমরা যদি ওই জায়গায় গল্পে ভ্যারিয়েশন আনতে না পারি, মেকিং এ ভ্যারিয়েশন আনতে না পারি, সেই ক্ষেত্রে তো তখন ওই যারা উল্টাপাল্টা কথা বলে তাদের কথাই বেশি আওয়াজ সাউন্ড আসবে। আর যদি আমি সিনেমা নিয়ে বেশি আসলে সিনেমাটাই বানাতাম ঠিকঠাক, তাহলে সিনেমা সাউন্ডে বাকি কোনো সাউন্ড আমাদের কানে আসতো না, এটা আমার কাছে মনে হয়। আমরা কিন্তু ঢালাওভাবে দর্শকদেরকে একটা ব্লেম দিয়ে দিই যে না, হুম, দর্শক তো আমার রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষটা দিন শেষে ওই চৌধুরী সাহেবই দেখবে। আরে ভাই, হ্যাঁ, তুমি যখন আপনি দিয়ে দেখেন আয়নাবাজি না, দেখাইছো কথার কথা, তখন সে দেখছে না, দেখে নেই, সে একটা ডিফারেন্ট হ্যাঁ, স্টোরি ডিমান্ড করে না? কিংবা ওই লোকটা আবার সে একটা হিন্দি সিনেমা দেখতেছে না, একটা হলিউডের ডাবিং সিনেমা দেখতেছে না, শুধু হিন্দি, তখন তারা ওর তখন টেস্ট কই তামিল থেকে তেলেগু, আসে? তারা তামিল এই যে তেলেগু সবকিছু এখন ইউটিউবে দেখে। হ্যাঁ, তো আরো তো হুম কন্টেন্ট দেখুন হুম। এত অ্যাভেলেবেল, তাহলে আমরা তো আর এই বলার সুযোগের মধ্যে কখনোই আর নাই যে ভাই ওরা চায় না এই জন্য ওদের অনুযায়ী আমার কোয়ালিটি রাখতে হয়। ভাই তা না, আমাদের নিজেদের মানে এখানে অনেক জড়তা ভেঙে আসার জায়গা আর আছে বলে আরেকটা আমি বড় মনে করি। ব্যাপার, আরেকটা বড় ব্যাপার, আমাদের না মার্কেট রিসার্চ খুব কম। আমরা যারা নিকেতনে আছি তারা মনে খুব। করি নিকেতনে আমি বানায়া, নিকেতনে ভাই বেড়াদের প্রশংসা করলে ভাই আমি তো সত্যজিৎ রায় হয়ে গেলাম। এটা এরকম না। আর আরেকটা আছে এফডিসি, হ্যাঁ, আর আরেকটা আছে এফডিসি, তারাও মনে করে যে আমার এই এলাকায় একসময় সিনেমা হয়তো, এটাই আমরা যা করছি ওইটাই সিনেমা, বাকি কোনো কিছুই সিনেমা না, নিকেতন কিছুই বুঝে না। এই যে দুই এলাকা দুই দিনের দিকে যে মুখ উল্টা করে চলে আসছে, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সিনেমা।
এটা হচ্ছে ব্যাপার, না না, যেটা আমরা নতুন। সিনেমাকে যে সিনেমা ভালোবেসে কাজ করতে হবে এটা তো ইনাদের কারোর মধ্যেই কাজ করে বলে আমি মনে করি না। আমার মনে হয় যে সবাই একদমই নিজের পার্সোনাল ইগোটা, যে আমি একদমই যেটা বলবো একদমই সেটাই। সিনেমা ভালোবাসলে কিন্তু এটা হয় না। এটা একটা হয় না। প্রোডাকশন নামাতে গেলে কিন্তু প্রোডাকশনটাকে আগে ভালোবাসতে হয়, স্ক্রিপ্টটাকে আগে ভালোবাসতে হয়, যে এটা আমি এক্সিকিউট করব, এটা ডিস্ট্রিবিউট করব, হুম। লোকে দেখবে, এটা নিয়ে 10টা দিন একদমই কথা বলবে, 40 একদমই। নাম্বার দিন পর্যন্ত গানটা গাবে। তো এটা একটা হিউজ জার্নি ভাই। আর এই জিনিসটা বুঝতে চায় না যে ইটস এ টিম ওয়ার্ক। তো আপনার টিমটাকে আপনার সেভাবে টেক কেয়ার করতে হবে, টিমটাকে ইন্সপায়ার করতে হবে। আপনি যে ভিশনটা দেখছেন, আপনার টিমের প্রত্যেকটা মানুষকে সেই ভিশনটা দেখাতে হবে, ইনক্লুডিং ইওর অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেসেস। এবং সেই ক্ষেত্রেই আপনার আপনার সিনেমাটা আপনি যেটা চাচ্ছেন সেটার কাছাকাছি লেভেলে অন্তত যাবে, তা না হলে কিন্তু হবে না। এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হ্যাঁ, তিনি প্রত্যেকটা ভিশন, মানুষ ইম্পর্টেন্ট। হুম, একদম। ইভেন দ্য প্রোডাকশন বয় হু মেক্স টি, সেও ইম্পর্টেন্ট একটা সিনেমার। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওর চা খেলে যদি আমার ভালো না লাগে, আমি সিনেমা ডিরেকশন দিচ্ছি, আমার মেজাজ খারাপ হয়ে গেল, হবে না তো? মেজাজ খারাপ হয়ে গেল, ট্রু। আমি এই হ্যাঁ। কথাটাই বলি আর কি। ওই ওই রেসপেক্টটা, ওই অনেস্টিটা, ওই কনভিকশন না থাকলে যেটা হয় তাই হচ্ছে আর কি। এখন দেখা যাক, আমরা চেষ্টা করতেছি এর মধ্যে থেকে যত দেখা যায়। আলটিমেটলি ওরকম ভালো প্রডিউসার লাগবে, যে প্রডিউসার বুঝতে পারবে যে আমার এই গল্পের জন্য এটা দরকার, এই গল্পে আমার এসইউভি দরকার, আমার এসইউভি আনতে হবে। এখন আমি যদি বলি না, এখানে আমি করলা দিয়ে চালিয়ে দেই, এই কম্প্রোমাইজ করলাম, এই কম্প্রোমাইজ করলেই শেষ, সিনেমা কম্প্রোমাইজে হয় না। হ্যাঁ, যে কম খরচে চালিয়ে দিলাম। না, আর আপনি যদি কম খরচে বানাতে চান তাহলে আপনি সেরকম গল্প নেন। এমন না যে কম খরচে হুম। সিনেমা হয় না, এক কম রুমের খরচে তো সিনেমাও তো হয়, সম্ভব বানানো। এক রুমেও সিনেমা হয়। তাহলে আপনি সেরকম ইয়ে বানান। আপনি এইটাও করবেন না, ওইটাও করবেন না, মাঝামাঝি কিছু করতে গিয়ে এমন কিছু একটা করবেন যেটা কিছুই হয় না, তাহলে তো হলো না। হ্যাঁ, 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 হ্যাঁ। আর আর হচ্ছে যে কি যে মানে স্ক্রিপ্টটা আমি বারবার হচ্ছে যেটা আমি বারবার বলছি, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট, এটা খুবই ইম্পর্টেন্ট স্ক্রিপ্ট ভাই। সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, খুবই না, সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদের হচ্ছে যে স্ক্রিপ্টের পেছনে এফোর্টটা মনে হয় একটু কম হয়ে যায়। এফোর্ট কম। আর ওই যে একটা বললো মানুষ স্ক্রিন রাইটাররা টাকা পাচ্ছে আমি না। আমি আরেকটু ডিপ ডাউনে যাই। টাকা যা পাচ্ছেন এটা একটা ব্যাপার। হুম, একটা মানুষ যে স্ক্রিপ্ট লিখবে, যিনি লিখতেছেন তিনি হুম। বই পড়েন কয়টা? আমরা কি বই হুম। পড়ি আগের মতো? না, পড়ি না। না। তাহলে আমি কিভাবে আশা করি যে সে একটা ফ্যান্টাস্টিক স্ক্রিপ্ট লিখবে? হুম, মানুষকে তো হুম, দেখতে হবে, মানুষকে পড়তে হবে। হুম। আমরা কজন, আমরা যারা যিনি ঢাকায় বসে স্ক্রিপ্ট লিখতেছেন, তাকে যদি আমি একটা গ্রামের গল্প লিখতে বলি, তিনি যদি লাস্ট গ্রামে গিয়ে থাকেন 15 বছর আগে, তাহলে তো তিনি ভালো গল্প লিখতে পারবেন না, কারণ 15 বছর গ্রাম অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে হবে না হ্যাঁ। এটা? আমরা তো যাই না, বাবা তাহলে একটা গ্রামের, হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ লিখলে ওই একদমই, হিস্টোরিক্যাল টাইমটা রিসার্চ করা, এটাও তো একটা ব্যাপার। সেই রিসার্চটা কয়জনের আছে? আর সবচেয়ে বড় কথা, সেই রিসার্চ করার জন্য টাইম কয়জন প্রডিউসার দিবে? প্রডিউসার যদি বলে ভাই আমার প্রতিদিন এত খরচ হচ্ছে, আপনি দেন তো একটা বানায়া, আপনি বাহুবলীর মতো একটা পিরিয়ডিক্যাল কিছু দিয়া দেন আমারে, এই বাহুবলীর মতো করতে গিয়ে এই সমস্যাটা করবে। কারণ বাহুবলী যখন করছে সে বাহুবলী তো কাউকে রেফার, হিউজ রিসার্চ। হ্যাঁ, এবং বাহুবলী যখন করছে সে কাউকে ওই, সে বলে নাই যে হলিউডের অমুক দেখে একটা করে দেন, সে নিজের মতো, সে কিন্তু নিজের গল্প বলছে। আমরা এটাই। আমাদের গল্পটা বলতেছি না। আমাদের গল্প যদি আমরা না বলি, এই জায়গায় ব্যতিক্রম আমি বলেছিলেন হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ নিজে প্রচুর ও পড়তেন, মাই গড, ও এবং মাই তার গড। লেখা নাটক এখনো ভাল লাগে, তার সিনেমা এখনো এনজয় করতে পারি। এই জন্য আমি বলবো না যে খুব আহামরি মেকার ছিলেন, অ্যাজ এ ডিরেক্টর যে খুব আহামরি টেকনিক্যাল দিকে যে খুব সাউন্ড ছিলেন সেটা না, কিন্তু দ্য ওয়ে হি রোড হিজ স্টোরি ক্যারেক্টার্স, টেলার। স্টোরি টেলার তো অনবদ্য, দুর্দান্ত স্টোরি টেলার। মানে ক্যারেক্টার আর্ক যদি বলি, ডায়লগস যদি বলি, ট্রাজিক হিউমার। এন্ডিং যদি বলি, সেই ক্ষেত্রে হিউমার তো মানে কি বলবো, সুপার হিউমারাস। তো এই হিউমার তো জীবন থেকে আসে, এই হিউমার আসে বই পড়া থেকে। এখন আমি এরকম আর্টিস্টকেও চিনি যে আমাদের প্রথম সারি কাজ করে, তারা, সে লাস্ট কবে বই পড়ছে তার মনে নাই, কিন্তু হুম, সে হুম, এটাতে খুশি যে তার ইনস্টাগ্রামে তার 4 মিলিয়ন ফলোয়ার আছে। যে বই বই যে পড়তে পারে হুম, এটা নিয়ে তার দুঃখ নাই। তার মনে হচ্ছে আমার 4 মিলিয়ন ফলোয়ার হুম, আছে, আমি যা করি তাতেই একটা ভিউ চলে আসে, তার মানে আমি তো ভালো অভিনয় করি, আমি তো করি। হুম, কিন্তু হুম, না, হুম, হুম। এই যে বাবল, এই বাবল থেকে তো আমরা বের হই না। আমি মনে করি যে এই এই ইনস্টাগ্রাম ফলোয়ার কালকে থাকবে যদি আমি কোনো একটা খুব মিডিওকর কাজ করে ফেলি, তারাই গালিগালাজ করবে। কিন্তু আমরা ওই হ্যাঁ। জায়গাটাই বুঝতেছি না। আমরা এই ফলোয়ার থাকা খারাপ বলতেছি না, কিন্তু ফলোয়ারটাকে স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলে সমস্যা। হুম, হুম। ফলোয়ারকে আর তুমি দিন শেষে কি কি দিবা? ফলোয়ারকে তুমি যে সেটাই। ইনফ্লুয়েন্স করতেছো, তোমারও তো একটা হুম, বেজ আর লাগবে, আপনার সেই বেজটা আপনার কোথায়? ফলোয়ার তো সবসময় আপনার হয়ে লড়বে না।
কোনোদিন আপনার কোনো একটা ভুল হুম, হবে, এই ফলোয়ার আপনার কিন্তু টেনে ছিঁড়ে খেয়ে ফেলবে, কিন্তু একদম একদিনে শেষ করে ফেলবে, এটাই, হ্যাঁ এক মুহূর্তে, হ্যাঁ, দিনও লাগবে একদমই। না, এক মুহূর্ত, একটা সেকেন্ডও সো লাগে না। এক সেকেন্ডও ভাববে না। তো আমি এই মিমের পর প্রশ্নটা মিম বের আমাদের হয়ে যাবে। আমাদের সো কল আর্টিস্টদের এই প্রশ্নটা আমি করি যে আপনার ফলোয়ার কি আপনার তলোয়ার হতে পেরেছে বা পারবে? যদি না পারে তাহলে এই তলোয়ার দিয়ে নো, কি করবেন? কি করবেন এই ফলোয়ার নেভার। সেই, দিয়ে? লাভ নাই তো। হ্যাঁ, সেটাই। সেটাই। আর হুমায়ুন আহমেদের কথা যেহেতু আমরা বলতেছি, মানে হুমায়ুন আহমেদ মানে ওনার ওই যে আমরা রাইটিং তো অসাধারণ, হিউমার তো অসাধারণ, আমরা যেটা বললাম। আরেকটা ইয়া হচ্ছে যে উনি অ্যাজ এ ডিরেক্টর বের করে নিয়ে আসতেছে বের বিষয়টা, করে উনি নিয়ে যেটা আসছে, চাচ্ছে। ট্রু। উনি জানতেন হ্যাঁ উনি কি চান। এবং হ্যাঁ, উনি কন্ট্রোভার্সিয়াল থেকে জানেন উনি কন্ট্রোভার্সিয়াল টপিক, ঘেটুপুত্র হ্যাঁ, নিয়ে কে সিনেমা বানাতো বাংলাদেশে? কেউ না, সে কেউ না। চিন্তা করছে বানানোর এখন কথা। ইভেন আমি আমি বিশেষ করি এখন হ্যাঁ, কারো সাহসী নেই এটা বানানোর, এখন সাহসী নাই, পারবেই না বাংলাদেশে। এখনো পর্যন্ত নাই। উনি তো 2015-তে বানিয়ে ফেলছেন এই কিন্তু। যে এই উনি টপিক গুলা 2015-তে বানিয়েছে, সরি 2015-তে এবং বলতেছি, সে বেঁচে 2011-তে, 11-তে, হ্যাঁ 11 11-তে, হ্যাঁ 15তে তো সে ছিলই না। একদমই, হ্যাঁ 11-তে তো বানিয়েছেন। তো এই যে ব্যাপারটা, তো এটাই আমার কাছে লাগে যে মানে কতটা সময়ের আগে বানিয়ে ফেলছে, তাই না? অনেক অনেক অ্যাহেড অফ হিজ অনেক টাইম। ফিউচারিস্টিক। আর আরেকটা ব্যাপার হুমায়ুন আহমেদ, আমি যেটা খেয়াল করি তার লেখা, আমি মাঝে মাঝে চিন্তা করি যে তার স্টোরি টেলিংটা কেন এত ক্যাপটিভেটিং। তো তখন আমার মনে হয় যে আমি তার বড় হওয়ার জার্নি দেখি। তিনি, তার বাবারও বিভিন্ন জায়গায় পোস্টিং হতো এবং তিনি ময়মনসিংহে থাকছেন, বিদেশে গেছেন পিএইচডি করতে, বাংলাদেশের অনেক এলাকায় তিনি গেছেন। তো ওই এলাকায় তিনি বিভিন্ন ক্যারেক্টার দেখছেন এবং যা যা ক্যারেক্টার দেখছেন সব তার বইতে তিনি নিয়ে আসছেন। তো বাংলাদেশে এই মুহূর্তে কয়টা রাইটার এতগুলো জেলা ঘুরছে বা এতগুলো জেলা ঘুরে মানুষকে এত ক্লোজলি অবজার্ভ করছে? আমার তো মনে হয় খুব কম। ভাই, এই বেটা তার নাটকের শুটিং করার জন্য তো পুরা গাজীপুরই হচ্ছে অর্ধেক কিনা ফেলছে। ওই ভিতরেই সেটাই, সে শুট করবে, গ্রাম ট্রাম থেকে শুরু করে সব কিছু। এটাই। কিন্তু ওই গাজীপুরে, ওই তার গাজীপুরটাই তার যখন যেটা দুনিয়া বানিয়ে লাগতেছে ফেলছে। সেটা উনি করতেছে। আমার সমস্যা এটাই যে গাজীপুরটাকে নিজে দুনিয়া বানিয়ে ফেলছে, কিন্তু গাজীপুরের বাইরে যে একটা দুনিয়া আছে, গাজীপুরের বাইরেও যে একটা গ্রাম আছে, ওইটা তার মাথায় নেই। দ্যাটস দ্য প্রবলেম। এবং আমার কাছে এটা মনে হয় কি, আমি উনাকে একটু ডিফেন্ড করে বলি, একটা সময় এসে মনে হয় না যে এই যে আশেপাশের রিসোর্সরা যখন আমাকে সহায়তা করতেছে না, তখন ইন্ডিপেন্ডেন্ট হইতে হুম গেলে আসলে এই ধরনের স্যাড ডিসিশন নিতে হয়। যে আমি চাইলেও একটা হুম লোকেশন অন্য জায়গায় যাওয়া, ওই বাজেট পাওয়া, এগুলো কিন্তু অনেক কঠিন। ওনার বিভিন্ন লেখাতেই কিন্তু আমরা পাইছি, তাই না, যে ওনার একদম। এই সিনেমার বাজেট নাই, আমার আছে জলের বাজেট নাই, এটা কে দিবে, ওইটা কে দিবে। তো এই ক্রাইসিস গুলোর জন্য হতে পারে সে ওই গাজীপুরের বাইরে বের হতে পারে নাই চাইলেও, হতে পারে। কিন্তু হুম কিন্তু তুমি, তারপরেও সে তুমি তার স্টোরি স্টোরি টেলিং টেলিং করে দিয়ে, হ্যাঁ গেছে। তার স্টোরি টেলিং দিয়ে, তার ক্যারেক্টার আর্ক দিয়ে তিনি কিন্তু পশিয়ে দিয়েছেন। জায়গা যদি এক এটাই, নুহাশপল্লী হয়, ঘুরে ফিরে হয়তো নুহাশপল্লী, কিন্তু তার লোকেশনে হয়তো বাজেট নাই, কিন্তু তার ক্যারেক্টার রাইটিং ওইখানে সে কোনো কম্প্রোমাইজ করে নাই, যেটা আমার ছাড় ভালো দেয় লাগে। নাই। একদম। কোনো ছাড় দেয় না। হুম। আচ্ছা, আমি না হ্যাঁ একটা আমরা প্রশ্ন এখন একটু, অনেকক্ষণ ধরে করতে চাচ্ছি, yes please একটু go করব। ahead, yeah হ্যাঁ, yeah আমি তো খেয়ে ফেলবো প্রশ্নটা। সেটা হচ্ছে, আচ্ছা ভাই, আপনি ক্যাম্পাসে থাকার সময় অ্যাক্টিং রিলেটেড যে অ্যাক্টিভিটি গুলো হতো, থিয়েটার বলি বা যাই বলি, এগুলোর হ্যাঁ, সাথে কি জড়িত ছিলেন আপনি? আমি আমি জড়িত বা ছিলাম। আমি প্রথমে আমি ক্যাম্পাসে ঢুকেই আমার মনে আছে, যেদিন আসি আর কি, তার পরের দিনই মনে হয় যে জলসিঁড়ি একটা, ওটাতে আমি জয়েন করেছিলাম, জলসিঁড়িতে। তবে কন্টিনিউ করতে পারি নাই, বিকজ তখন যেহেতু বাবা নাই, আমার টিউশন করাতে হতো এবং জলসিঁড়ির বেশিরভাগ মানে ক্লাস ওগুলো সন্ধ্যার দিকেই হতো, তো সন্ধ্যার সময় টিউশন থাকতো। তারপরেও মোটামুটি ওটা মনে হয় প্রায় 2 মাস করেছিলাম, ওটা 2 মাস করার পরে আর কন্টিনিউ করতে পারি নাই। আর বাট এরপরে আমি যেটা করতাম, মাঝে মধ্যে ওয়ার্কশপ করাতো 2 সপ্তাহের জন্য। তো আচ্ছা, সারা বছর হয়তো সম্ভব না, কিন্তু 2 সপ্তাহ ওয়ার্কশপ। আমার কথা ছিল আমি অল্প হলেও শিখবো, 2 সপ্তাহ শিখলেও তো শেখা, তাই না? হ্যাঁ হ্যাঁ আমাকে হ্যাঁ এভাবে কে অবশ্যই। শেখাবে? হ্যাঁ। তো আমি জলসিঁড়িতে যখন করতে পারলাম না, পরে জাহাঙ্গীরনগর থিয়েটার যেটা, হুম ওইখানে হুম হুম। আমি ভাই ওয়ার্কশপ কোনটা, গুলো অডি না করতাম। হচ্ছে যে টিএসসি? টিএসসিতে, টিএসসিতে টেসে। করতাম। আচ্ছা। টিএসসিতে করতাম, জাহাঙ্গীরনগর থিয়েটারে করতাম। আমার ক্লাস একবার নিয়েছিলেন রেজা আরিফ স্যার, স্যারের ক্লাসটা আমার মনে আছে। মানে আমি কখনো, আমাকে এত পরিশ্রম খুব কম মানুষ করাইতে পারছে। মানে ওই দিন আমি এত টায়ার্ড হয়েছি, মানে আমার মনে হচ্ছে শেষ, আমার শরীর থেকে সমস্ত শক্তি, এত এতগুলো ব্যায়াম উনি করাইছেন, অ্যাক্টিং এর এতগুলো টেকনিক উনি সেদিন দেখাইছেন। মানে একবার হুম লাফাইতে হুম বলতেছে, হুম একবার দৌড়াতে বলতেছে, একবার শুয়ে পড়ো, একবার এই করো, হাত উপরে দাও, এই এই করো, করতে করতে খুব ইয়াতে। বাট স্যারের ক্লাসটা আমার এখনো মনে আছে, রেজাল্ট স্যারের ক্লাস। তো ওইটা আমি করেছিলাম আর কি, মানে আমার যেহেতু সুযোগ যতটুকু ছিল আমি কাজে লাগিয়েছিলাম। আর আর মাঝখানে আরেকটা করতাম, আমাদের ক্যাম্পাসে ওই সুযোগটা সেটা নাই, এই যে স্ক্রিপ্ট রাইটিং এর বা লাইটিং,
বা যদি বলি হুম হুম ডিরেকশনের হুম উপরে ক্লাস, পাঠশালাতে আমাদের হুম ধানমন্ডির যে হ্যাঁ পাঠশালা আমরা জানি, হুম পাঠশালাতে মাঝে মধ্যে ফ্রি ক্লাস হইতো। তো আমি যেহেতু তখন স্টুডেন্ট, আমার যেহেতু টাকা পয়সা আমি জানি আমার কম, কিন্তু এটা আমি হুম জানি আমার শিখার আগ্রহ বেশি। হুম ওদের যত ফ্রি ক্লাসে আমি সবার আগে, ভাই আমি আছি। আচ্ছা এবং আমি ফ্রি ক্লাসে এতবার গেছি যে আমার চেহারা ওরা বলতো যে ও ফ্রি ক্লাস তো, হ্যাঁ ভাইয়া আপনি, হ্যাঁ আপনি আসছেন, হ্যাঁ আমি জানতাম আপনার ওয়েট করতেছিলাম। হ্যাঁ এবং আমি বলতাম হ্যাঁ ভাইয়া আপনাদের ওই 15,000 টাকা কোর্স ফি আমার নাই, কিন্তু নাই আমি হ্যাঁ তো। আসবো, কিন্তু আমি আসবো ফ্রি ক্লাস। আমি হ্যাঁ সাভার থেকে যাইতাম, যতটুকুই হোক ওখান থেকে এক লাইনও যদি শিখতে পারি আমার কাছে মনে হয় সেটা অনেক বড় ব্যাপার। তো ওইটা আমি করতাম। আর ক্যাম্পাসে বলতে গেলে ওই দুইটাতেই আসলে পার্টিসিপেট করেছিলাম আর কি। কিন্তু হুম এর আগে হুম হুম ছোটবেলায় যে না, বাবার এত পোস্টিং ছিল, তখন কোনো না, ছোটবেলায় থাকতো না আমরা অনেক কিছু শিখতাম, এরকম একদমই না। কিছু কখনো ছোটবেলায় করা হয়নি? ছোটবেলায় ছোটবেলায় তো বই ছাড়া অন্য কোনো দিকে যেতেই দিত না, মানে মাথা এই সারাক্ষণ বই পড়তে হবে, টেক্সট বুক আর কি, অন্য বই না, আবার আবৃত্তি অন্য বা বই কিছুই কখনো একদম না, শেখা হয় নাই? একেবারেই না, নাথিং। কিন্তু আমার আগ্রহ ছিল, আমি দেখতাম কিন্তু। আর আমার টিভি দেখার সময় ছিল মাত্র আধা ঘন্টা। তো সেই ছেলে কবে আবৃত্তি হয়েছে কাজ? সেটাই স্বাভাবিক। একদমই, আমি 10টা থেকে 10:30 হ্যাঁ টিভি কিন্তু দেখতাম ভাই কিন্তু। তো আবার আরজে ছিলেন, আপনি রেডিও জকি হিসেবে কাজ ছিলাম করছেন। ছিলাম হ্যাঁ, এটা আমি হুম আমি হ্যাঁ যখন ইউনিভার্সিটিতে উঠি তখন তো রেডিওর অনেক ক্রেজ। তো আমার আশেপাশের ফ্রেন্ড হ্যাঁ ওরাই বলতো যে তোর কথাবার্তা শুনতে ভাল লাগে, তুই ওয়াই ডোন্ট ইউ ট্রাই ফর ইট। আমি বলছি, আমাকে নিবে নাকি? বলছে ট্রাই করে দেখ। তো দেন আই ট্রাইড আর কি। রেডিও নেক্সট ডে তখন ওরা নিচ্ছিল, তো তারপরে হয়ে যায়। ওরা অনেক হাজার হাজার এক্সাম নেয়, ওখান থেকে মাত্র 15 জন নিয়েছিল, 15 জনের মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম। ওখানে ছিলাম, তারপর রেডিও স্বাধীনে ছিলাম 1.5 বছর প্রায়। তো তারপরে হ্যাঁ তো টিচিং এ চলে আসলাম। বাট আমি এখনো যদি আমাকে কেউ বলা হয় যে এই যে এত কিছু করেছেন কোনটা সবচেয়ে মিস করেন, বা আমাকে যদি কেউ বলে আর 10 মিনিট পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি এখন কোনটা করবেন, আমি বলবো যে মাইক্রোফোনে 10 মিনিট কথা বলতে চাই। ওইটার যে নেশা, এটা আর যাবে না। এটা এটা দ্যাট ইজ আপনার কমপ্লিটলি আপনার আপনার ডিফারেন্ট। কি পাগলা মেয়ে ফ্যান ছিল? যে রেডিও ছিল জকির তো অনেক মেয়ে ফ্যান ছিল থাকে। ছিল এবং ওইটা উম পাগলামির সীমা ছাড়িয়ে ফেলছিলেন একবার। মানে না আমার গো। জন্য বই, চকলেটস, প্রচুর গিফট দিয়ে পাঠাতেন। এবং আমি এবার ওটা নেই নাই, কারণ সে আমাকে খুব আমার কিভাবে যেন আমার মোবাইল নাম্বার পেয়ে গেছিল। এবং ও আমাকে রাত সেই ডেডিকেটেড। অনেক বেশি, আমার চেয়েও বেশি। এবং রাত 3টার সময় আমার মনে আছে ফোন দিয়ে আমাকে একদিন বলতেছে আপনি একটু 10 মিনিট কথা বলেন, আমি শুনবো। বলছি, মানে কি? আহারে। কেন? মানে আমি কি বাধ্য নাকি? বলছে না, দিনের বেলায় প্রোগ্রাম করছেন, আপনার ভয়েস ভালো লাগে। আমি বলছি, আমার ভয়েস ভালো লাগে, ফাইন, থ্যাংক ইউ। বাট আমি তো আপনার আই এম নট ইউর স্লেভ, তাই না? আপনি রাত 3টায় আমাকে তো এটা বলতে পারেন না। হ্যাঁ, রাত হ্যাঁ বাট 3টার দিকে? এরকমই অনেকবার সে রাত 3টা 2টা অনেক সময় করতো। তো আমি অনেকবার খুব বুঝাইছি আর কি, শুনে। বাট ওয়ান ডে আই ওয়াজ মানে ভেরি ফিউরিয়াস। আমি বলছিলাম যে মানে আমি 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 আমার একটা আছে, আমি মেয়েদেরকে কখনো তুই বলি না, হ্যাঁ তুমি বা আপনি আর কি। আমি প্রথম হ্যাঁ মনে হয় জীবনে তুই বলে ফেলছি। আমি বলছি, তুই যদি আরেকবার ফোন দিস আমি কিন্তু মানে র্যাবের কাছে ফোন দিয়ে তোরে ধরাই দিব, এরকম কিছু একটা। আই ওয়াজ ভেরি খুব অ্যাংরি আসলে। সুন্দর। স্বাভাবিক ভাই। রাত আর আরেকটা 3টার ব্যাপার, দিকে মানুষ ঘুমায়, ঘুম থেকে না উঠে কেউ যদি বলে ঘুমের 10 ঘুমের মিনিট জন্য না। কথা বলো। আমি আবার 3টার সময় সিনেমা দেখতাম। আমার সিনেমা দেখার সময় ডিস্টার্ব করলে আমার খুব বিরক্ত লাগে। আরো স্বাভাবিক। আমার হুম ঘুমের সময় যদি দিত আমি তো এত হুম রাখতাম না। হুম 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 সিনেমার মাঝখানে ফোন দিছে, হুম। আর ফোন দিয়ে কাজের কথা নাই, খালি বলে একটু কথা বলেন। আরে আশ্চর্য, কি কথা বলবো? আর সবচেয়ে বড় কথা, আপনাকে বোঝাচ্ছি এটা দিনের পর দিন। বাট সামহাও পরে আর হয় নাই, ডিস্টার্ব এভাবে করে নাই। তবে অন্য যারা ছিলেন তারা দে ওয়ার ভেরি জেন্টল। এবং মানে খুব অল্প কিছু মানুষ ছিলেন, এখনো অনেকে, একজন আছেন এখনো মাঝে মাঝে আমাকে নক করে যে আপনি কি আর আর কখনোই কথা বলবেন না রেডিওতে? আমি বলছি, আরে রেডিও কি আগের জায়গা আছে কিনা। বাট ওইটা মিস করি আর কি। আচ্ছা, মাইক্রোফোন অন্য জিনিস, মাইক্রোফোনের যে নেশা, এটা একবার যে পেয়ে গেছে তার হবে না আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ভাই, ওই যে আপনার আপনার স্টুডেন্ট ফ্যানরা মাঝখানে কিন্তু অলরেডি কমেন্ট করছে, আপনাকে হাই হ্যালো জানিয়েছে। থ্যাংক ইউ। আপনার কোন কোন হ্যাঁ কাজ দেখেছে সেটা নিয়েও কথা আপনার হচ্ছে। কষ্ট বিলাস দেখেছে ইউটিউবে। এটা অনেক আগের কাজ। এটা এটা জিরো বাজেটের একটা ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম। আমার এক ফ্রেন্ড বানিয়েছিল, ওর নাম তানভীর সাদ। আম, বলছিল যে আচ্ছা তোকে খিচুড়ি ছাড়া কিছু খাওয়াইতে পারবো না, টাকা দিতে পারবো না। আমি বলছি দ্যাটস ফাইন, আই এম ওকে উইথ ইট। আমরা একদিন শুট করেছিলাম, পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত শুট করে এরপরে আমরা বানিয়েছিলাম। এবং এটা ছিল উইদাউট ডায়লগ, ডায়লগ ছাড়া একদম। আচ্ছা আচ্ছা একদম ডায়লগ আচ্ছা। ছাড়া আমরা একদম সাইলেন্ট একটা ফিল্ম বানিয়েছিলাম আর কি। হ্যাঁ তো হ্যাঁ এই তো, এইটা স্টুডেন্ট দেখে ফেলছে, ও মাই গড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ভাই, আরেকটা প্রশ্ন। আপনার হচ্ছে যে মাঝখানে কত সালে 2021 সালে কি 2000 কত সালে আমি ভুলে গেছি। আচ্ছা, আপনার মনে থাকবে তো, ওই যে ভাইরাল হচ্ছে যে দীপিকার ফ্যান বয় হিসেবে ওইটা যে একটা ক্লিপ ভাইরাল হয়েছিল না? 2015 দু- ওটা কি 2015 সালে? 15 সালে দীপিকা যখন বাংলাদেশে আহ, আসছিলেন লাক্সের প্রোগ্রামে, আমি স্টেজে হ্যাঁ উঠেছিলাম এন্ড তিনি আমার শি শুক হ্যান্ডস উইথ মি এন্ড আই কিসড ইন হার হ্যান্ডস। এই আর কি, দ্যাটস রাইট। আরে ওই যে আচ্ছা, একদম ওটা আঁখো আমি মে কালকে তেরি ওই মোমেন্টটা। No, that was a different moment. এবং watching Deepika Padukone in front of your eyes is very different. She is very beautiful. এবং আমি যখন দেখছিলাম, she is very simply beautiful আর কি। উনি অনেক And লম্বা তাই না? হ্যাঁ, বেশ লম্বা। I think if I'm not mistaken 5'9", I think. আমি অনেক শর্ট মানুষ, তো আমি লম্বা মানুষ দেখলে খুব ভালো লাগে আমার, এই জন্য আমি ভাই, সবার আগে দেখি আরে দীপিকার মানে লম্বা মানুষটা। সৌন্দর্যটা, মানে আমার ইন্ডিয়ান নায়িকা যদি আমার কারো চেহারা ভাল লাগে, আমার সবচেয়ে হচ্ছে যে আমার দীপিকাকে ভাল লাগে। যে দীপিকা পাড়ুকোনের চেহারা মনে হয় যে মানে পুরাটাই ন্যাচারাল। ন্যাচারাল, হ্যাঁ, ওটাই ভালো লাগে। আমার ইয়েকেও ভালো লাগে, আমার বিদ্যা বালানকে খুব ভালো লাগে। বিদ্যা বালান, আনুষ্কা শর্মা, এদেরকে আমার খুব ভালো লাগে। দে আর রিয়েলি আমার না, গুড। জুহি আমার চাওলাকে আমার খুব না, ভাল লাগে, খুবই আমার আমি ন্যাচারাল একটা দীপিকার কিউট প্রতি ফেস। obsessed, আমি জানি না কারো জানি, আমি খুবই অবসেসড ওর প্রতি। আমার ওকে ছাড়া আর কাউকে ভালো লাগে না। জুহি চাওলা তো অনেক ভালো। জুহি চাওলার কমিক টাইমিং মানে না, ফ্যান্টাস্টিক, আর ফ্যান্টাস্টিক। মাধুরীকে ভালো লাগে। মাধুরী ভালো, হ্যাঁ, সবাই। বাট আই মাধুরী তো থিঙ্ক হ্যাঁ, সবার প্রিয়। উনিও বেস্ট ওয়াজ শ্রীদেবী। আমার এখনো মনে হয় বেস্ট সে তো সুপারস্টার, শ্রীদেবী। হ্যাঁ, কয়টা শ্রীদেবী, হ্যাঁ, নায়িকা হচ্ছে সুপারস্টার। আরে ইন্ডিয়ায় শ্রীদেবীর সুপারস্টার, তো সে কত ছিল। কত সাপের সিনেমা দেখছি আমি ছোটবেলায় ভাই। নাগিন, নাগিন সিনেমার নাম মে নাগিন। তেরা দুশমন, নাগিন, ওই যে অমরেশ পুরী থাকে মনে হয় একদমই এটা। একদমই। শ্রীদেবী হ্যাঁ ওয়াজ দ্য হ্যাঁ ফার্স্ট, ইফ ইউ ডোন্ট নো, আমি জানাতে চাই, শ্রীদেবী ওয়াজ দ্য ফার্স্ট লেডি হু ডিমান্ডেড 1 crore পার মুভি। হুম। এবং ওই সময় এটা আচ্ছা শুধুমাত্র আরেকজন পাইতেন, তিনি হচ্ছে অমিতাভ বচ্চন। আর কারো সাহস হয় নাই। তিনি হ্যাঁ বলছিলেন যে আমার নামেও সিনেমা চলে। আমি, অমিতাভ কত নেয় বলছে 1 কোটি, বলছে আমিও 1 কোটি নিব। এবং তাকে 1 কোটি দেওয়া হয়েছিল, বিকজ হ্যাঁ তাকে দেখতে লোক আসতেন। তিনি ওই যে অডিয়েন্স পুল বললাম না, তার ওই হ্যাঁ, হ্যাঁ অডিয়েন্স পুল করার ইয়াটা ছিল। এবং এবং ইন্ডাস্ট্রিতে সে দুইটা, কিন্তু উইমেন সেন্ট্রিক মুভি করলেও তার অডিয়েন্স একদমই পুল ছিল, এইটাই হচ্ছে অদ্ভুত একদমই। ব্যাপার, যেটা এবং আমাদের এই সাউথ ইন্ডাস্ট্রিতে এশিয়ায় নাই। ইন্ডাস্ট্রিতে দুইটা দল ছিল, মানে এক দল অমিতাভের দলে, আরেক দল শ্রীদেবীর দলে। এটা এটা বিশাল ব্যাপার হ্যাঁ কিন্তু, একটা মেইল ডমিনেটিং সোসাইটি বা মেইল ডমিনেটিং ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাও সেই আর্লি মানে 90s-এ, মানে 70s। 80s, হ্যাঁ, 70s 90s-এ, ওই সময় এটা করা কিন্তু বিশাল ব্যাপার। এবং তিনি এটা করে দেখিয়েছিলেন। হ্যাঁ 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 আসলে হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ আমরা তো সিনেমা নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছি, আমরা একটু সিরিয়াস আলাপে যাই। ভাই, হুম। মানে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত, আহ, এই ক্যারিয়ার পর্যন্ত বা এই জীবন পর্যন্ত এসে আপনার জীবনে যে ইনফ্লুয়েন্সিয়াল উইমেন বা হচ্ছে ইম্পর্টেন্ট উইমেন কারা কারা ছিলেন, সেটা যে কেউ হতে পারে। আমার মা তো নিঃসন্দেহে। আমার মা আহ, আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স মাত্র 18। আমার মেজো ভাইয়ের বয়স হচ্ছে 15, তার ছোটটার বয়স 12। হ্যাঁ তো সেই ছেলেগুলোকে এই হুম পর্যন্ত আনা। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমার মা নিজে সিনেমা খুব পছন্দ করেন। মানে রাজ্জাক কবরী, রাজ্জাক শাবানা, অমিতাভ রেখা হচ্ছে তার হ্যাঁ আলটিমেট মানে পছন্দের জুটি। হ্যাঁ, সিলসিলা তিনি হ্যাঁ। সম্ভবত 78 টাইমস দেখছেন। সিলসিলা, হ্যাঁ, বাহ। অন্য লেভেলের। 78? হ্যাঁ, সিলসিলা তার এত হিউজ ফ্যান পছন্দের উনি। সিনেমা। হিউজ ফ্যান। এবং আমি যখন মানে ওয়েন শি ওয়াজ প্রেগনেন্ট, মানে আমি যখন তার পেটে, তখন তিনি বেশিরভাগ সময় সিনেমা দেখতেন। তো সেটাই মনে হয় আমার ভেতরে আসছে আর কি। তো বাহ। হুম হুম। মায়ের কথা বলতে চাই, মা তো আছেনই। আর আমি নিজেও মানে শ্রীদেবীকে তো খুব পছন্দ করি। শ্রীদেবী খুব ইন্সপায়ারিং ছিলেন আমার জন্য সবসময়। আই হুম লাভ হুম হুম কেট হুম হুম উইন্সলেট হুম। আ লট। কেট উইন্সলেটকে আমার খুব পছন্দের। হ্যাঁ, কেট উইন্সলেট, আচ্ছা। পেনেলোপা ক্রুজ, অ্যাঞ্জেলিনা জোলি। আর দেশে যদি বলি, অপি করিম আমার খুব পছন্দের। অপি করিম হ্যাজ ইন্সপায়ার্ড মি মানে এভরি টাইম, অল মাই লাইফ, অ্যান্ড শি হ্যাজ বিন মাই আলটিমেট ক্রাশ, আই থিঙ্ক। অ্যান্ড আমার খুব ভালো লাগে। এবং তার আহ কাজের ধরন বা হ্যাঁ জীবন সম্পর্কে যে ফিলোসফি, লাইফ ফিলোসফি,
দ্য ওয়ে শি ইজ রেজিং হার চাইল্ড, ফ্যান্টাস্টিক। এবং তিনি যে বলেন যে প্রতিটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। আমাকে এখন অনেকে বলেন যে আপনার দু একটা চুল পেকে গেছে, আমি বলছি, হ্যাঁ চুল তো পাকবেই, পাকা চুলের একটা সৌন্দর্য আছে। এই যে নিজেকে হাইড না করা এবং নিজের কাজ দিয়ে নিজের পরিচিতি, কোনো উল্টাপাল্টা বক্তব্য না দেওয়া, কোনো কন্ট্রোভার্সিতে না করা, এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আমাকে খুবই খুবই ইন্সপায়ার করে। এবং আমি জয় হাসান আমার কাছে ইন্সপায়ারিং। বাংলাদেশ থেকে গিয়ে তিনি আজকে মুম্বাইতে কাজ করছেন, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতছেন। হ্যাঁ, এটা 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 অনেক ইন্সপায়ারিং আমার জন্য। আমার কাছে মনে হয় যেটা যে কোনো মানুষকে খুব ইন্সপায়ার করতে খুবই বাধ্য করবে। আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের আরেকজন ছিলেন, এখন উনি হলিউডে সিনেমাও করেছেন, ওনার নাম নায়লা আজাদ নূপুর। আরে এই মানুষটা আমার যে এত পছন্দের, ঘুড্ডি দেখার ওই সময় থেকে, ও মাই গড। আই ফিল আনলাকি যে ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই, বাট আই এম আ হিউজ অ্যাডমায়ারার অফ হার। আমি দূর থেকে তাকে অনেক পছন্দ করি। নায়লা আজাদ নূপুর, তিনি হলিউডের সিনেমাতে কাজ করেছেন, গুড্ডিতে কাজ করেছেন, প্রাচ্যনাট্যে অ্যাক্টিং ওয়ার্কশপে তিনি করেন, কোঅর্ডিনেট তিনি। আমার মনে হয় যে তিনি একটা ভালো ইন্সপিরেশন হতে পারেন আমাদের জন্য। সুবর্ণা মোস্তফা, তিনিও একজন ইন্সপিরেশন, যেই জায়গা থেকে তিনি একটা দীর্ঘ সময়। শাবানাকে আমার খুব ভালো লাগতো। শাবানা একটা দীর্ঘ সময় যে কাজ করেছেন, এবং শাবানা সিনেমাতে অন্য কাউকে লাগতো না। শাবানা নিজেই মানে যে পরিমাণ বড় স্টার ছিলেন, শাবানা কথা যদি এবং মানে আমার শাবানার হচ্ছে যে ওই কাজের বেটি রহিমা আমার ওয়ান অফ দ্য ফেভারিট মুভি। একদম মানে দুর্দান্ত একটা সিনেমা আমি বলবো। মানে শাবানার হচ্ছে প্রত্যেকটা মানে সিনেমার মানে কাহিনী এরকম যে সে মানে গরিব থেকে আস্তে 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 বড় লোক হচ্ছে, যে হার না মানা, হ্যাঁ হার না মানা নারীর গল্প। হ্যাঁ হ্যাঁ, এবং আমার যেটা ভালো লাগে যে প্রতিটা রোলে মানে মোটামুটি তিনি একটা সেন্ট্রাল কোনো না কোনো ভাবে, আর সেন্ট্রাল না হলেও তিনি তার দিকে কিভাবে যেন মনোযোগ নিয়ে নেন তার অভিনয়ের মাধ্যমে। আর তাকে ওই রোমান্টিকেও মানাতো, আবার ওই যে মানে প্রতিবাদী বাংলার বধূ একটা সিনেমা করছে ওখানেও মানাতো, আবার উকিলের ক্যারেক্টার, সব ধরনের। আবার এই যে কাজের বেটি রহিমা, মানে সব ধরনের ক্যারেক্টার পুল অফ করতে পারতেন উনি। হ্যাঁ, তবে আই থিংক হার বেস্ট পারফরম্যান্স ওয়াজ ইন ভাদ্দে নামে একটা সিনেমা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ 1980 এর দিকে, ও মাই গড এরকমই। হ্যাঁ, খুবই ভালো 85 এর দিকে হবে। এটা হচ্ছে দেখা যায় না আর কি, কষ্ট লাগে। If I'm not mistaken, she won a national award for that role. ভাদ্দের জন্য ভাদ্দের জন্য হ্যাঁ 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 উনি, এবং ওইটার জন্য উনি ছেঁড়া শাড়ি পরতেন ওই রোলটার জন্য। যতদিন শুটিং হয়েছে উনি নতুন কোনো শাড়ি পরেন নাই, কারণ ওনার রোলটাই এরকম ছিল, উনি ছেঁড়া শাড়ি পরে অভিনয় করেছিলেন আর কি। সো এই যে ডেডিকেশন, এই প্যাশন, এগুলো আমি যদি বলি, যেহেতু ওমেনদের কথা বলা হলো, আমার কাছে এইসব নারীদের নামই মাথায় আসে আর কি। আর নাও অফ কোর্স মাই ওয়াইফ, বিকজ শি ইন্সপায়ার্স মি আ লট, তো তার কথা তো বলতেই হবে। হ্যাঁ, নাইলে খবর আছে, না বললেই নয়। না এটা আসলে এটা সত্যি, বিকজ আমি এটা কেন বলি, লেট মি টেল ইউ আ স্মল ইনসিডেন্ট। আমি গত পরশুদিন আমার শুটিং ছিল একটা, এবং সেটা মোটামুটি রাত 10টার মধ্যে শেষ হওয়ার কথা ছিল। আর যেটা হয় শুটিং অনেক সময় দেরি হলে যেটা হয়, অনেক প্রসেস হয়ে যাচ্ছে, এবং যেখানে শুটিং করছিলাম ওইটা ওই দিনের জন্যই ভাড়া নেওয়া, এরপর 1 মাস আর ভাড়া নিতে পারবো না, তো ওই রাতে শুট শেষ করতেই হবে। তো শুটটা লেট নাইট হলো, এবং আমি শেষ করে আমি মানে আমার শ্বশুর বাড়িতে আমাকে যেতে হয়, তো আমি গিয়েছিলাম রাত 4:30টায়, মানে 4:30 AM। ভোর, ওইটা ভাই কোথায় 10টা কোথায় 4:30টা, ওয়াও একদমই। এবং ততক্ষণ আমার ওয়াইফ ও জেগেছিল, শি ওয়াজ ওয়েটিং ফর মি। হ্যাঁ, অবভিয়াসলি শি ওয়াজ আ লিটল বিট পিসড অফ, বাট ও বুঝতে পারছে যে আমি আসলে মানে কেন দেরিটা হয়েছে, ও বুঝতে পারছে যে এটা আসলে ও তো বসে থাকে নাই, এবং আমাকে বলছে যে মানে আই নো ইট ওয়াজ আ লং টায়ারিং ডে, বাট আরেকটু আগে আসলে ভালো হতো। আমি বলছি আমি তো চেষ্টা করছি আসলে, কিন্তু এটা তো আমার একার উপরে না, একটা ইটস এ টিম ওয়ার্ক, টিম সবাই যদি ভালো করে কাজ করে, এবং শি সেড ইটস ওকে ফাইন, চেষ্টা করো অত বেশি রাত না করতে। তো এই যে জায়গাটা বুঝে যাওয়া যে একটা কাজ, আমি কাজেই ছিলাম, মানে আই ওয়াজ নট জোকিং, আই ওয়াজ নট রোমিং অ্যারাউন্ড। তো এই ব্যাপারটাই আমার কাছে পছন্দ আর কি, এবং আমি সবসময় এরকমই একজন লাইফ পার্টনার চেয়েছিলাম যে এই জায়গাটা অন্তত বুঝবে আর কি। তো সেটা আমার কাছে মনে হয় অনেক ইন্সপায়ারিং। তো সে যদি এটা বুঝতে পারে, তো মানে আমিও চেষ্টা করি তার জায়গাটা বোঝার। তো এটা একটা ব্যাপার। হ্যাঁ মানে আমরা তো জানি যে মিডিয়ার জীবন, মানে শুটিং ধরেন যে আজকেও আমাদের লেট হয়েছে অনেকক্ষণ, একদম
মানে যেটাই করি না কেন যে লেট হবেই, আসলে কোনো না কোনো একটা ঝামেলা চলে আসে, এবং 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 টেকনিক্যাল একটা এবং এটা ঝামেলা এটা হয়। কিন্তু এমন না যে এটা ইচ্ছাকৃত, এটা ডেলিবারেটলি না, এটা হয় কোইন্সিডেন্টলি, অনেক কিছু হয়। কিন্তু ওই যে ওই হ্যাঁ হ্যাঁ পেশেন্সটাই বেশিরভাগ রাখতে পারে, ধৈর্যটাই রাখতে পারে না, যার ফলে জিনিসগুলা নষ্ট হয়ে যায় আর কি। হ্যাঁ 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 না, হ্যাঁ। আর এইটা মানে আসলে খুবই চমৎকার, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের জন্য মানে যে পরিমাণ কষ্ট করতে হয়, এক শিফটের আরেক শিফটে যাওয়া, আরেক মাস হুম না পাওয়া, একদম। অল্প কয়েকটা হাউস সেখানেই সবার ডেট বুকিং দেয়া, হুম হুম মানে হুম। স্ট্রেসের শেষ নাই তো। একটা একদম পার্টনার যে আমার কাজটাকে বুঝবে আমার লাইনে না থেকে, এইটা পাওয়া সেটাই, একটা অনেক বড় ব্লেসিং, ব্লেসিং, হিউজ। নিঃসন্দেহে ব্লেসিং আর কি, এটাই বলা হ্যাঁ যায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে একটা কোয়েশ্চেন, আমি এটা করি, এটা একটু আচ্ছা আমি পলিটিক্যাল একটু দিকে যাবে। একটু আরেকটু বলে নেই, ফিমেলদের কথা যেহেতু বললাম, আমি শুধু হ্যাঁ প্লিজ। ক্যামেরার সামনের লোকদের কথা বললাম, ক্যামেরার পেছনে যেসব ফিমেলরা কাজ করেছে তারাও অনেক ইন্সপায়ারিং। হুম হুম আমি যদি হ্যাঁ। বলি, জোয়া আক্তারের কথা বলতে পারি, আমাদের দেশে নার্গিস আক্তার। হ্যাঁ, ফিমেলরা তো হুম। এখানে আসলে সিনেমা বানান খুব কম, সিনেমাটোগ্রাফার হিসেবেও দেখি না, আমি চাই দেখতে, বা মানে আমি চাই না, আমাদের কেমন যে একটা ধারণা আছে, যেহেতু মেয়ে ও তো নায়িকাই হবে, কেন মেয়ে কি ডিরেক্টর হতে হুম। পারে, এডিটর হতে পারে না? ওয়াই নট? ভাই, আমরা কাজ করতে গেলে আমাদের বলে তোমার তো ওই বডি স্ট্রেংথ নাই যে তোমাকে আমি সিনে হিসাবে নিব, এডি হিসাবে নিব। এই হ্যাঁ, কথাটা প্রথম নারী হিসেবে আমাদেরকে শুনতে হয়, আমাকে শুনতে একদমই। হয় প্রতিনিয়ত। আমার কাছে মনে হচ্ছে 2024-এ এই ধরনের কথাবার্তা যদি আমি বলি, দ্যাট দ্যাট ইজ ভেরি ডিসস্যাটিসফাইং, আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি আনফরচুনেট। কারণ কলকাতায় এই মুহূর্তে একজন আছেন, মহিলা, ওনার নাম হচ্ছে মধুরা পালিত। শি ইজ এ আচ্ছা। সিনেমাটোগ্রাফার এন্ড শি ইজ এ ভেরি গুড সিনেমাটোগ্রাফার। দেবের লাস্ট সিনেমাটা হুম উনি করলেন, ওই যে এই কি জানি, আহ, টেক্কা, এবং বেশ কয়েকটা সিনেমা অনেক, হুম এবং ক্যামেরা কাঁধে তুলে যেভাবে দৌড়ায় সে, এবং খুব হুম। যে অনেক মানে মাস্কুলার সেরকম কিন্তু কিছু না, বাট শি ইজ ভেরি গুড অ্যাট ইট। এবং এনার্জেটিক। তার মানে কি চাইলে সম্ভব, হ্যাঁ তাই না? অনুরাগ কাশ্যপের বেশিরভাগ হ্যাঁ সিনেমা যিনি এডিট করে তার নাম হচ্ছে আরতি বাজাজ। তো শি হুম। ইজ আ ফিমেল, তো তিনি করতেছেন না? এবং তিনি এই ফিল্মফেয়ার ওটিটির বেস্ট এডিটর অ্যাওয়ার্ডও পাইছে খুব সম্ভবত কয়েকদিন আগে। তো তিনি কি করতেছেন না? তো হি ইজ এ ভেরি গুড এডিটর। তো এগুলা, তারপরে যে এই অস্কারে যে গেল, ওই কি জানি, একটা হাতি নিয়ে, আমি নাম ভুলে গেলাম, ওইটার যিনি আরে ইয়ে আমিও। ছিলেন, ওই ওই যে ফিমেল, মানে যিনি ডিরেক্টর ছিল উনিও ফিমেল। তারপরে যে পায়েল কাপাডিয়া, হ্যাঁ। যার সিনেমা গেল, তো তিনিও তো ফিমেল। তো তারাও আমার কাছে ইন্সপায়ারিং, নট অনলি যে যারা ক্যামেরার সামনে কাজ করেছেন, বা যারা আমার মা বা স্ত্রী, শুধু তারাই না, ক্যামেরার পেছনে যারা আছেন তাদের কাজটা আমি মনে করি, এবং নারী হয়ে সেই কাজটা আমার কাছে মনে হ্যাঁ হয় যে হ্যাঁ আরো হ্যাঁ। অনেক বেশি চ্যালেঞ্জিং। তো তারাও আমার কাছে খুব বেশি ইন্সপায়ারিং ফিমেল ফিগার আর কি। ওই যে বারবির ডিরেক্টর, উনিও তো একজন ফিমেল। হ্যাঁ 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 হ্যাঁ, উনিও বেশ ভালো। ভাই আপনি কি যদিও বারবি বারবির চেয়ে, দেখছেন রিসেন্টলি? বারবি দেখেছি, মন্দ লাগে নাই, কিন্তু আমার কাছে মনে হয় যে তার আগের সিনেমাগুলো আরো বেটার ছিল, আমার কাছে মনে হয় আর কি, টু মি। আচ্ছা ভালোই বানিয়েছেন, আচ্ছা খারাপ আচ্ছা না আর আচ্ছা। কি। আমি ওপেনহাইমার আমি একটু বেশি ভালো ছিল। আমি রিসেন্টলি হচ্ছে যে ও যে গ্রেটা গ্রেগউইক নাকি কি জানি ওনার নাম আর কি, ও হ্যাঁ যে হ্যাঁ বারবির হ্যাঁ যে হ্যাঁ ডিরেক্টর, হ্যাঁ। হুম হুম মানে ওনার হচ্ছে রিসেন্টলি আমি একটা সিনেমা মানে নেটফ্লিক্স থেকে হঠাৎ করে আমার মনে হচ্ছে যে এই সিনেমাটা একটু দেখি তো, হুম। লেডি বার্ড। হ্যাঁ, খুব খুব অসাধারণ সুন্দর সিনেমা, ভাই, খুব সুন্দর সিনেমা, খুব সুন্দর। মানে ইটস এ এত ভাল জার্নি, লাগছে এবার দেখে, ও খুব মাই সুন্দর গড। সিনেমা। তো এটা আমি হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ বারবির চেয়ে বেটার সিনেমা উনি বানিয়ে রাখছেন, আমার কাছে মনে হয়। হ্যাঁ। আর লেডি লেডি বার্ডে তো উনি নিজেই হচ্ছে যে অভিনয় করছে। একদমই একদমই, তো আমার কাছে মনে হয় যে ওই মানে এইসব জায়গা থেকে যারা বানাচ্ছেন, কাজ করছেন, তারাও যথেষ্ট ইন্সপায়ারিং। তো তাদেরকে সেই জায়গাটা দেওয়া হ্যাঁ উচিত খুবই আমাদের। খুবই ইন্সপায়ারিং ক্যারেক্টার। হ্যাঁ। আর হ্যাঁ ভাই, এই যে যে একটু আগে যে কোয়েশ্চনটা ছিল, হ্যাঁ, যে আপনি মানে আপনাকে একদিনের জন্য একটা ক্ষমতা দেয়া হলো যে আপনি বাংলাদেশের 3টা পলিসি চেঞ্জ করতে পারবেন, তাহলে সেই 3টা পলিসি কি কি চেঞ্জ করবেন প্লিজ? আমার তো মনে হয় সবার আগে আমি ওই ক্ষমতাটাই ছেড়ে দিব। দরকার নাই ভাই পলিসি চেঞ্জ করতে, আমি পারবো কিনা আমি জানি না, এই দেশে আসলে টাফ। তবে যদি করতেই হয়, আমাদের হ্যাঁ আমাদের সিংহভাগ কাজ বা এনার্জি সব নষ্ট হয়ে যায় ট্রাফিক জ্যামের জন্য। এটা দিস ইজ মানে এত পেইনফুল, একটা আধা ঘন্টার কাজে 1.5 ঘন্টা চলে যাচ্ছে, এবং যাওয়ার পরে একটা মানুষের হ্যাঁ মাইন্ডসেট আর কি হবে, সে কিভাবে আর স্ক্রিপ্ট লিখবে, সে কিভাবে কি সিনেমা বানাবে, সে কিভাবে পডকাস্ট করবে। নাই, দিস ইজ আনবিলিভেবল, পৃথিবীর কোনো দেশে এত বাজে অবস্থা নাই ট্রাফিকের।
তো ট্রাফিক জ্যামটা নিয়ে কাজ করব। আর আমি অ্যাজ এলেতে আছে মনে হয় অনেক বাজে ট্রাফিক। বাংলাদেশের মতো কি? বাংলাদেশের মতো? আমি জানি না। বাংলাদেশে তো কোনো নট শিওর সিস্টেম অ্যাবাউট নাই। দ্যাট। বাংলাদেশে তো সিস্টেম না। নাই। এলেতে হয়তো ট্রাফিক জ্যাম থাকলে একটা সিস্টেমে থাকবে। বাংলাদেশে সিস্টেম নাই। যেকোনো সময় যেকোনোখানে যা হুম ইচ্ছা হুম হইতে পারে। একজন রাস্তার হুম মাঝখানে হুম দাঁড়ায় গেল, হুম বাস। অন্য দেশে তো এরকম ইয়া নাই। আচ্ছা, তারপরে দেন আরেকটা যেটা বলতে চাই, যেহেতু আমি টিচার, আমি চাই যে এডুকেশন যে সিস্টেমটা, সেটার একটা খুব বড়সড় খুব ভালো পরিবর্তন আনা উচিত। হ্যাঁ, এখানে এমন এডুকেশন দেওয়া উচিত যেটা হুম জীবনে কাজে লাগে, যেটা করে কেউ কিছু মানে যেটা শিখে কেউ কিছু করে খেতে পারবে। সবাইকে অনার্স মাস্টার্স হুম। করতে হবে বা ইয়ে করতে হবে আমি মনে করি না আরকি। না, যার যার ইচ্ছে তারা করতে পারে। এটা ভাই আমার মনে হয়। আমিও এটা চাই। হ্যাঁ, এটা আমার মনে হয় যে আমাকে যেহেতু প্রশ্নটা এরকম যে কোন ৩টা পলিসি আমি চেঞ্জ করতে পারতাম। তো হ্যাঁ, কয়টা হলো? ২টা তো বললাম না? দুইটা। আচ্ছা, দুইটা। থার্ড থার্ড পলিসি কি বলবো? আমার কেন জানি মনে হয় জাতি হিসেবে আমাদের মানে চিন্তাধারা একটু পরিবর্তন আনা উচিত। আমরা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চকচক করি, হ্যাঁ? কে কোন ড্রেস পরলো, কে কার সাথে কথা বললো, ও এইখানে যায় কেন, ওইখানে হুম এইসব হুম নিয়ে হুম আসলে আমরা হুম জীবনের হুম। অর্ধেক এত নষ্ট করে ফেলি। তো এইটা আমার মনে হয় যে এটা আসলে তো পলিসি করে চেঞ্জ করা যাবে না। তো এটা তো মগজ ধোলাইয়ের ব্যাপার। তো মগজটা যদি ওভাবে একটু ধোলাই করা হ্যাঁ যায় বা বোঝা যায়, এটা আমার কাছে মনে হয় যে আমরা হ্যাঁ। আর এত তুচ্ছ ইস্যু নিয়ে আমরা বেশিরভাগ সময় নষ্ট করি। আমার তো আফসোস লাগে। আমি আজকে দেখলাম যে বাস ভাড়া নিয়ে তর্ক লেগে হবিগঞ্জে ২ গ্রাম মারামারি শুরু করে দিছে। সো 2 গ্রাম। প্যাথেটিক। অনেক ২ ভ্যালিড গ্রাম। কারণ মারামারি করার, হ্যাঁ, এবং অনেক এটা জরুরি এটা কারণ। কি কি বলবো যে ২ গ্রাম মারামারি করতেছে একটা কে একজনের ভাড়া তার বেশি নিছে? আমাদের গ্রামের একজন নিছে। কে নিছে? ওই গ্রামের কন্ডাক্টর। ওদের মার সবাইকে। এবং দরজা জানলা কি বলবো দোকানপাট ভাঙচুর করে এখন যার দোকান ভাঙতেছে তার তো কোনো দোষ নাই। তার সংসার চলে এই দোকান জিনিসপত্র বিক্রি করে। হুম বাট তার জীবন শেষ। তো এই হুম, যে স্বাভাবিক। এগুলো আমি জানি না আমাদের এগুলা পলিসি করে ইয়ে করা যাবে কিনা বা আইন করে কতটুকু করা যাবে, বাট যদি করা সম্ভব হয় তাহলে চেষ্টা করতাম আর কি। এই আর কি ৩টা পলিসি বলে এই আচ্ছা, কথাই মাথায় আসতেছে আপাতত। পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, হ্যাঁ, এটা হয়তো আপনার এই প্রশ্নটা পছন্দ হবে। হ্যাঁ, আপনাকে যদি একদম একটা কমিক বুক সুপার পাওয়ার চুজ করতে বলা হয় নিজের জন্য, তাহলে সেটা কোন পাওয়ারটা আপনি চুজ করবেন এবং কেন? জানি না, আমার মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যেতে ইচ্ছা করে, ইনভিজিবল। ঠিক সম্ভব আছে। হয়ে হয়তো হয়ে যেতে ওকে। পারি, কারণ মানে আই এনজয় কোম্পানি অফ পিপল। আমার ভালো লাগে। আমি যদি কোনো পার্টিতে যাই, আমি পার্টি মুডে থাকি, আমি ফাইন। কিন্তু কেন জানি মাঝে মধ্যে আমার মনে হয় যে হ্যাঁ সবকিছু থেকে কিছুক্ষণের জন্য একটু গায়েব হয়ে যাওয়া উচিত। মানে ওই হ্যাঁ না থাকাটা অনেক সময় বলে দেয় যে যখন ছিলাম তখন কতটুকু ছিলাম। হ্যাঁ। এটা আমার কাছে হুম মনে হয় যে হুম মাঝে হুম। মধ্যে আমার ইনভিজিবল হয়ে যেতে ইচ্ছা করে আর কি। আর আহ, একটা আমাদের ছোটবেলায় একটা বইও ছিল, দা ইনভিজিবল ম্যান বলে মনে হয়। তো ওইটা আমার খুব, হ্যাঁ, হ্যাঁ, এটা খুব পড়ছি, আমি সম্ভবত অনুবাদ পড়ছি, খুব এই খুব বিষয়াত্র কেন্দ্রের সম্ভবত সময় অনুবাদে খুব পড়ছি। সম্ভবত রবার্ট লুই স্টিভেনসনের লেখা, ইফ আই এম নট মিস্টেকেন। খুব সম্ভবত। তো ওইটা পরে আমার আমি তো মনে মনে হয়েছিল যে হ্যাঁ, মাঝে মধ্যে একটু অদৃশ্য হলে মন্দ হয় না। অথবা যেহেতু বিশ্বের অনেকগুলো দেশ দেখার ইচ্ছা, তো সুপারম্যান যেহেতু উঠতে পারে, তো উড়ার খুব ইচ্ছা ছিল যে উড়ে উড়ে দেখবো এই দেশে ভালো লাগছে, এই দেশে একটু নামলাম। বাট আমার আমার ফেভারিট, তবে হ্যাঁ, আমার ফেভারিট সুপার হিরো হচ্ছে স্পাইডারম্যান। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা ধরে নেই যে আপনি ইনভিজিবল হইতে চান, আর আর উঠতে আরেকটা চাই, চান হচ্ছে ফ্লাইং পাওয়ার। ফ্লাইং। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নিজের মেন্টাল হেলথকে বিগত 7 দিনের অবস্থায় যদি বিবেচনা করতে হয়, তাহলে 0 থেকে 10-এ নিজেকে কত দিবেন? মানে নিজের মেন্টাল হেলথকে কত দিবেন লাস্ট 7 দিনের প্রেক্ষাপটে? লাস্ট 7 দিন আগে তো বিয়ে করলাম, তো মেন্টাল হেলথ তো হ্যাঁ ঠিকঠাক, ভালো, খুব ভালো মেন্টাল কত? হেলথ, খুবই। 0 থেকে 10-এ কত? 8.5 দেওয়া যায়, 8.5। বাহ। হ্যাঁ, হয়তো কারণ 9 বাহ, বিয়েতে দিতাম। অনেক স্ট্রেসও তাও থাকে। 10 হইলো না। হ্যাঁ, কারণ বিয়েতে অনেক ওই স্ট্রেস 10 থাকে ভাই। 10 হলো না, কারণ ওই যে স্ট্রেসের জন্য আশেপাশে মানুষের অনেক কথা। এবং যারা হ্যাঁ যত কথাই বলুক, বাংলাদেশে আসলে দুটো মানুষের বিয়ে হয় না, দুটো পরিবারে বিয়ে হয়। তো অনেক কিছু আসলে দেখতে হয়, সবাইকে হ্যাপি রাখাটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং আই থিঙ্ক আই পাস্ট দ্য চ্যালেঞ্জ, মানে কোয়াইট বিউটিফুলি আমার মনে হয় মোটামুটি। তবে ওটা আচ্ছা। মোটামুটি স্ট্রেস গেছে আর কি। তবে আমি শুধুমাত্র নিজেকে বলছি যে মানে
জাস্ট বি পেশেন্ট আর কি। আমার ধৈর্য তো খারাপ নাই, তো সেটাকে আরেকটু বাড়ানোর হ্যাঁ চেষ্টা করছি, কোনো কিছুতে বিচলিত হই নাই এবং ঠিকঠাক ভালো রাখার চেষ্টা হুম করছি আর কি। তো সেই জায়গা থেকে হুম শুভ মনে হয় যে কাজ মেন্টাল হেলথ সম্পন্ন হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। একদমই, হ্যাঁ, কাজটা শেষ হয়েছে, ভাই হচ্ছে তো বিষয়টা মানে বাকি। আমি ভাইয়া ভাইয়া সম্পর্কে যতটুক জানি, আমি ভাইয়া সম্পর্কে যতটুক জানি, উনি তো চিরকুমার থাকতে চেয়েছেন, না না, এইভাবে বলি কাইন্ড না অফ দ্যাট। আমি। না না, আমি বলতাম যে মানে আমার মন থেকে যতদিন না আসবে আমি করবো না, আমি এটা বলতাম। হ্যাঁ আচ্ছা চিরকুমার থাকবে এটা বলি নাই, যে আমার হ্যাঁ মনে হচ্ছে মন থেকে আসতেছে না। আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে বড় কথা, বেশিরভাগের সাথে মানে কথা বলে যে একটা শান্তি, ওটা আমার কাছে মনে হয় খুব দরকার পার্টনারের সাথে। মানে হুম হুম কারণ একটা হুম সময় কোনো কিছুই থাকবে না, দুজন বুড়ো বুড়ি হয়ে যাব, তো আমি চাই যে কথা, অন্তত কথা বলার মতো শান্তি যদি না থাকে আর একটা কমন ইন্টারেস্ট যদি না থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় খুব টাফ। বাকি সবকিছু চলে যাবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের ওইটা দুজনের কমন ইন্টারেস্ট কি আমি জানতে চাই, আমি অনেক সিনেমা। আগ্রহী। সরি, ওয়াও, যাক সিনেমা। এটা আপনার জন্য খুব ভালো প্লাস পয়েন্ট, সিনেমা দেখতে ও গিয়ে ওয়াও, দেখা আপু হওয়া। তো অনেক সিনেমা দেখে। মজা। মোটামুটি দেখে, আমার মতে তো মানে পাগলামি না আর কি, বাট সে দেখে এবং অ্যাপ্রিসিয়েট করতে পারে, সে বুঝে কোনটা ভালো কোনটা ভালো না, এটা সে বুঝে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, তার সাথে বাহ। আমার প্রথম দেখাই সিনেমা হলে, তো এটা আমার জন্য অনেক বড় হুম। একটা ব্যাপার। আহ, আর সে ওয়াও বুঝতে পারে ওয়াও। আর কি ইয়াতে, এবং সিনেমা দেখার প্রতি, এবং নিজে যদি কখনো ভালো কিছু দেখে যেটা আমি দেখি, তখন আমাকে বলে যে এটা দেখছি, এটা কিন্তু খুব ভালো, তুমি না দেখলে মিস করবা, ইউ হ্যাঁ শুড ওয়াচ ইট। তো ওর এই হ্যাঁ কথা বলা, এরকম হ্যাঁ। একজনের কাছ থেকে আসা বিশাল ব্যাপার। ও বই পড়তেও পছন্দ করে, এটাও আমাদের একটা কমন ইন্টারেস্ট আর কি, একটা ব্যাপার। আচ্ছা, এই তো। হ্যাঁ আরেকটা কোয়েশ্চেন আমি করি যে আপনি নিজেকে অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ লাইফ পার্টনার 0 থেকে 10-এর মধ্যে কত রেট করবেন? এটা কি আমার দেওয়া ঠিক হবে? এটা তো আমার ওয়াইফের দেওয়া উচিত। আপনার না, আপনি এটা ধরেন সেলফ হচ্ছে যে অ্যাসেসমেন্ট, আপনি, সেলফ রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ। মাত্র এক সপ্তাহে কি সেলফ রিফ্লেকশন আসবে আমি জানি না আসলে। 3 বছরের পার্টনার বলতে হচ্ছে বন্ধুত্ব প্রেমিক, আপনাদের। মানে প্রেমিক হতে শুরু করে, হ্যাঁ সব দিক দিয়ে আর কি। আসলে সেই অর্থে যে আমি যেটা বলেছিলাম, মানে ওই মানে প্রেম বা রিলেশনশিপ ছিল না আমাদের, আমরা জাস্ট উই আর জাস্ট ফ্রেন্ডস, কথাই বলতাম। মানে হুম গত বছর আমার প্রথম মনে হয়, তারপর আমি বলি নাই, আমি মোটামুটি 6 মাস মানে আই টকড উইথ মাই সেলফ। এই বছর গিয়ে পরে জানাই আর কি। তারপরেও অনেক কিছু হয়, মানে মাঝখানে হওয়ার কথা ছিল না আসলে, অনেকদিন যোগাযোগও বন্ধ হুম ছিল, হুম বাট পরে হুম সামহাউ ঠিকঠাক ইয়েতে। বাট হুম। যদি বলতে হয়, আমি এতটুকু বলতে পারি, আই এম আ ভেরি গুড লিসেনার। আমি হ্যাঁ শুনি, সবচেয়ে বড় ব্যাপার। আমি ওইভাবে ঠাস করে রিয়াক্ট করে ফেলি না, আমি কথাটা বোঝার চেষ্টা করি কোন জায়গা থেকে বলতেছে, কোন মাইন্ডসেটে বলতেছে, এটা একটা ব্যাপার। এটা আমি সবসময় আমি হুম শোনার চেষ্টা করি। আর হুম। দ্য ওয়ান থিং দ্যাট আই ক্যান সে, আই এম নট হার্মফুল। আমি যে খুব হ্যাঁ গুড পার্সন বা খুব ব্যাড পার্সন সেটা না, হ্যাঁ বাট আই এম নট হার্মফুল আর কি, এটা আমি বলতে পারি। হ্যাঁ আমি একদম হ্যাঁ। সুফি সাধক সেটা না, আমারও রাগ উঠে বা ইয়া হয়, আমার খুব রেয়ারলি রাগ হুম উঠে, বাট আমার যদি রাগ উঠে, বুঝতে হবে দেয়ার ইজ সামথিং ভেরি 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 রং। মানে হুম এটা আমার স্টুডেন্টরাও জানে যে সাকিব স্যার রাগছে মানে খবর আছে আজকে, মানে নিশ্চয়ই এমন কিছু হয়েছে যেটা হুম। আনবিলিভেবল অফেন্স, যেটার আসলে কোনো ক্ষমা নাই। এছাড়া আমি, কারণ আমি মনে হ্যাঁ। করি মানুষ পৃথিবীতে আসছে, মানুষ ভুল করবে, মানুষ যদি তার ভুল থেকে শিখে, মানুষ যদি সরি বলে, আমি খুব ইজিলি মাফ করে দিই, সরি বললে আমি, হুম আমার ইয়ে হয়ে যায়। কিন্তু মানে যখন বুঝবে না বা মানে বলবে না, বা ওই ঘাটতারামি করবে, হ্যাঁ করছি করছি তো আপনার কি, তো এইটা আমার, এইটা আমি নিতে পারি না, তখন আমার মাথার রক্ত উঠে যায় আর কি। এছাড়া আই থিঙ্ক আই এম গুড। আর আই থিঙ্ক আই এম গুড কোম্পানি, মানে আমার সেন্স অফ হিউমার খারাপ না, অ্যান্ড আই ক্যান মেক হার লাভ। আর হ্যাঁ। এই তো, টুকটাক আর কি, আই এম নট হার্মফুল আর কি, এখন শূন্য এতটুকু থেকে আমি 10, 0 থেকে 10 10 কত? রেটিং দেন একটা, তাও জানি একটা না আমি। স্টার্টার হিসেবেই চিন্তা করেন যে এখন এখানে আছেন, হয়তো পরবর্তীতে আরো তাহলে জায়গায় যেতে তাহলে চান, তাহলে সেটা পাস, হিসাবে তাহলে পাস বলেন। মার্ক, পাস মার্ক দেই আপাতত, 5 দেই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। পাস না, মার্ক। মাত্র ধুর যেহেতু ভাই, এটা শুরু, কোনো উনি কথা? নিজেই এখনো আচ্ছা, চাচ্ছে যে এটা হ্যাঁ নিশ্চয়ই নট আমরা ঠিক আছে, 10-এ শিওর। নিয়ে যাব। আই ওয়ান্ট টু এক্সপ্লোর মোর, এবং আলটিমেটলি লাইফ, মানে ম্যারেজ ইজ এ জার্নি আমি মনে করি, এখন তো মাত্র শুরু। হুম হ্যাঁ পরে যখন আরো হ্যাঁ চ্যালেঞ্জ হ্যাঁ আসবে, হ্যাঁ তখন আসলে বোঝা যাবে যে হ্যাঁ। আমার এই ধৈর্য আসলে কতক্ষণ থাকতেছে। বাট রিয়েলি হুম আই এম, রিয়েলি এম আই আ গ্রেট লিসেনার অর নট? এখন হয়তো অনেক গ্রেট লিসেনার, পরে গিয়ে থাকতে পারতেছে কিনা, নাকি হুম পরে কি হুম হুটহাট রাগ চলে আসতেছে, সেটা দেখলে, এরপরে হুম। যদি আমরা কোনো পডকাস্ট করি, দেন আই উইল রেট মাই সেলফ, এই আর কি। 7 দিনের বিবাহে ওকে দেয়াটা ওকে। কঠিন। ফাইন, ট্রু। হ্যাঁ 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 হ্যাঁ, 7 দিনের ভিতরে আসলে দেয়াটা একটু কঠিন। একদম আহ কঠিন।
আপনি তো শুরুতে বললেন আপনি রান্না করতে পারেন না, রান্না হচ্ছে যে মানে শিখে নিবেন, কিন্তু আপনি বাসা গুছানো বা নিজের জামা কাপড় গুছানো এসব তো করেন। হ্যাঁ, এগুলো করি টুকটাক, এবং সেটা হয় মোটামুটি, মানে আমি আমার মতো করে গুছাই আর কি। সেটাকে সেই অর্থে মানে গুছানো লাইফ বলা স্কিল যাবে কিনা জানি সম্পন্ন না, মানুষ, আপনি আমার নিজেকে মতো লাইফ করে স্কিল করি। সম্পন্ন একজন মানুষ বলতে পারবেন? যে আমার আহ বেঁচে থাকার জন্য আপনাকে একা একা ছেড়ে দিলে আপনি সার্ভাইভ করতে পারবেন? রান্নাটা না পারলে তো সমস্যা, বাকি আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাকি সবকিছু। মানে আমি আচ্ছা। আমি খুব, আমার জীবনের কাছে চাওয়া আসলে খুব কম। আমার লাইফ মডেল হুম। হচ্ছে সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। আমি থিঙ্কিং দেখি আচ্ছা। যে আমার কেমন, আমার মানে মানুষের সাথে ব্যবহার 10 বছর আগে যেমন ব্যবহার করতাম, বা পরশুদিন যেমন ব্যবহার করতাম, ব্যবহার কি এখন হচ্ছে বেটার করতে পারছি কিনা, বা চিন্তাধারা আগের চেয়ে ভালো হচ্ছে কিনা, ওইটা নিয়ে আমি ভাবি আর কি। বাকি সবকিছু নিয়ে আমার যে খুব অনেক বেশি কিছু লাগবে সেটা না। আর যদি কখনো লাগে সেটা আমি সেটা আই উইল অ্যাচিভ ইট এনি হাউ। ওটা ওটা খুব আচ্ছা। রেয়ারলি হয়। ওই যে বলছিলাম না যে মাদার রাজীবের সাথে কাজ করব, 48 বার বাদ দিছে তো কি হয়েছে, ঠিকই কাজ করছি। হুম। ওইটা আমার হুম। আবার জিদ, ওই জিদ আমার রেয়ারলি হয়, কিন্তু যখন হয় আমি কিন্তু করবই। হ্যাঁ। হ্যাঁ। করবই মানে করবই। মানে দরকার পড়লে 7 বছর হ্যাঁ। লেগে থাকবো, কিন্তু করব। কিন্তু খুব একটা হয় না, বাট হুম। যখন করি ঠিক মতোই করি। আর লাইফ স্কিল এখনো মনে হয় সব হুম। ঠিকঠাক হয় নাই, আরো শিখতে হবে। আরো শিখতে হবে, পুরোপুরি হয়তো হুম। পারবো না আসলে। মিথ্যা বলে লাভ নাই, নিজেকে এত বড় দেখে লাভ নাই, আসলে আরো শিখতে হবে। বিশেষ করে রান্নাটা ভালো করে শেখা হুম। খুবই মাস্ট। হুম। হুম। আচ্ছা। আচ্ছা, আমরা একদম শেষ আমাদের পর্যায়ে চলে আসছি। আমরা মার্সি, একদম শেষ পর্যন্ত তুমি। চলে আসছি। হ্যাঁ। না, আমি আরেকটা করতে চাই, কোয়েশ্চেন করতে চাই। সেটা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, ভাই বলো। আপনি অ্যাজ এ টিচার আপনি কেমন? যে আপনি যেহেতু অনেক দিন ধরে তো টিচিং এই প্রফেশনে আছেন, তাই না? 6 বছর হয়ে গেছে, 6 বছর 5 মাস। 6 বছর। হুম। হ্যাঁ। হুম। তো আপনি আমি নিজে লাকি, হচ্ছে যে আমি একজন আমি টিচার লাকি হিসেবে কেমন? আমি লাকি আমার স্টুডেন্টরা আমাকে পছন্দ করে। আমার বিরুদ্ধে আচ্ছা। তাদের একটাই অভিযোগ, আই এম ভেরি ভেরি ব্যাড ইন দ্য এক্সাম হল। আমি তখন খুব কড়া গার্ড দেই। হ্যাঁ। হ্যাঁ। এটা আমার হ্যাঁ। সম্পর্কে তাদের অভিযোগ, তারা দেখা দেখি করতে পারে না আমার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি বাবা, দ্যাটস মাই রেসপন্সিবিলিটি, দ্যাটস মাই ডিউটি, তাই না? ওই জন্য তো আমাকে পে করা হয়। তুমি কেন দেখা হ্যাঁ। দেখি করবা? আর ওটা এক্সাম হল, তোমার ড্রয়িং রুম না। তুমি যা ইচ্ছা কথাবার্তা কেন হ্যাঁ। বলবা? হ্যাঁ। স্যার তারপরও একটু দেন, হুম। নাহলে ফেল করবো মুখ তুমুক। তো ওইটা আছে আর কি হুম। আমার। হুম। আপনার বাট আমি স্টুডেন্ট হুম। একজন কমেন্ট করছে, অ্যাজ এ টিচার বেস্ট, একদম বেস্টটা বোল্ড বেস্ট। হুম। হ্যাঁ। হ্যাঁ। আমি আমি শোনার চেষ্টা করি ওদের কথা। আই এম এ গুড লিসেনার। আর আমি ক্লাসটাকে না, মানে আমি ক্লাস মনে করি না, আমি ক্লাসটাকে মনে করি যে একটা আমার পারফরমেন্সের মানে প্ল্যাটফর্ম মনে করি। আমি মনে করি যে আই এম পারফর্মিং, আই এম জাস্ট নট এ টিচার, আই এম এ পারফর্মার মনে করি। আমি যখন ক্লাসের সামনে দাঁড়াই আমি ওইভাবেই ক্লাস নেই, আমি প্রচন্ড হাত পা ছোড়াছুড়ি করি, আমি ওইভাবে পড়ানোর চেষ্টা করি। ওইটা, হুম। এবং ওদের কথা শোনার চেষ্টা করি। যেমন আমি মোটামুটি হুম। আমার স্টুডেন্টরা কোন সিনেমা পছন্দ করে, আহ, কোন কে ড্রামা পছন্দ করে, কোন কে পপ ওদের পছন্দ, কোন খাবার, হুম। এগুলো আমি জানার চেষ্টা করি। কারণ এটা জানতে পারলে ওকে পড়ানোতে আগ্রহী করে তোলা আমার জন্য ইজি। এবং আমি মনে স্বাভাবিক। ভাই, করছি আপনার যে কি কে ড্রামা দেখা হয়? দেখা হয়। হ্যাঁ, দেখা হয়। আচ্ছা। আচ্ছা। দেখা হয় কম, কিন্তু দেখা হয়। ওই দেখা হচ্ছে ওই স্টুডেন্টদের সাজেশনে, ওদের কাছ থেকে সাজেশন নেই। আমার ক্লাস আচ্ছা। 6 এর আচ্ছা। ছাত্রী আমাকে সাজেশন দেয়, ও থাইল্যান্ডের ড্রামা দেখে, বলে স্যার কে পপে বসে থাইল্যান্ড তো আরো ভালো বানাচ্ছে। আমি কি থাইল্যান্ডও ড্রামা বানায় কবে? তো তখন আমি ভাবি যে আমি আমি কত সেদিন পিছিয়ে কোন আছি। দেশের জন্য একটা সিনেমা দেখলাম জীবনে প্রথমবার। হ্যাঁ, থাই। ও মাই গড, দে আর ভেরি ইট গুড, ওয়াজ দে আর ভেরি গুড, অ্যামেজিং, ইট ওয়াজ অ্যামেজিং, ক্রেজি। ভাই মানে দে আর ভেরি গুড, ভিজুয়াল থেকে শুরু করে, স্ক্রিপ্ট সবকিছুই। থেকে শুরু করে এভরিথিং, সবকিছুই যে মানে ওরা আর এত আমি ভালো সিনেমা মানে আমি এটা না দেখলে জানতাম না। আর আমি হয়তো আমাকে পছন্দ করার আরেকটা কারণ, আমি ক্লাসে কখনোই এই জিনিসটা পোট্রে করার চেষ্টা করি না যে আমি সব জানি, বরং আমি বলি তোমাদের কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। এটা আমি বলি হ্যাঁ। সবসময় ক্লাসে। আর ক্লাসে আরেকটা কথা আমি প্রায় বলি, মানে আমি শুধুমাত্র রোল 1 থেকে 10-কে পড়াইতে আসি নাই, আমি রোল 1 থেকে 50 যে লাস্টে তাকেও পড়াইতে আসছি। তো আমার ক্লাসে হুম। ডিস্টার্ব করা যাবে না, কারণ যে হুম। পড়া বুঝে না সে আমার মূল টার্গেট। যে বুঝে সে তো হুম। বুঝেই, হুম। সে একবার হুম। শুনলেই পারবে। কিন্তু যে বুঝে না তাকে আমার 10 বার পড়াইতে হবে, এবং আমি সেই জন্যই আসছি। হুম। ওর হুম। মাঝখানে যদি আমাকে ডিস্টার্ব করো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আমি তখন খুব স্ট্রিক্ট ওই হুম। ব্যাপারে। আর যদি আমাকে হুম। পড়াতে দাও 10 মিনিট পরে আমি আবার মজা করবো, ওরা জানে যে স্যার মজা করে পড়াবে। হ্যাঁ, এবং ওরা প্রায় হুম। বলে যে হুম। স্যার আপনার ক্লাসটা কেন জানি তো তাড়াতাড়ি শেষ হয়ে যায় স্যার, বাকিদেরটা শেষই হয় না। আমি বলছি, না বাবা, একই একই সময়ে ক্লাস পিরিয়ড ইজ অল আর হ্যাঁ। সেম।
কিন্তু বলছে স্যার আপনারটা মনে হয় যে খুব হ্যাঁ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি বলছি দ্যাটস দ্য রিলেটিভিটি থিওরি অফ আইনস্টাইন। হ্যাঁ, কিছু করার নাই, ই ইকুয়াল টু আচ্ছা এমসি স্কোয়ার। তো ওইটাই আমি চেষ্টা করি পড়ানোর, এবং চেষ্টা করি যে লাইফ রিলেটেড কিছু লেসন ওদের, ওরা জানে যে ক্লাসে আমার এটা একটা অলিখিত নিয়ম আছে, প্রতিটা ক্লাসের শেষে 5 মিনিট আমি কিছু একটু অন্য আলাপ করি, একদমই হ্যাঁ পড়ার বইয়ের বাইরে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ যেমন আমি আমার স্টুডেন্টকে বলি যে রান্নাঘরে মাকে হেল্প করবা, রাতে বাসায় খাওয়ার পরে নিজে প্লেটটা ধুয়ে রাখবা, বা হ্যাঁ আমার এই বছর মা দিবসে এক মা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, আমি ফেসবুকে শেয়ার করেছিলাম। হুম উনি লিখছে যে স্যার আসসালামু আলাইকুম। আমি সকালবেলা দেখি মেসেজ আসছে যে স্যার আসসালামু আলাইকুম, আমার 12 বছরের 6-এ পড়া ছেলে জীবনে প্রথম আজকে আমার আগে ঘুম থেকে উঠছে এবং উঠে আমার জন্য চা বানিয়ে আমাকে খাওয়াইছে। হ্যাঁ, ওয়াও এবং এবং চায়ে চিনি দিতে সে ভুলে গেছে তাড়াহুড়োয়, কারণ সে ভাবতেছিল আম্মু উঠে যায় কিনা। প্রথম 5টার সময় হুম উঠছে, আমি তো 5:30 উঠে 5টার সময় উঠছে, এবং সে নিজে নিজে চা বানাইছে, ইউটিউব দেখে চা বানাইছে, এবং চা দিতে চিনি দিতে স্যার ভুলে গেছে। কিন্তু স্যার বিশ্বাস করেন আমি এত মিষ্টি চা জীবনে খাই নাই। এবং পরে আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তুমি আজকে, এটা কারণ কি, তখন আমি জানলাম এই পুরোটা তাকে করতে বলছেন আপনি সাকিব স্যার, আপনি নাকি তাকে ক্লাসে এটা বলছেন। এবং তিনি পরে আমাকে ফোন দিয়ে, মানে তিনি প্রায় কান্নাই করে দিয়েছেন। উনি বলছে স্যার, মানে হ্যাঁ আমার আমার ও ছেলের মাই সাথে গড যতদিন আপনি আছেন তো আমার আর টেনশন নাই, আমার আমি আমি এইটা ভেবে সুখী যে আপনার মতো একজন টিচার আমার ছেলে জীবনে স্যার আমার জন্য কিছু আমি কল্পনা করিনি, সে আমার আগে ঘুম থেকে উঠে আপনাকে কতটা পছন্দ করলে সেই কাজ করছে। এবং আমি জানি না আপনি কি বলছেন, ও আমাকে বলে যে সাকিব স্যার যেটা বলে সেটা। তো এই কথা আমার ছেলে মানে কতটা আপনাকে পছন্দ করলে বলে আমি জানি না। আমি তখন আমার কাছে মানে খুব মনে হয় যে অনেক বড় দায়িত্ব। এত পছন্দ করলে খারাপও লাগে, কারণ আমাকে আবার দেবতা না বানিয়ে হুম ফেলে। কারণ আমি সবসময় বলি বাবা আমি কিন্তু মানুষ, আমারও ভুল হইতে পারে, আমারও রাগ ওঠে, ইভেন অনেক দুষ্টামি করলে মাঝে মধ্যে আমি একটু গায়েও তো হাত তুলি, খুব কম, সেটা রেয়ারলি হয়, কিন্তু অনেক সময় মেজাজ ঠিক থাকে না। একটা ক্লাসে 50 জন কথা শুনতেছে না, সবাই ক্যাচ ক্যাচ করতেছে, ক্লাসে টাইম চলে যাচ্ছে, কিন্তু আমি বলি যে আমাকে প্লিজ দেবতা বানাবেন না। মানে আই এম নট এ গড, আই এম নট এনিওয়ান ডেমি গড এনিথিং, আই এম জাস্ট এ হিউম্যান বিইং হু ইজ ট্রাইং হিজ বেস্ট। তো আমি যখন ট্রাই করবো তখন আমাকে ডিস্টার্ব করবো না, খালি তোমার যদি ভালো না লাগে আমাকে বলবা, আমি তোমাকে বের করে দিব, বা তুমি ঘুরে আসো, সমস্যা নাই, কিন্তু আমাকে ডিস্টার্ব করবো না। এবং চেষ্টা করি হুম যে ওই হুম জায়গাটা হুম নিয়ে কথাবার্তা বলতে, আর বাবা মাকে বলি যে বাবা মার দিকে খেয়ালটা রাখতে। সো এই তো আমি আই থিঙ্ক আই এম এ গুড আচ্ছা টিচার, হ্যাঁ খারাপ না এই আর কি। ভাই একজন হচ্ছে যে কমেন্ট করছে, হ্যাঁ। স্যার আই হ্যাভ এ কোয়েশ্চেন প্লিজ, if you could live in any movie world for a week, which one would it be and why? ও মাই গড, ও মাই গুডনেস, হোয়াট আ কোশ্চেন, কে করছে এটা? ভালো প্রশ্ন করছে এটা। আপনারই এটা একজন হচ্ছে স্টুডেন্ট, স্কাই কিন্তু স্ক্র্যাপার, নাম আপনার একজন স্কাই স্টুডেন্ট। স্ক্র্যাপার। স্কাই স্ক্র্যাপার, আচ্ছা ইনস্টাগ্রামে আছে আমার সাথে, আসল নাম ভুলে গেছি। আচ্ছা কোন ওয়ার্ল্ড হতে পারে, আই থিঙ্ক কোনটা হবে, ও মাই গড, হ্যারি হ্যারি পটার হতে পারে। ওই ওয়ার্ল্ডটা ম্যাজিকের, ভালোই লাগবে, খারাপ লাগবে না আশা করি। আচ্ছা এটা হ্যারি হতে পারে, পটার দেন। হ্যারি পটারের যে কোনো হ্যাঁ একটা হতে পারে। অরেলস হতে পারে যে কি বলবো, না হ্যারি পটার ঠিক আছে, অন্যগুলো যুদ্ধের দুনিয়া ওইসবে গেলে মারাটা যেতে পারে। হ্যারি পটার ইজ গুড, খারাপ না, হ্যারি পটার হতে পারে। হ্যাঁ ভাই আমাদের আর 2 মিনিট আছে, ফাইন, আমি আপনাকে কুইক হচ্ছে যে 3টা কোয়েশ্চেন করবো এবং খুবই শর্টলি আনসার দিবেন। নাইস, র্যাপিড ফায়ার। আপনার হ্যাঁ, হ্যাঁ আপনার পছন্দের খাবার কি কি, সেটা চা কফি এনিথিং, এনি ডিশ ডিশ হইতে পারে। আচ্ছা আমি কফি পার্সন, বাট বৃষ্টির দিনে চা খাই। আর এটা তো আসলে বেসিক্যালি ড্রিঙ্কস। আর খাবার যদি বলি, হুম, আমার হালিম পছন্দের, চিকেন ফ্রাই খুব পছন্দের, এই আর ঠিক কি। আছে। আচ্ছা ওকে, নেক্সট। আর হুম। আপনার ফেভারিট কুক কে? আমি মানে আন্টি ছাড়া, আন্টি রান্না তো আপনার সবসময় পছন্দ হবে, হ্যাঁ, কিন্তু এছাড়া আর কে কে আছে যাদের রান্না খেতে আপনার খুব ভালো লাগে? রান্না খেতে ভালো লাগে বা আমি যখন সাভার ক্যান্টনমেন্টে ছিলাম, আমাদের পেছনের বিল্ডিং এ একজন মেজর আঙ্কেল ছিলেন, তার যে ওয়াইফ মেজর মাসুদ, ওই মাসুদ আন্টি নামে আমি ডাকতাম, তো মাসুদ আন্টির রান্না আমার খুব পছন্দের। আচ্ছা আচ্ছা, আর পরের প্রশ্ন। হ্যাঁ পরের প্রশ্ন, আপনার হচ্ছে যে মানে আপনি তো দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন, তো আপনার মানে পছন্দের টং দোকান হোক বা রেস্টুরেন্ট হোক, মানে এরকম যদি কয়েকটা থাকে আমাদের একটু নাম বলেন, বা গো টু প্লেস যে কোনো জায়গা হইতে পারে। টং দোকান বলতে জাহাঙ্গীরনগরই আগে ফার্স্টে আসবে। আর হ্যাঁ গো টু প্লেস, আমার জাহাঙ্গীরনগরই ভাল লাগে, আসলে জাহাঙ্গীরনগর ভাল লাগে। ভাই জাহাঙ্গীরনগরের কার দোকানটা ভালো লাগে সেটা তো বলতে হবে।
খালার হ্যাঁ দোকানটা ভালো লাগতো, ট্রান্সপোর্টে খালার ঠিক দোকান। আছে। কালা আর আচ্ছা বশির ভাই মুরা চলে গেছে রিসেন্টলি। মুরাদ চত্বরও আমার খুব পছন্দের, মুরাদ চত্বর হ্যাঁ, ইংলিশ মুরা ডিপার্টমেন্টের পাশে যেটা। চত্বরের চা ভাই আমার খুব পছন্দ, মানে সকালে ওই যে শীতের সকালে ওঠে মানে কুয়াশা ধোয়া হ্যাঁ ওঠা যে রং চাটা হ্যাঁ। উনি যে সুন্দর করে বানায় দেয়, একটু আর যদি দারচিনি একটু মশলাপাতি দিয়ে। অন্য প্লেসের কথা বলি, আমার সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড় আমার খুব পছন্দের। আচ্ছা ওকে। টাঙ্গুয়ার হাওড় আমার খুব ওকে। পছন্দের জায়গা। আমার অনেক জায়গা দেখা বাকি বাংলাদেশে, বেসিক্যালি খুব যে দেখা হ্যাঁ হচ্ছে সেটা না। কক্সবাজার তো ভালো লাগে, সাগর খুব ভালো লাগে, তবে টাঙ্গুয়ার হাওড় আমি রিসেন্টলি গিয়েছিলাম, তো আমার আমার এত ভালো লাগছে, মানে খুবই খুবই সুন্দর জায়গা, মানে ওখানে একা একা গিয়ে বসে থাকার যায়, মানে এরকম লাগে, ভালো, খুব সুন্দর জায়গা। ওকে ওকে, ওকে। আমরা একদম শেষ কয়েকটা সেকেন্ডে চলে আসছি, তো আজকের মতো আমাদেরকে আর কি বিদায় নিতে হবে। বিদায় নিতে হবে। থ্যাংক ইউ, তো হ্যাঁ, সবাই থ্যাংক ইউ, বাই দিয়ে দেই। থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আ ভাই। লট ভাই। থ্যাংক হ্যাঁ ইউ। হ্যাঁ it was very nice talking both of you, and you both are doing really good. আর ক্যামেরার পেছনে যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ সহ্য থ্যাংক করার জন্য। আচ্ছা আমি জানি না কি বললাম, মানে আমাদের মানে টপিক কোনোটাই হয়তো লাইন বাই, এটা নন লিনিয়ার একটা পডকাস্ট হয়েছে, লিনিয়ার হয় নাই, নন লিনিয়ার ফিল্মের মতো, একবার এটা একবার বাট ওইটা আমরা এইভাবে এরকমই আসছে আর চাই কি। ভাই, আমরা নন লিনিয়ার হবে না। লিনিয়ারটাই চাই। একদমই। এবং বাট আমি সবসময় চেষ্টা করি কথা যাই বলি মন থেকে বলার, তো আশা করি সেটা হ্যাঁ বলতে পেরেছি, এন্ড আই থিঙ্ক ইউ বোথ এনজয়েড, এন্ড আই হোপ আরেকবার হয়তো যদি কখনো আসা হয় আসবো। It's okay, fine. অবশ্যই। Thank you. হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ। বাই বাই, Thanks a lot. Thank Bye. you. Good night. গুড নাইট।